আসসালামু আলাইকুম। IEEE চিটাং স্টুডেন্ট ব্রাঞ্চ চিটাং ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত ওয়েবিনার ফ্রম জিআরই টু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এন্ড ভিসা প্রসেসিং এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ চিটাং ইউনিভার্সিটি বিগত 1 বছরের বেশি সময় ধরে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন ধরনের ওয়েবিনার আয়োজন করে যাচ্ছে। তারই সূত্র ধরে আজকের এই ওয়েবিনার আয়োজন করা হয়। আজকের ওয়েবিনারের আমাদের প্রধান স্পিকার হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিভাগের প্রাক্তন ছাত্র জাকারিয়া তমল ভাই। জাকারিয়া তমল ভাই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 12তম ব্যাচের ছাত্র। তিনি উক্ত বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন। বর্তমানে তিনি তার পিএইচডি জন্য ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে অ্যাডমিশন নিয়েছেন। এছাড়াও আমাদের এই প্রোগ্রামে সভাপতি হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর আব্দুল আলিম স্যার, কাউন্সিলর IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ চিটাগং ইউনিভার্সিটি, এবং স্পেশাল গেস্ট হিসেবে আছেন প্রফেসর ডক্টর হাসান খালিদ রৌফ স্যার, অ্যাডভাইজার IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ চিটাগং ইউনিভার্সিটি। আমি প্রথমেই হাসান খালিদ রৌফ স্যারকে আমন্ত্রণ জানাবো তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের IEEE চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের এই সুন্দর ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। এর ওয়েবিনারটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং বাস্তবমুখী। যারা আমাদের গ্রাজুয়েটিং স্টুডেন্ট অথবা রিসেন্টলি গ্রাজুয়েটিং স্টুডেন্ট আছে তাদের জন্য এই সেমিনারটা অত্যন্ত রিলেভেন্ট এবং ইনফরমেটিভ হবে আশা করি। সাধারণত 3-4 ক্যাটাগরির স্টুডেন্ট থাকে আমাদের আমাদের অভিজ্ঞতা দেখেছি। গ্রাজুয়েশনের পরে 4টা স্ট্রিমেই আসলে স্টুডেন্টদের গতিবিধি থাকে, ব্যতিক্রম আছে আসলে। এর মধ্যে একটা অন্যতম হচ্ছে যারা হায়ার স্টাডিজের ব্যাপারে ইন্টারেস্টেড, সেটা একাডেমিক কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য হতে পারে অথবা নন একাডেমিক কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য হতে পারে, প্রফেশনাল ডিগ্রি অন্যান্য কেরিয়ারের জন্য দরকার আছে। একটা সনাতনী ধারণা হয়তো অনেকের থাকে যে আমাকে খুব ভালো রেজাল্ট করতে হবে, খুব ভালো গ্রেড থাকতে হবে, আমার ফুল ফান্ডিং পেতে হলে। সাধারণত আমাদের এখান থেকে যারা যায় পাবলিক ইউনিভার্সিটি থেকে সবাই স্কলারশিপ বা ফান্ডিং নিয়েই যাওয়ার মেজরিটি 99% ক্ষেত্রে সেটাই সবার প্রত্যাশা থাকে। সেলফ ফাইন্যান্সে খুবই রেয়ারলি যায়। তো ওই যে ব্যাপারটা থাকে যে খুব ভালো ফলাফলের একটা মানসিক একটা লিঙ্কেজ থাকে যে আমার স্কলারশিপ পেতে হলে খুবই ভালো একটা স্কোর থাকতে হবে, যে স্কোর না জিপিএ থাকতে হবে সেরকম কিছু। তো এটা হয়তো না থাকলে অনেকের মধ্যে ডিমোটিভেটেড হয়ে যায় যে আমার হয়তো জিপিএটা কম আছে, এখন কি করব, আমার একটা স্বপ্ন ছিল এটা করার। এইটা ওভারকাম করার কি কি ওয়ে আছে, আমার ধারণা আজকের এই যে প্রেজেন্টার আছে তমাল, ও এই ব্যাপারে আসলে দিক নির্দেশনা দিতে পারবে বেশ ভালো স্টুডেন্টদের। কারণ সবার তো আর জিপিএ ভাবে হবে না, কিন্তু এটা ওভারকাম করার ওয়েও আছে। আসলে জিপিএ যদি খুব ভালো না হয় তাহলে বিকল্প পথ কি আছে, এই যে বিশেষত আজকে টপিকেই কিন্তু আছে যে জিআরই। হ্যাঁ, এটা একটা ওয়ে আসলে ইনফ্যাক্ট। তো এছাড়াও আরো অন্যান্য ওয়ে আছে, হয়তো কারোর কিছু রিসার্চ পাবলিকেশন ধরনের কিছু হয়তো প্রেজেন্ট করলে সেটা খুবই বিরাট কিছু হতে হবে তা না, সেটাও একটা ওয়ে হতে পারে কিছু পোটেনশিয়াল শো করা। আর হচ্ছে এখানে অনেকেই হয়তো জানে না যে কিভাবে আসলে শুরু করবে জিনিসটা, সেই সব ব্যাপারটাও আসলে একটা ভয় কাজ করে অনেকের মধ্যে। কোন পথে হাঁটবে, কিভাবে হাঁটবে, সেগুলো আশা করি আজকের স্পিকার ডিটেইল করবে। এবং যেহেতু সে তার এক্সপিরিয়েন্স গুলো খুবই রিসেন্ট এবং অনগোয়িং, ইনফ্যাক্ট সম্ভবত আমি যতটা জানি নেক্সট ইয়াতে যাচ্ছে, নেক্সট সেশনে যাচ্ছে, ওর এক্সপিরিয়েন্স গুলো খুবই আপডেটেড আসলে। ইনফ্যাক্ট বর্তমানে কি হচ্ছে তোমাদেরকে অনেকে কারেন্ট ইনফরমেশন দিতে পারবে,
এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে এবং তোমাদের কাছাকাছি ব্যাচেরই আছে সবাই, তোমরা খুব ফ্রেন্ডলি ডিসকাশন হবে আশা করছি, খোলামেলা এবং সকল ধরনের প্রশ্ন করে আজকে সবাই এনজয় করবা এবং আমরা উপকৃত হবা এটাই আশা করছি। তো আমি আর সময় নিচ্ছি না, আসল ইয়েতে চলে যাওয়া যাক। আমি এখানে শেষ করছি আজকের ওয়েবিনারটা, ইনশাল্লাহ সুন্দরভাবে শেষ হোক। আমি হয়তো মাঝখানে লিভ করব, তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তো তোমরা ভালো থাকো। আর এই যে তমাল, তোমার সাথে তো আসলে অনেকদিন দেখা হয় না, সেই মাস্টার্স, তুমি মাস্টার্স করছিলা কি আসলে এখানে? করছিলা, তুমি তো অ্যাটমিকে থিসিস করছো আমি যতটা জানি। হ্যাঁ আচ্ছা। তো তোমার এখন কবে যাচ্ছ কি? এই আগস্টের 10 তারিখে। আগস্টের 10 তারিখ, আচ্ছা আচ্ছা। আমি ওই যে আবু সাইদের কাছ থেকে কিছুটা জানতে পারছিলাম তোমার ব্যাপারে, যে ওর সাথে বোধহয় তোমার যোগাযোগ হয়েছে। আচ্ছা আচ্ছা। আর তোমার এমনি সবকিছু মোটামুটি কনফার্ম হয়ে গেছে? ভিসা, অ্যাকোমোডেশন? আচ্ছা আচ্ছা। যা, খুব ভালো লাগলো। তুমি কি কোথায় আছো এখন, ঢাকায় না চিটাগাঙে? ও চিটাগাঙে, আচ্ছা আচ্ছা। এখন তো আসলে বন্ধ হয়ে যাচ্ছে কালকের পরে হয়তো, আদারওয়াইজ বলতাম যে আমাদের আসো, ডিপার্টমেন্ট আসো, আমাদের সাথে দেখা টেকা করো। আচ্ছা হ্যাঁ, খোলা থাকলে দেখা টেকা করে এই তো। তোমার দোয়া রইলো সবার জন্য, ইনশাল্লাহ ভালো থাকো। আচ্ছা ঠিক আছে তাহলে না, আচ্ছা শুরু করো তাহলে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা থ্যাংক ইউ। আমি শুরু করছি তাহলে। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। আমরা এখন আমাদের অনুষ্ঠানের প্রধান অংশে ঢুকে যাচ্ছি। আমি তমাল ভাইকে রিকোয়েস্ট করব পুরো অংশটা শুরু করার জন্য, এবং শুভ স্যারকে রিকোয়েস্ট করব যে কোনো প্রয়োজনে সাহায্য করার জন্য আমাদেরকে। ধন্যবাদ। হ্যাঁ স্যার, আমি শুরু করছি। ভাইয়া শুরু করেন। হ্যাঁ, আমি সবাইকে আজকের সেমিনারে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই করোনা প্যান্ডেমিকেও আমাদের পার্টিসিপেন্ট লিস্ট আমরা দেখতে পাচ্ছি 40 প্লাস স্টুডেন্টস, 40 প্লাস পার্টিসিপেন্ট এখানে আজকে আমাদের সাথে আছে। তো আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি সবাইকে, এবং সবাই যার যার পরিবারে সবাই যেন সুস্থ থাকে এই কামনা করছি। যেহেতু এখন আবার করোনা প্যান্ডেমিকটা উপরের দিকে বাড়ছে, সে কারণে সবাই একটু এখন চিন্তিত সেটা নিয়ে। তো আজকে সব মিলিয়ে আমাদের এই সেমিনারটা আরো আগে একটা ডেট হয়েছিল এর আগের উইকে। সব মিলিয়ে যে আজকে আমরা সফলভাবে এটা উপস্থাপন করতে পারছি, সেইটার জন্য IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সকল মেম্বার্স এবং কমিটি যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্পেশাল গেস্ট হাসান কালেব স্যার। স্যারের দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনতে পেয়েছি। পাশাপাশি আমরা আজকের মেইন গেস্ট, আমাদের সেমিনারের মেইন গেস্ট জাকারিয়া তমালের কাছে আমরা যাব। ওর কাছ থেকে আমরা কিছু ইনফরমেটিভ স্পিচ আশা করছি। আমাদের আজকে পার্টিসিপেন্টরা আশা করছি গেইনার হবে, এবং সামনে ওদের ইউএসএ যাওয়ার ক্ষেত্রে অথবা দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আজকে সেমিনারটা ফলপ্রসূ হবে এই কামনা করছি। আমি এই পর্যায়ে আমাদের মেইন গেস্ট জাকারিয়া তমালের কাছে যাচ্ছি, তার মেইন স্পিচটা শুরু করার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাকারিয়া তমাল। আমি চিটাগং ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 2012-2013 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমি 421 ব্যাচে ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যাচ্ছি, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে। এই সেমিনারটা মেইন ফাংশনটাই হচ্ছে যারা ফিউচারে হায়ার স্টাডিতে ইন্টারেস্টেড তাদের জন্য। বেসিক্যালি এটা হচ্ছে একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের বা স্পেশালি চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট যাদের অ্যালামনাই সংখ্যা কম, বা অবভিয়াসলি এটা একটা ফ্যাক্টর, তো তাদের জন্য আসলে এটা অনেক ভালোভাবে কাজ করবে, কারণ এখানে আমি কিছু গাইডলাইন দিয়ে দিব। আর বেসিক্যালি হায়ার স্টাডি অ্যাপ্রোচে যারা যাবে তাদের জন্য এটা হেল্পফুল হবে আশা করি। তো আমি আমার স্পিচটা শুরু করছি এখান থেকে। ফার্স্ট থিং হচ্ছে হাউ টু স্টার্ট। এখানে ফার্স্ট কথা হচ্ছে স্টার্ট প্র্যাকটিসিং সেলফ কন্ট্রোল। এই কথাটা আসলে ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে
হায়ার স্টাডি একদিনে হয় না বেসিক্যালি। আপনাকে ফার্স্টে হচ্ছে আন্ডারগ্রেড প্রোগ্রামটাতে কিভাবে পড়াশোনা করবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার মনে হয় কি আন্ডারগ্রেড প্রোগ্রামে আপনারা যারা পড়াশোনা করছেন অলরেডি তাদেরকে কোর বেসিক সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ প্রফেসর যখন ইন্টারভিউ নেয় তখন আসলে আপনার টপ লেভেল নলেজ জিজ্ঞেস করে না, আপনার বেসিক জিনিসগুলো জেনে তারপর জানার চেষ্টা করে যে আপনি আসলে কতটুকু ইন্টারেস্টেড বা কতটুকু কোয়ালিফাইড ফর রিসার্চ। এই জন্য আমার মনে হয় কি আন্ডারগ্রেড যখন শুরু করবেন তখন থেকে আসলে কোর বেসিক সাবজেক্ট গুলোতে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন যাতে এগুলোতে ভুল না হয় বা নলেজে কোনো গ্যাপ না থাকে। সেকেন্ড থিং হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মেইন প্রবলেমটা হয় কি আমরা বেসিক্যালি পড়াশোনা করে যাই, ভালো রেজাল্টের দিকেই যাই, মোস্টলি আমরা প্রফেসরদের সাথে কোলাবরেট করার খুব একটা চান্স পাই না। এটা ডিপেন্ড করে অবশ্যই ডিপেন্ড করে অবশ্যই ইউনিভার্সিটির উপর। সো মেইনলি যে প্রবলেমটা হয় কি আমরা নিজেরা কোন সাবজেক্টে ইন্টারেস্টেড সেই জিনিসটা আসলে আমরা বুঝতে পারি না। তো আলটিমেটলি আমাদেরকে যেটা করা উচিত সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে আপনি কোন সাবজেক্টে ইন্টারেস্টেড বা কোন সাবজেক্টটা পড়ে আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আপনি এটা হায়ার একটু স্টাডির জন্য পার্সু করতে পারবেন সেটার জন্য আসলে এটাকে দেখতে পারেন। যেমন আমার যেটা হয়েছিল আমি যখন আমার থার্ড ইয়ার। একটু ইন্টারাপ্ট করতেছি, হ্যাঁ sure. সাউন্ডটা একটু একটু মেবি বাড়ালে ভালো হতো। আচ্ছা ওকে, আমার সম্ভবত মিকটা কম আসছে না? এখন হ্যাঁ, এখন একটু ভালো শোনা হ্যাঁ ওকে যাচ্ছে। ওকে, আমি মিকটা কাছে এনে বলছি। আচ্ছা ওকে, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটু ভলিউমটা একটু বাড়ানো যেতে পারে, আচ্ছা মাইক্রোফোনের ভলিউমটা মেবি, তাহলে একটু স্পষ্ট শোনা যাবে। ওকে, এখন কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখন ভালো শোনা যাচ্ছে। আচ্ছা ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে ফিল্ড অফ ইন্টারেস্ট জিনিসটা নিয়ে। তো মেইনলি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে আমার মনে হয় কি তোমার আপনার নিজেদের ইন্টারেস্ট সম্পর্কে জানা উচিত যে আপনার কোন সাবজেক্ট পড়ে খুব বেশি প্রায়োরিটি দিতে চাচ্ছেন বা কোন সাবজেক্ট পড়ে আপনাদের মেইন ইন্টারেস্টটা আসছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি যখন থার্ড ইয়ারে পড়ি আমি সলিড স্টেট ফিজিক্স যখন পড়তে গিয়েছিলাম তখন আমার থেকে মনে হচ্ছে হ্যাঁ রাইট, সলিড স্টেট ফিজিক্স সাবজেক্ট আসলে ইন্টারেস্টিং। আমি নিজেই পার্সোনালি এটা নিয়ে অনেক পড়াশোনা করেছিলাম এবং ডিপার্টমেন্টে আসলে এই জিনিসটা নিয়ে কাজ করার ইন্টারেস্ট ছিল আমার। সো আলটিমেটলি আমি যেটা করি আমার একটা প্ল্যান ছিল সেটা হচ্ছে আমি মাস্টার্স করি। মাস্টার্সে আমি অ্যাটমিক এনার্জি কমিশনে ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্টে থিসিসটা করি যাতে আমি ফিউচারে দেখাতে পারি যে হ্যাঁ আমি ত্রিপলি থেকে এসেও আমি ম্যাটেরিয়াল সায়েন্সে কোয়ালিফাই। ওকে, এটা হচ্ছে সেকেন্ড টপিক। আর থার্ড থিং হচ্ছে ওয়ার্ক অন ইউর প্রোফাইল। দ্যাট মিনস হচ্ছে আমি নেক্সট প্যারাতেই আসলে এটা নিয়ে ডিটেল আলোচনা করবো। বেসিক্যালি আপনার প্রোফাইলটা হচ্ছে সবকিছু ডিসাইডিং ফ্যাক্টর আপনার হায়ার স্টাডির জন্য। তো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি আমি। থিংস নিডেড টু বিল্ড এ গুড প্রোফাইল। ফার্স্ট থিং হচ্ছে একাডেমিক রেজাল্ট এন্ড ডিপ নলেজ অন কোর সাবজেক্টস, যেটা আমি অলরেডি বলেছি। একাডেমিক রেজাল্টের বিষয়টা আসলে কোর ডিসাইডিং ফ্যাক্টর না, যেটা মনে রাখতে হবে আমাদেরকে। কারণটা হচ্ছে আমি এবছর একজন স্টুডেন্টকে চিনি যে সিজিপিএ 2.84 নিয়ে ক্যান্সার স্টেটে পড়তে যাচ্ছে। তো আলটিমেটলি যে দেখা যাচ্ছে একাডেমিক রেজাল্ট যদি খারাপও হয়ে থাকে কিন্তু অন্যান্য যে প্রোফাইল ডিসাইডিং ফ্যাক্টর আছে ওগুলো যদি আপনাদের ভালো থাকে সেক্ষেত্রে হয়তো দেখা যাবে প্রফেসর আপনাকে প্রায়োরিটি দেবে। যেমন ওর ক্ষেত্রে যেটা হয়েছে জিয়া ওর সিজিপিএ 2.84 বাট ওর জিআর স্কোর ছিল 326 আর হচ্ছে টোফেল হচ্ছে 111 প্লাস ওর 3টা কনফারেন্স পেপার ছিল। তো সে এসওপি তে অথবা আদার পাবলিকেশন গুলোতে সে ওই প্রায়োরিটিটা পেয়েছে। আর সেকেন্ড থিং হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স। এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমাদের হয়তো ডিপার্টমেন্টে ল্যাবরেটরি বা যে কোনো কিছুই হোক টপ নোচ যে রিসার্চ ফ্যাসিলিটি দরকার ছিল সেটা আসলে আমাদের জন্য সত্যি বলতে কম। বাট এটা কিন্তু লিমিটেশন না, কারণ হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি অ্যাটমিক এনার্জি কমিশনে গিয়েছিলাম রিসার্চ এক্সপিরিয়েন্স গেইন করার জন্য। এমনটা না যে আমার খুব বেশি পাবলিকেশন ছিল, বাট আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি প্রফেসর ফার্স্টলি এই জিনিসটাকে প্রায়োরিটি দিয়েছিলেন যে আমার ল্যাব এক্সপিরিয়েন্স আছে। তো আশা করি যারা এখন থেকে পড়াশোনা করতে ইচ্ছুক হায়ার স্টাডিতে তারা এই জিনিসটাকে প্রায়োরিটি দিবেন। আর থার্ড থিং হচ্ছে পাবলিকেশন। এটা তো সবাই জানেন, অ্যাটলিস্ট একটা বা দুইটা পাবলিকেশন যদি থাকে সেক্ষেত্রে আসলেই গ্র্যাড কমিটি বা এক্সাম কমিটিতে প্রায়োরিটি পাওয়া যায়। আমাদের এখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে জিআরই। মোস্টলি সবাই যেটা করে সেটা হচ্ছে আমরা ফোর্থ ইয়ার কমপ্লিট করে ফেলি, রেজাল্ট দিয়ে ফেলে, তারপর হচ্ছে আমরা রিসেট করে আমরা বাইরে যাব। তো এই জিনিসটাই আসলে প্রবলেম। সেক্ষেত্রে দেখা যায় কি জিআরই দিতে হয়তো একটু সময় লেগে যায় আমাদের জন্য। তো একটা বছর নষ্ট হয় সেক্ষেত্রে। তো আমি মনে করি আমার ক্ষেত্রে সেম জিনিসটা হয়েছে। তো আমি একটু সময় নিয়ে জিআরই দিয়েছিলাম, স্পেশালি বিকজ অফ প্যান্ডেমিক। আমার মনে হয় কি জিআরই প্রিপারেশনটা যদি আমরা করতে শুরু থেকে করতে পারি তাহলে আই থিঙ্ক বেটার। এমনটা না যে জিআরই জন্য খুব হার্ড এন্ড ফাস্ট পড়াশোনা করতে হবে। জাস্ট স্টার্ট উইথ ভোকাবুলারি, মাগুসের কিছু অ্যাপ আছে সেগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি মোটামুটি আস্তে আস্তে ভোকাবুলারি একটা সলিড বেস ক্রিয়েট হবে। তো জিআরইতে মেইনলি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ভার্বালে। ফার্স্ট থিং হচ্ছে এটা। তো ভার্বালের প্রবলেমটা হচ্ছে আমরা যখন সেন্টেন্স পড়তে যাই তখন আসলে সেন্টেন্স গুলো বুঝি না যে কি মিন করেছে। এটা মেইন কারণটা হচ্ছে ভোকাবুলারি না জানা। তো ভোকাবুলারিতে যদি একটা সলিড বেস থাকে তাহলে দেখা যাবে কি জিআরই প্রিপারেশন যখন শুরু করা যায় তখন মোটামুটি একটা কনফিডেন্স
থাকে যে হ্যাঁ আমি পড়ে বুঝতে পারছি, তো আশা করি পরীক্ষাটাও মোটামুটি আমি বুঝবো কি যাচ্ছে বা প্রশ্ন কি আসছে। আর টোফেল আইএলটিএস বিষয়টা ইজি, যারা জিআরই দিয়ে ফেলেছে অলরেডি তাদের জন্য টোফেল আইএলটিএস কোনো সমস্যাই না। আমি জিআরই আর টোফেলের মধ্যে মাত্র 7 দিনের গ্যাপ দিয়ে পড়াশোনা করে দিয়েছিলাম। টোফেলটা লিটারালি জিআরইর মতোই, শুধুমাত্র স্পিকিং পার্টটা একটু ডিফারেন্ট আর কি। আর সিভি, এসওপি এন্ড এলওআর এই জিনিসগুলো আমি আলাদা আলাদা স্লাইডে আপনাদেরকে এক্সপ্লেইন করবো। ফার্স্ট থিং হচ্ছে জিআরই। জিআরইতে বেসিক্যালি 5টা সেকশন থাকে। একটা হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট। এটার মধ্যে একটা অ্যাসেসমেন্ট থাকে, সেটা হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে আপনাদের 30 মিনিটস করে 2টা সেকশন থাকবে। একটা হচ্ছে লজিক্যাল রিজনিং আর একটা হচ্ছে অ্যাসে রাইটিং। তো এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি আমাদের যারা আন্ডারগ্রেড পড়াশোনা করে আসছি তাদের জন্য মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের রাইটিংটা অনেক টাফ মনে হয়, কারণ হচ্ছে আমাদের প্র্যাকটিস কম থাকে বা অবভিয়াসলি কারণ আমরা খুব একটা প্র্যাকটিস করি না রাইটিং পার্টটা। তো এটা হচ্ছে গ্রেগমেটের কিছু চ্যানেল আছে, আমি নিচে লিখে দিয়েছি, সেটা হচ্ছে ফলো গ্রেগমেট অন ইউটিউব। এই চ্যানেলটা আসলে আমাকে খুব ভালোভাবে হেল্প করেছিল রাইটিং এর ক্ষেত্রে, কারণ ওরা হচ্ছে কিছু টেমপ্লেট দিয়ে দিয়েছিল বা লজিক্যাল রিজনিং গুলো বুঝিয়ে দিয়েছিল যে কিভাবে রাইটিং করতে প্র্যাকটিস করলে মোটামুটি রাইটিং একটা পার্টিকুলার মার্কস পাওয়া যায়। তো সেক্ষেত্রে অ্যানালিটিক্যাল রাইটিং সেশনটা আমি বলবো কি শুরুর দিকে প্র্যাকটিস করা উচিত, কারণ এটাতে আসলে ওই একটা ইনার্শিয়া কাজ করে যে হ্যাঁ আমি রাইটিং করতে বসবো আজকে, কিন্তু দেখা গেল কি আহ করতে বসলাম 5 মিনিট 10 মিনিট বসে থাকার পর মাথায় কিছু না আসার পর আর করতে ইচ্ছা করে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তো আশা করি এটাতে যদি শুরু থেকে শুরু করা যায় তাহলে মোটামুটি অ্যানালিটিক্যাল রাইটিং এ একটু ভালো স্কোর করা যায়। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং পার্টটা। যারা স্টেম ফিল্ডে ইন্টারেস্টেড, যেমন আমরা ট্রিপলি, আর যারা স্টেম ফিল্ডে ইন্টারেস্টেড তাদের জন্য আসলে অ্যানালিটিক্যাল রাইটিংটা খুব বেশি প্রায়োরিটি না দিলেও টপ যে র্যাঙ্কিং এর যে ইউনিভার্সিটি গুলো আছে যেমন 1 থেকে 50, ওরা ওদের যে প্রফেসর গুলো আছে ওরা আসলে অ্যানালিটিক্যাল রাইটিং পার্টটা দেখে যে স্টুডেন্টের রিসার্চ পটেনশিয়ালটা অ্যানালিটিক্যাল রাইটিং পার্ট দিয়ে ডিসাইড করে ওরা। আর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আই থিঙ্ক 3.5 বা 4 পেলে এনাফ। আমার অ্যানালিটিক্যাল রাইটিং এ 3 ছিল, তো আমার কোনো প্রবলেম ফেস করতে হয়নি। সেকেন্ড পার্ট হচ্ছে ভার্বাল রিজনিং, যেটা বলেছিলাম সেটা হচ্ছে অনেক আগে থেকে আমার মনে হয় ভোকাবুলারি পার্টটা শুরু করা উচিত। যারা জিআরই দিচ্ছে না তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যারা আর্টিকেল রাইটিং বা আর্টিকেল পড়াশোনা করি তাদের জন্য ভার্বাল রাইটিংটা অবশ্যই লাগে। আর ভার্বাল রিজনিং পার্টে 2টা সেকশন থাকে, 2টা সেকশনের মধ্যে 20 মার্কস করে থাকে। আর এই পার্টটাতে একটা মেইন প্রবলেম হচ্ছে আপনার ভোকাবুলারি না বোঝা প্লাস আরসি সেকশনটা, কারণ আমাদের কারোই হচ্ছে আর্টিকেল পড়ার অভ্যাস নাই। তো আমার মনে হয় কি এখন থেকে যদি আর্টিকেল পড়ার অভ্যাস করে থাকে তাহলে রিডিং হ্যাবিটটা জেনারেট করবে। আর রিডিং হ্যাবিটটা জেনারেট করলে আই থিঙ্ক ভার্বাল পার্টে 150 প্লাস পাওয়াটা ইজি। রিডিং হ্যাবিটের জন্য আমার মনে হয় কি কিছু ওয়েবসাইট আছে যেমন অল ডেইলি, যেটা হচ্ছে বুক রিভিউ ইউজ করে। ফার্স্ট দিকে খুব টাফ মনে হবে, আস্তে আস্তে বুঝতে হয়ে যাওয়া যায়। তারপরে নিউ ইয়র্ক টাইমস, তারপরে হচ্ছে নটিলাস নামে একটা পেজ আছে যেটা হচ্ছে আমেরিকান। ওটা আমার খুব ভালো লেগেছিল, কারণ ওটা হচ্ছে আপনার সাইন্টিফিক জার্নাল গুলো নিয়ে প্লাস সাইন্টিফিক হিস্ট্রি গুলো, যেমন অ্যারিস্টটলের হিস্ট্রি, তারপরে হচ্ছে নিউটনের হিস্ট্রি, ওরা কিভাবে ওদের জেনারেশন গুলো করেছিল বা ওদের সাইন্টিফিক আবিষ্কার গুলো কেমন ছিল সেটা নিয়ে নটিলাসে হচ্ছে অনেক আর্টিকেল লিখে থাকে। তো আমাদের যেহেতু স্টেম ফিল্ডের কাছে আছে, তো আমার মনে হয়েছিল ওটা পড়ে আমি মজা পেয়েছিলাম। বাট অল ডেইলি বা ওই বুক রিভিউ গুলো আসলে পড়ে কনসেন্ট্রেট করা একটু টাফ হয়ে যায়। এটা হচ্ছে ভার্বাল রিজনিং পার্ট। আর কোয়ান্টিটেটিভ রিজনিং হচ্ছে আমার জন্য মোটামুটি মনে হয়েছে যে এটা আসলে সবার জন্য খুব বেশি টাফ না, কারণ হচ্ছে আমরা যারা স্টেম ফিল্ড থেকে পড়ে আসছি বা আমরা যারা প্রচুর টিউশনি করি তাদের জন্য আসলে কোয়ান্টিটেটিভ রিজনিংটা খুব বেশি হার্ড হওয়ার কোনো লজিক্যাল রিজন নাই। এটার জন্য আমার মনে হয় কি মার্গস প্রিমিয়ামটা নেওয়াটা বেটার। আর যদি ম্যানহাটন 5 পাউন্ড নিয়ে আমরা শুরু করি তাহলে আরো ভালো। আর যাদের একটু বেসিকের সমস্যা আছে তাদের হয়তো ম্যানহাটন 1 to 6 দিয়ে শুরু করলে বেটার। এরপরে মার্গস 5 পাউন্ড, তারপর হচ্ছে মার্গস প্রিমিয়াম। আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে টিপস নিয়ে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে জেইতে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আপনার যদি ডেডলাইন না থাকে আপনি পড়তে চাইবেন না, যেটা আমাদের গ্র্যাড স্টুডেন্টদের মধ্যে বা আন্ডার গ্র্যাড স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা। ডেডলাইন ছাড়া আমরা পড়তে চাই না বা প্রোক্রাস্টিনেট করি। তো সেজন্য আমার মনে হয়েছিল কি আমি যখন যে ডিসাইড করেছিলাম যে আমি জিআরই দেবো, দ্যাট মিনস আমি ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলেছিলাম। তো রেজিস্ট্রেশন করতে অবভিয়াসলি অনেক টাকা লাগে, 17,500 টাকা। তো দেখা যাবে কি তখন সবাই চিন্তা করবে যে হ্যাঁ রাইট, আমি 17,500 টাকা এখানে স্পেন্ড করলাম, আই হ্যাভ টু ওয়ার্ক অন দিস। দ্যাট মিনস হচ্ছে তখন আপনার পড়াশোনায় একটা মোটিভেশন আসবে। তো যারা অলরেডি ডিসাইড করে ফেলেছেন যে আমরা জিআরই দিব, আমার মতে এখনই রেজিস্ট্রেশনটা করে ফেলেন, যতদিন সময় লাগুক না কেন। পরে হয়তো আপনি চাইলে রিশিডিউল করে নিতে পারতেছেন, কোনো সমস্যা হবে না। তো আমি যেটা বলেছিলাম স্টার্ট উইথ ভোকাবুলারি, অবভিয়াসলি ভোকাবুলারিটা একটু আগে থেকে শুরু করা উচিত। তারপর হচ্ছে যেটা বলেছিলাম স্টার্ট রিডিং নিউজপেপার বুকস, ট্রাই মেকিং ইট এ হ্যাবিট। যেটা মেইন কথা সেটা হচ্ছে যে এটা 40 মার্কসের মধ্যে 20 মার্কস হচ্ছে আরসি বা রিডিং কম্প্রিহেনশন।
রিডিং কম্প্রিহেনশনটা আসলে খুবই ডিফিকাল্ট যাদের রিডিং হ্যাবিট নাই। আর যাদের রিডিং হ্যাবিট আছে তাদের জন্য খুব বেশি ডিফিকাল্ট না। আমি সেজন্যই বলছিলাম যে আপনার ইংলিশ নিউজ পেপার অথবা বুকস পড়ে রিডিং হ্যাবিটটা জেনারেট করা ট্রাই করবেন। আর যাদের মোটামুটি ফাইন্যান্সিয়াল ইস্যু নাই তাদের জন্য আমি বলবো যে মার্কস প্রিমিয়ামটা নিয়ে নিন, কারণ এটা আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিবে, যেটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্টে নিতে হবে, যেটা আপনাকে একটা পার্টিকুলার গাইডলাইন দিয়ে দিবে যে আপনি কিভাবে পড়াশোনা করলে আপনার 3 মাসের মধ্যে পড়াশোনাটা শেষ হবে, বা জিআর এর জন্য আপনি আলটিমেটলি কোয়ালিফাইড বা খুব ভালো রেজাল্টে কোন লেভেলে যাবেন। প্লাস ওদের প্র্যাকটিসের সময় কিছু কতটুকু ভুল করেছেন বা কতটুকু কারেক্ট ছিল সেটাও একটা হিস্ট্রি দেখায় যে আপনার অ্যাকচুয়ালি কতটুকু রেজাল্ট হতে পারে। তবে মার্কস প্রিমিয়ামের মেইন কাজটা হচ্ছে আপনাকে কোয়ান্টিটেটিভ রিজনিং এ ভালো একটা স্কোর দাঁড় করিয়ে দিবে। কিন্তু আমার মনে হচ্ছে ভার্বাল পার্টটা হচ্ছে মার্কস থেকে খুব বেশি প্রায়োরিটি না দিয়ে ইটিএস এর যে ইটিএস এর যে অফিসিয়াল বইগুলো আছে সেগুলো অনেক ভালো মনে হয়েছে। তারপর হচ্ছে মক টেস্টের বিষয়টা বলি। আহ, এখানে মক টেস্টের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাকে 4 ঘন্টা ধরে মক টেস্ট দিতে হবে, বা অথবা যদি আপনি রিডিং পার্টটা না লিখেন তাহলে আপনাকে 3 ঘন্টা মক টেস্ট দিতে হবে। তো আমি যখন জব করতাম দেখা যেত কি বাসায় এসে 3 ঘন্টা মক টেস্ট দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যেত। তো আমার খুব বেশি মক টেস্ট দেওয়া হয়নি, তবে আমি মনে করি যে পরীক্ষার আগে অ্যাটলিস্ট 2টা মক টেস্ট এবং প্রতি মাসে একটা করে মক টেস্ট দেওয়াটা আসলে খুব ভালো, যারা 310+ পেতে চান তাদের জন্য। মক টেস্টটা আসলে কাজে দেয়, কারণ হচ্ছে এটা আপনি আপনার যখন পরীক্ষা দিতে যাবেন তখন তখন গিয়ে বুঝতে পারবেন যে টাইম টাইম লিমিটেশন জিনিসটা আছে, টাইম ম্যানেজমেন্ট আছে, এই জিনিসগুলো মক টেস্টে আপনাকে হেল্প করবে। আর থার্ডলি আমি যেটা বলবো সেটা হচ্ছে ফলো গ্রেগম্যাট অন ইউটিউব। এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ গ্রেগম্যাটের যে চ্যানেলটা আছে সেটা আসলে অনেক ভালো, আমাকে প্রপার একটা গাইডলাইন দিয়েছিল যে আমি কিভাবে প্রিপারেশন নিতে হবে, স্পেশালি ভার্বালে অ্যান্ড কোয়ান্টে। টোফেল পার্টটা নিয়ে বলি, টোফেল খুব ইজি, যারা যে দিয়ে ফেলেছেন তাদের জন্য টোফেল কোনো সমস্যাই না। টোফেলের 4টা সেকশন থাকবে, রিডিং পার্টটা, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং পার্ট। আর রিডিং পার্টটা হচ্ছে পুরোপুরি জিআরির মতো, বাট একটু একটু ইজি জিআরি থেকে, বাট অনেক লেন্দি। যে আরসি পার্টটা থাকে সেটা থেকে একটু ছোট হয়, বড় হয়, বাট অনেক লেন্দি হয়, কিন্তু রিজনিংটা ইজি। সো আশা করি খুব বেশি সমস্যা হয় না যে যারা দিয়ে ফেলেছেন তাদের জন্য। রাইটিং পার্টটাও সেম, রাইটিং পার্টটা হচ্ছে জিআরই এডব্লিউ যারা দিয়েছেন, মানে রিটেন পার্টটা দিয়েছেন তাদের জন্য খুব ইজি হবে, কারণ সেম প্রসেসে লিখতে হয়, জাস্ট প্যারামিটার গুলো ডিফারেন্ট আর কি। আর লিসেনিং পার্টটা নিয়ে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যারা অনেক বছর ধরে মুভি দেখে আসছি তাদের জন্য আসলে লিসেনিং পার্টটা সমস্যা হওয়ার কথা না। আমি 4 থেকে 5 দিন প্রিপারেশন নিয়ে লিসেনিং এ 27 আউট অফ 30 পেয়েছিলাম, এটা নিয়ে সমস্যা হয় না। মেইন প্রবলেমটা হচ্ছে আসলে আমাদের জন্য স্পিকিং পার্টটা। এটা কারণ আছে, সেটা হচ্ছে টোফেলে যে স্পিকিংটা আছে সেটা হচ্ছে আপনাকে এক্সাম সেন্টারে বসে দিতে হবে। তো দেখা যায় কি মোস্ট অফ দ্য টাইম এক্সাম সেন্টার গুলো অনেক কনজেস্টেড থাকে, প্লাস হচ্ছে অনেক স্টুডেন্ট একসাথে পরীক্ষা দেয়। তো আপনি যখন টোফেল পরীক্ষায় স্পিকিং পার্টটা শুরু করবেন তখন দেখবেন যে আপনার পাশাপাশি আরেকজন টোফেল স্পিকিং পার্টটা শুরু করেছে, তখন দেখা যায় কি ডিস্ট্রাকশনের একটা ব্যাপার আসে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি যখন এক্সিকিউটিভ কেয়ার চট্টগ্রামে পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন দেখা গেল কি আমি যখন পার্টটা শুরু করলাম তার সাথে সাথে সেম কোশ্চেনের আনসারে আরেকজন দিচ্ছিল। তো আই ওয়াজ ডিস্ট্রাক্টেড, টোটালি ডিস্ট্রাক্টেড। তো এটা আমার মার্কসে অনেকটা হ্যাম্পার করেছিল। বাট যেটা সলভ করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি অলওয়েজ যখন টোটাল প্রিপারেশন নেবেন স্পিকিং পার্টটা হচ্ছে আরেকজনের সাথে কথা বলবেন, বাট ইন এ নয়েজি এনভায়রনমেন্ট, নট ইন হোম অর এনিওয়্যার। অথবা বাসা যদি করতে চান সেক্ষেত্রে টিভিতে চালু করে দিয়ে একটা নয়েজি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তারপর আপনি টোটাল প্র্যাকটিস করতে পারেন স্পিকিং পার্টটা, সেক্ষেত্রে আপনাকে কিছুটা বেনিফিট দিবে এটা। তো আমি সেটাই মনে করেছি যে আমার ক্ষেত্রে হয়তো সমস্যাটা ছিল কি আমি 7 দিনের প্রিপারেশন নিয়েছিলাম অলমোস্ট, তো ওই প্র্যাকটিসটা হচ্ছিল না। আর টোফেলের সাথে যে যারা আইএলটিএস দিতে চান তাদের ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে স্পিকিং পার্টটাতে। আইএলটিএস এর স্পিকিংটা হচ্ছে একদম পার্সন টু পার্সন, কোনো টাইম ফ্রেম নাই। তো সরাসরি একজনের সাথে কথা বলাটা আসলে অনেক কমফোর্টেবল ফিল করি আমি, বা আমরা সবাই ফিল করি, স্পেশালি ওয়েন ইট কামস টু ইংলিশ। আর টোফেলের ক্ষেত্রে আসলে এই সমস্যাটাই হয়, সেটা হচ্ছে আপনাকে একটা মিক দিয়ে দিবে, আপনাকে মিকের সাথে কথা বলতে হবে, লাইক ইউ আর টকিং টু নো ওয়ান। তো এটা হচ্ছে মেইন সমস্যা। বাট এটা যদি প্র্যাকটিস করা হয় তাহলে আই থিঙ্ক 15 থেকে 20 দিনে একটা প্র্যাকটিসে এটা খুব ভালো একটা সলিউশন দিবে আপনাকে। সিভি পার্টটাতে আসি। সিভি পার্টটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা আসলে সিভি নিয়ে খুব বেশি সময় স্পেন্ড করতে চাই না। বাট আমার মনে হয় কি যখন আমরা প্রফেসরদেরকে মেইল দিই ফার্স্ট থিং হচ্ছে আমরা যেটা অ্যাটাচমেন্ট করি সেটা হচ্ছে সিভি অ্যান্ড আমাদের ট্রান্সক্রিপ্ট। তো সিভি পার্টটা আসলে ওনারা খুব ভালো করে দেখে। তো সিভি পার্টে কিছু জিনিস আসলে মেনশন করা উচিত বা কিছু জিনিস মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে সিভিটা অনেক সিম্পল অ্যান্ড ইজিলি রিডেবল করবেন। যেমন অনেকে অনেক টেমপ্লেট ইউজ করে, যেটা দেখতে হয়তো সুন্দর লাগে, বাট আমার মনে হয় না প্রফেসররা এটা প্রেফার করে। যেমন ফার্স্টলি হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে প্রফেসর রিসার্চ করছিলাম যে কোন প্রফেসর আমার জন্য ইন্টারেস্টেড বা আমার ফিল্ডের সাথে কোন প্রফেসর যাচ্ছে, সেক্ষেত্রে আমি প্রফেসরদের যখন ওয়েবসাইট খুঁজে দেখতাম তখন ওদের একটা সিভি সেকশন থাকে। আমি প্রত্যেকটা সিভি দেখতাম যে ওরা খুব বেশি কোনো টেমপ্লেট ইউজ করতো না, জাস্ট একটা ফরম্যাট ইউজ করতো ওয়ার্ড ফাইলে, এতটুকুই আর কিছু না, জাস্ট ইনফরমেশনে ভর্তি।
যেমন তাদের আমি একজন প্রফেসরকে দেখেছিলাম জাস্ট 69 পেজের একটা সিভি ছিল, 69 পেজেস। দ্যাট মিনস ওনার যতগুলো পাবলিকেশন ছিল উনি সবগুলো এখানে মেনশন করেছিলেন। তো সিভিটা হওয়া উচিত এরকম। আমি একটা স্যাম্পল দিয়ে দিব সিভির, আপনারা দেখবেন, তাহলে আশা করি ক্লিয়ার হবে। আর এখানে ফার্স্ট সেকেন্ড থিং হচ্ছে ডেকোরেটিভ স্যাম্পল না ইউজ করতে বলেছি আমি, কারণটা অলরেডি আপনারা জানেন। প্রায় ফোকাসিং অন স্কিলস এন্ড একাডেমিক অ্যাচিভমেন্টস, এটা আমার সিভিটা দেখলে আসলে বুঝবেন যে কেন আমি এটা মেনশন করেছি। ফার্স্ট থিং হচ্ছে আমি সিভিতে জাস্ট আমার ফার্স্ট পেজে আমার নাম, আমার লিঙ্কডইন প্রোফাইল। আরেকটা জিনিস, লিঙ্কডইন প্রোফাইল নিয়ে যারা কাজ করতে চান তারা অবশ্যই এখন থেকে লিঙ্কডইন প্রোফাইলটা একটু গুছিয়ে লিখবেন, বা লিঙ্কডইন কিভাবে ভালো করা যায় সেটা একটু দেখবেন। লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে বাই ডিফল্ট একটা লিংক থাকে যেটা আপনি চাইলে এডিট করে নিতে পারেন। তো আশা করি যারা লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করবেন সিভিতে, তারা ওই প্রোফাইলটা এডিট করে শেয়ার করবেন। যেমন আমারটা ছিল জাকারিয়া তমল ডট ডট অনেকগুলো নাম্বার সামথিং। আমি যেটা করেছি সেটা শুধুমাত্র আমার অফিসিয়াল যে নেমটা ছিল সেটা দেখে আমি একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে নিয়েছিলাম। লিঙ্কটা আমি পরে আমার সিভিতে মেনশন করেছিলাম। এটা গেল। আর সিভিতে সেকেন্ড জিনিস হচ্ছে আপনার মেইন পার্টটা থাকবে আপনার রিসার্চ নিয়ে, বা আপনি কোথায় কাজ করেছেন সেটা নিয়ে ফোকাস করবেন, হাইলাইট করবেন। আর সিভি এর ফার্স্ট প্যারাতে ছিল আমার একাডেমিক রেজাল্ট এন্ড কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে সেটা। আর সেকেন্ড প্যারাতে যেটা দিবেন সেটা হচ্ছে আপনার রিসার্চ অফ ফিল্ড অফ ইন্টারেস্ট, যেটা প্রফেসররা সরাসরি গিয়ে দেখতে পাবে, যাতে আমরা ফার্স্ট দিকে রাখি। এটা হচ্ছে আমি প্রত্যেকটা দেখা যেত কি আমি যখন প্রফেসর সার্চ করছি তখন দেখা যায় একটু ডিফারেন্ট ফিল্ডের হলে আমি সিভিটা একটু এডিট করে ওই ফিল্ডের নামটা দিয়ে দিতাম, বা কাছাকাছি যেটা যায় সেটা দিতাম। তো সেক্ষেত্রে দেখা যায় কি প্রফেসর দেখে বুঝতে, হ্যাঁ ওর সিভিতে ওই জিনিসটা মেনশন করা ছিল, দ্যাট মিনস হি ইজ ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য ফিল্ড। এটা হচ্ছে একটা পার্ট। আর একটা হচ্ছে মাস্ট ইমপ্রুভ রিসার্চ অ্যাচিভমেন্ট সেকশন, যেটা আমার ক্ষেত্রে ছিল। আমি আমার তখনকার সময় একটা জার্নাল পেপার পিয়ার রিভিউতে ছিল, যদিও পাবলিশ হয়নি, তারপর আমি সেটা মেনশন করেছিলাম সেখানে। প্লাস আমার হচ্ছে কনফারেন্স পেপার ছিল, কনফারেন্স যেটা ছিল ওটা আমি মেনশন করেছি। প্লাস হচ্ছে আমার স্কিল গুলা, তারপর হচ্ছে লাস্টের দিকে ছিল কি আমি অ্যাটমিকে কাজ করেছি সেটার মধ্যে, যেমন অ্যাটমিকের কিছু কাজের ক্ষেত্রে আমি যা যা অ্যাচিভমেন্ট করেছি সেটা আমি মেনশন করেছি। যেমন আমার এনএসটি ফেলোশিপ ছিল, সেটা মেনশন করেছি। আপনি একটা যদি সিভি পার্ট দেখতে পান তাহলে আই থিঙ্ক ক্লিয়ার হবে। আমি একটু ওপেন করে দিচ্ছি এই পার্টটা। সবাই কি দেখতে পাচ্ছেন? না ভাইয়া, দেখা যাচ্ছে না, আপনার স্লাইডটাই দেখা যাচ্ছে এখনো। আর স্লাইডটা, আমি তো স্লাইডটা অফ করছি। এটা অফ করে কিভাবে? আর শেয়ার শেয়ার অফ করে আবার হচ্ছে হ্যাঁ, শেয়ার দেওয়ার সময় ওইটাকে করবেন। আচ্ছা ওকে, আমি তাহলে সেকশন সবার শেষে সিভিটা শেয়ার করবো আর কি। ওকে। আচ্ছা আচ্ছা, এসওপি। এই এসওপি জিনিসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি যারা বলতে চাচ্ছিলেন যে আমাদের সিজিপিএ লো, তাদের জন্য এসওপি পার্টটা আসলে অনেক বেশি ফোকাস করা উচিত, কারণ এসওপি হচ্ছে অনেকটা ডিসাইডিং ফ্যাক্টর। কারণ হচ্ছে আপনারা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন হয়তো আপনাদের প্রফেসর, যারা অলরেডি প্রফেসর সিলেক্ট করতে পারেননি, তারা তো অবশ্যই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। তো তারা যেটা করবেন সেটা হচ্ছে এসওপি তে খুব বেশি প্রায়োরিটি দিবেন, এবং এসওপি অলরেডি অবশ্যই সিনিয়রদেরকে দিয়ে রিভিউ করিয়ে নেবেন। ফার্স্ট থিং হচ্ছে এটা। আর সেকেন্ড থিং হচ্ছে এসওপি তে যারা অবভিয়াসলি যেটা বলেছি যাদের লো সিজিপিএ তারা একটু প্রায়োরিটি দিবেন। আর ফার্স্ট থিং হচ্ছে এসওপি তে কিছু পার্ট থাকা উচিত, যেমন আমার যেটা ছিল সেটা হচ্ছে আমি ফার্স্টে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। যেমন আমি জাকারিয়া, কোনো অ্যানেকডোটাল স্টোরি দিয়ে শুরু করতে পারলে আসলে অনেক ভালো, কারণ এটা হচ্ছে আপনার অনেকটা ক্যাচি হয়ে যায়। যারা এসওপি পড়ে তাদের জন্য হয়তো এই সময়টাই স্পেন্ড করতে চায় যে হ্যাঁ আমি স্টোরিটাতে কি লেখা আছে এটা একটু পড়ে দেখি। তো এটা দিয়ে অনেকে শুরু করে, বাট আমি মনে হয়েছে যে আমার এটা দিয়ে শুরু না করে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার আন্ডার গ্রাজুয়েট স্টাডি কিভাবে আমার ম্যাটেরিয়াল সায়েন্সে কিভাবে আমাকে ইন্টারেস্টেড করে তুলেছিল। যেহেতু আমি ফিল্ড চেঞ্জ করেছি, আমার জন্য সেটা ইম্পর্টেন্ট ছিল যে এক্সপ্লেইন করা যায় আমি ত্রিপলি থেকে কেন আমি ম্যাটেরিয়াল সায়েন্সে ইন্টারেস্টেড। আর যারা অলরেডি ত্রিপলি থেকে ট্রিপলিতে যেতে চান তাদের ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা ফেস করতে হবে না। আর এসওপি তে আমি যেটা লিখেছিলাম সেটা হচ্ছে এটাই। ফার্স্ট পার্টে ছিল আমার ব্রিফ ইন্ট্রোডাকশন এবং আমি কিভাবে ইন্টারেস্টেড হয়েছিলাম আন্ডার গ্রেড পড়ার সময় ম্যাটেরিয়াল সায়েন্স সাবজেক্টে। আর সেকেন্ড পার্টটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে আমি কোন ল্যাবে কাজ করেছি, তারপর কোন ল্যাবে আমার কতটুকু অ্যাচিভমেন্ট ছিল বা কতটুকু আমার এক্সপিরিয়েন্স ছিল, বা ফিউচার সময় আমি কতটুকু ইন্টারেস্টেড ল্যাব নিয়ে সেটা নিয়ে। তো আমার মনে হয়েছে কি এসওপিটা খুব বেশি ছোট বা খুব বেশি বড় না করে অ্যাটলিস্ট 2 পেজের করা উচিত। আমার হয়েছিল সম্ভবত 1.5 পেজেস। এসওপিটা এখানে ইম্পর্টেন্ট, কারণ এখানে যারা করতে যাচ্ছে তারা যদি দেখে যে আপনার এসওপি খুব বড় বা খুব ছোট, সেক্ষেত্রে দেখা যায় কি ওরা এটাকে নেগেটিভলি নেয়। তো কিছু কিছু ইউনিভার্সিটি অলরেডি মেনশন করে দেয় যে আপনাকে এতটা পেজে এতটা ওয়ার্ডের মধ্যে এসওপি লিখতে হবে, সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে ওই জিনিসটা ফলো করতে হবে। আর এসওপির মধ্যে মেইন সমস্যাটা হচ্ছে আমরা আসলে একটা ইনার্শিয়া ফিল করি ফার্স্টের দিকে, যখন লেখা শুরু করি তখন আমি আজকে লিখতে বসবো, কিছু লিখতে না পেরে দেখা যায় কি অনেকদিন অনেকক্ষণ বসে থাকলাম, পরে ভাবলাম যে না থাকে একটু ফেসবুকে যাই, তখন দেখা যায় কি আর এসওপি লেখা হয় না। তো আপনাকে ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে, ফার্স্ট এসওপিটা অবশ্যই কখনো ভালো হবে না, এটা অবভিয়াসলি আপনাকে মাথায় রাখতে হবে। তো আলটিমেটলি এসওপির জন্য আমার মনে হয় কি 1 থেকে 2 মাস সময় নেওয়া উচিত। তো ফার্স্ট দিকে যেটা আসবে মাথায় যেটা আসবে লিখে ফেলবেন,
তবে আপনি কি লিখতে চাচ্ছেন সেটা একটু মাথায় রাখবেন বা পয়েন্ট আউট করে রাখবেন যে আমি এই পয়েন্টগুলো আমি এসওপিতে লিখতে চাচ্ছি। যেমন আমার ক্ষেত্রে ছিল কি, আমি মেইনলি ফোকাস করতে চাচ্ছিলাম যে কেন আমি ট্রিপল থেকে ম্যাটেরিয়াল সায়েন্সে ইন্টারেস্টেড। তো আমি একটা পার্টিকুলার পার্টি রেখেছিলাম যেটা মেনশন করার জন্য। আর সেকেন্ড পার্টটা ছিল আমার অ্যাচিভমেন্টটা আমি মেনশন করার চেষ্টা করেছি যে আমি এনএসটি ফেলোশিপ পেয়েছি। ইভেন আমার এলওআরেও আমি এটা মেনশন করেছি যাতে স্যারটা এটা মেনশন করে দেয়, এভাবে আর কি। তো আশা করি এসওপি যারা লিখতে চাইবেন তাদেরকে আমি বলবো কি, ফার্স্টের দিকে যেটা করবেন সেটা হচ্ছে স্যাম্পল এসওপি কালেক্ট করার চেষ্টা করবেন। কারণ আমাদের ক্রিয়েটিভ রাইটিংটা আসলে একটু উইক, এটা সত্যি বলতে, আর এটা অনেস্ট, কারণ হচ্ছে আমাদের ক্রিয়েটিভ রাইটিংটা প্র্যাকটিস করা হয় না। তো সেক্ষেত্রে খুব ভালো হয় যদি আপনারা সিনিয়রদের থেকে এসওপি কালেক্ট করে বা কারো থেকে এসওপি নিয়ে দেখতে পারেন যে ফরম্যাটটা কেমন হয়। সবাই মোটামুটি যারা পড়াশোনা করেছে তাদের তো সবারই এসওপি আছে। তো আমি যেটা পার্টিকুলারলি দেখেছি বুয়েটের স্টুডেন্টদের ক্ষেত্রে, তারা সিনিয়রদের থেকে বিশাল একটা এসওপি সাজেশন নিয়ে আসে যে আপনি এই বড় ভাইদের এসওপি আছে, এই বড় ভাইদের এসওপি আছে, তারা এটা দেখে পড়ে আর কি। এটা হচ্ছে এসওপি পার্টটা। আর এখানে ফার্স্ট থিং হচ্ছে পারপাসটা। এখানে আমার একটা একটা পার্টিকুলার অপিনিয়ন শেয়ার করি, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড যারা হচ্ছে এসওপিতে যারা হচ্ছে বাইরে পড়াশোনা করতে ইন্টারেস্টেড, তাদের মধ্যে একজন ছিল যে এমবিবিএস ডিগ্রি করে বাইরে পড়তে গিয়েছে, বাইরে হাজবেন্ডের সাথে গিয়েছে। তো ওর প্রবলেমটা ছিল, ও তো বাইরেতে এমবিবিএস ডিগ্রি করে পড়াশোনা করা অনেকটা টাফ। ও চাচ্ছিল যে আমি একটু ফিল্ডটা চেঞ্জ করে পাবলিক হেলথে যাই। তো ও যেটা করেছে সেটা হচ্ছে, ও এখানে কাজ করার সময় ওর যে পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা ছিল, সেটা কিভাবে ওর পাবলিক হেলথে ইন্টারেস্টেড করেছে ওকে, ওটাও এক্সপ্লেন করেছিল যে হ্যাঁ আমি এটা করার সময় পাবলিক হেলথের এই প্রবলেম গুলো দেখেছিলাম, দ্যাট মিনস আমি এই প্রবলেম গুলো আমি কাজ করে তারপরে বাংলাদেশে ফেরত গিয়ে এই কাজগুলো আমি করে তারপরে বাংলাদেশকে একটা ভালো পজিশনে দেখতে চাই। এই কাজগুলো যখন থাকে এসওপিতে, আসলে এসওপিটা অনেক স্ট্রং হয়। এই জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত। তারপর হচ্ছে আমার এসওপির কিছু স্যাম্পল আছে, যাদের প্রয়োজন আছে আমাকে একটু মেইল করলে আমি আসলে শেয়ার করতে পারবো। এসওপির কিছু জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট থিং হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে ফোকাস রাখা উচিত, কারণ এটাই হচ্ছে ফার্স্ট সব যারা এক্সাম কমিটি আছে তারা পড়ে। তারপর হচ্ছে আমি যেটা বলেছিলাম, ইউ মে স্টার্ট উইথ অ্যান অ্যানেকডোট। যেমন অনেকে দেখেছিলাম, আমি একটা এসএপি পড়েছিলাম, সেটা হচ্ছে উনি যখন ছোট ছিলেন ওনার একটা বাইসাইকেল ছিল। বাইসাইকেল চালানোর সময় বাইসাইকেলটা কোনো একভাবে নষ্ট হয়ে গিয়েছিল। তারপর সেটা 2-3 ঘন্টা হেঁটে 2-3 কিলোমিটার হেঁটে বাসায় এসে বাইসাইকেলটা নিজে নিজে ঠিক করার সময় ওনার মাথায় একটা রিয়েলাইজেশন ছিল যে হ্যাঁ আমি যখন মেকানিক্যাল জিনিসটা নিয়ে কাজ করছি, আমার আস্তে আস্তে মেকানিক্যাল জিনিসটাতে ইন্টারেস্টেড আসে। তো এইভাবে যখন অ্যানেকডোট দিয়ে শুরু করা যায়, তখন দেখা যায় কি যারা পড়তে চাচ্ছে তারা আসলে অনেক বেশি ইন্টারেস্টেড পায়, হ্যাঁ দেখি স্টোরিটা কোন দিকে যায়। এটা হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট মাথায় রাখতে পারেন। তারপর হচ্ছে মোস্টলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এসওপিটা অবশ্যই সিনিয়রদেরকে দিয়ে রিভিউ করে নেবেন। আর এসওপি ইউজ করার সময়, লেখার সময় দেখবেন যে আপনারা অবশ্যই, আমরা যেহেতু নেটিভ স্পিকার না, আমাদের জন্য কিছু গ্রামাটিক্যাল মিস্টেক থাকেই। যেমন আর্টিকেল, স্পেশালি আমি যেটা দেখেছি আর্টিকেলের মিস্টেক থাকে স্টুডেন্টদের। তো গ্রামারলি যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করার চান্স আছে। তো গ্রামারলি ফ্রি ভার্সনটা এনাফ, আই থিঙ্ক। আচ্ছা, এসওপির ক্ষেত্রে যেটা করা যাবে না সেটা আমি নিচে লিখে দিয়েছি। ফার্স্ট থিং হচ্ছে জেনেরিক স্টেটমেন্ট দিয়ে শুরু করা যাবে না, যেমন আই ওয়াজ বর্ন ইন, মাই প্যারেন্টস ওয়্যার ব্লা ব্লা ব্লা, এই টাইপের জিনিসগুলো। সেকেন্ড থিং হচ্ছে অটোবায়োগ্রাফি দেওয়া যাবে না, যেমন হচ্ছে আমার স্কুল লাইফ এমন ছিল, আমি আমার আন্ডারগ্রেড লাইফ এমন ছিল, দ্যাট মিনস আমি সাবজেক্টে পড়তে পড়তে ইন্টারেস্টেড, এই জিনিসগুলো দেওয়া যাবে না। ওকে, লাস্ট পার্টটা হচ্ছে ডু নট শো অফ ইউর ভোকাবুলারি। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি যখন এসওপি লিখতে বসেছিলাম, আমার ফার্স্ট প্রবলেমটা ছিল আমি জিআরই দিয়েই গিয়েছিলাম। তো আমার জিআরই ভোকাবুলারি গুলো আমি ইউজ করার চেষ্টা করেছি। তো আলটিমেটলি যখন রিভিউ করতে যাই তখন দেখে যে অনেকেই বলছিল যে হ্যাঁ এত হার্ড ভোকাবুলারি ইউজ করার প্রয়োজন নাই, কারণ যারা এক্সাম রিভিউ করবে বা এসওপি রিভিউ করবে তারা এত কঠিন জিনিস দেখতে চাইবে না, কারণ ওরা হচ্ছে বেসিক্যালি আপনি সিম্পল ভোকাবুলারি যেটা ইউজ করেন সেটা দেখতে অভ্যস্ত। এই জিনিসটা আসলে মাথায় রাখা উচিত। তারপরে হচ্ছে সেকেন্ড লাস্টিং হচ্ছে আপনারা যাদের ফার্স্টের দিকে সিজিপিএ একটু কম থাকে, যেমন আমি অনেককেই দেখেছি যারা অন্য সিটি থেকে চিটং এ পড়তে আসেন, ফার্স্ট 1 বছর অ্যাডজাস্ট করতে গিয়ে একটু সমস্যা হয় পড়াশোনায়, কিন্তু আলটিমেটলি গিয়ে আস্তে আস্তে ভালো করেন। আমার মনে হয় এসওপিতে এই জিনিসগুলো মেনশন করবেন যে হ্যাঁ আমার ফার্স্টের দিকে পড়াশোনা করার সময় অ্যাডজাস্ট করতে গিয়ে সময় লেগেছে, তো আলটিমেটলি আমি এটা রিকভার করে আমি লাস্টের দিকে খুব ভালো করি এবং কোর সাবজেক্ট গুলোতে আমি খুব ভালো করি, এই জিনিসগুলো মেনশন করবেন। ওকে, লাস্ট থিং হচ্ছে ডু নট লাই অন ইউর এসওপি, যেটা অনেকে করে থাকেন, যেমন অ্যানেকডোটাল স্টোরি বলতে গিয়ে অনেকে অনেক কিছু বানিয়ে বলেন, সেটা আশা করি এটা করবেন না কেউ, কারণ যারা এক্সাম কমিটি আছে বা এক্সাম রিভিউয়ার আছে তারা অবশ্যই এসওপি গুলো ডেইলি ওরা 200-300 এসওপি পড়ে, যখন দেখে একটা এসওপি পড়তে যায় তখন আলটিমেটলি ওনারা ভুলটা বা মিথ্যা বলে অবশ্যই বুঝে ফেলেন যে এটা মিথ্যা বলা হয়েছে এখানে, এটা কখনোই করা যাবে না। ওকে, এরপর আসি লেটার অফ রিকমেন্ডেশন। এই পার্ট গুলো হচ্ছে, আমি বলি এই পার্ট গুলো হচ্ছে আপনার প্রোফাইলের একটা পার্ট। এসওপি এলওআর এই জিনিসগুলো যখন আপনার অ্যাপ্লিকেশন করবেন তখন এই ডকুমেন্ট গুলো আপনাকে আপলোড করতে হবে ইউনিভার্সিটি ওয়েবসাইটে।
তো অ্যালোয়ার পার্টটা হচ্ছে আমাদের মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে আমরা অ্যালোয়ার একটা ড্রাফট কপি রেডি করে স্যারদেরকে দেই। এটা হচ্ছে ঠিক না, তারপরে অনেক সময় করে নিতে হয় কারণ স্যাররা অবশ্যই অনেক ব্যস্ত থাকেন। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা নিজেরা একটা ড্রাফট কপি করে স্যারদেরকে মেল করি অথবা স্যারদেরকে সাবমিট করি, স্যাররা হয়তো ওখান থেকে কিছু এডিট করেন অথবা ওনাদের প্রয়োজন মতো স্টুডেন্টদেরকে যেভাবে চিনেন সেভাবে আসলে এডিট করে নেন। তো অ্যালোয়ারের মধ্যে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে নেভার সাবমিট অ্যান জেনারিক অ্যালোয়ার। জেনারিক অ্যালোয়ার ইজ এ ব্যাড অ্যালোয়ার। ওকে, ফার্স্ট থিং হচ্ছে এটা। আর সেকেন্ড থিং হচ্ছে অ্যালোয়ার লেখার সময় অবশ্যই র্যাঙ্কিং, আপনার যদি র্যাঙ্কিং ভালো হয় সেক্ষেত্রে এটা মেনশন করা উচিত যে আপনার র্যাঙ্কিং কত স্টুডেন্টদের মধ্যে। এটা যদি ডিপার্টমেন্টের কোনো প্রফেসর যারা আপনাকে রেকমেন্ড করছে তারা যদি লিখে দেয় তাহলে সেটা হচ্ছে বুলেট প্রুফ হয়ে যায় যে হ্যাঁ দ্যাট মিনস ও হচ্ছে এই পজিশনে ছিল, দ্যাট মিনস ইজ এ গুড স্টুডেন্ট। এরপরে আপনার রিসার্চ পটেনশিয়াল, যেমন আমি যখন অ্যাটমিকে রিসার্চ করেছি আমার অ্যালোয়ারটা আমাদের অ্যাটমিকে যার আন্ডারে কাজ করেছি যিনি সাবমিট করেছিলেন, তো ওইখানে আমি যে ড্রাফট কপিটা রেডি করেছিলাম সেটাতে আমি আমার রিসার্চ পটেনশিয়াল নিয়ে আসলে এক্সপ্লেন করেছিলাম। যদি বলা ঠিক হচ্ছে না তারপরও রিসার্চ পটেনশিয়াল জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ সামওয়ান হ্যাজ টু ভাউচ ফর ইউ, দ্যাট মিনস দ্যাট ইজ বুলেট প্রুফ। যদি আপনার সম্পর্কে কেউ পজিটিভ কোনো কথা বলে থাকে সেটা তো অবশ্যই ভালো। আর অনেক সময় দেখা যায় যে অ্যালোয়ারটা হচ্ছে আপনার অ্যাডমিশনের ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় এই জিনিসগুলোর জন্য। আর সেকেন্ড থিং হচ্ছে আপনি অ্যানালিটিক্যাল স্কিল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সাপোজ আপনি অ্যালোয়ার নেবেন হচ্ছে 3 জন থেকে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে 3 জন থেকে অ্যালোয়ার নিতে হবে। তো সাবমিট করতে হয় 3টে অ্যালোয়ার। তো দেখা যায় কি আমরা লিটারালি 3 জনের সাথে তো কাজ করি না, তো দেখা যায় একজন হয়তো একটু জেনারিক প্রফেসর হয়ে যায় যারা আপনার ক্লাস নিয়েছে কিন্তু অন্য কিছু করে নাই। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে 2 জন ছিল প্রফেসর যিনি যার আন্ডারে আমি কাজ করেছি, ডিপার্টমেন্টের একজন আর হচ্ছে অ্যাটমিক এনার্জি কমিশনের একজন। 2 জন থেকে আমি মোটামুটি রিসার্চ পটেনশিয়াল নিয়ে আমি লিখেছিলাম আর অ্যানালিটিক্যাল স্কিলটা লিখেছিলাম, যিনি হচ্ছেন আমার শুধুমাত্র ক্লাস নিয়েছিলেন। তো ওইখানে আমি মেনশন করেছিলাম যে হ্যাঁ রাইট, ও পড়াশোনার ক্ষেত্রে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে ও মুখস্থ করে না, সরাসরি অ্যানালিটিক্যাল পার্ট গুলোতে খুব ভালো করে, ল্যাবে খুব ভালো করে। আমার ল্যাব ছিল, ওই ল্যাবে ও কাজ করেছে এবং ও ল্যাবে অনেক ভালো করেছে। তারপর হচ্ছে ওর লিডারশিপ স্কিল ছিল, কমিউনিকেশন স্কিল ছিল, এই পার্ট গুলো আমি আলোয়ারে মেনশন করেছি। তারপর হচ্ছে একাডেমিক অ্যাচিভমেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট কারণ আমি যখন একাডেমিকে কাজ করেছিলাম তখন আমি এনএসটি ফেলোশিপ পেয়েছিলাম। তো আমার একাডেমিকে যে প্রফেসর আছেন উনার অ্যালোয়ারে আমি এটা মেনশন করেছিলাম যে হ্যাঁ ও একটা সময় গিয়ে 2019-20 সেশনে আমার থিসিস কাজের উপর ও ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি ফেলোশিপ পেয়েছিল এবং এটা আমি মেনশন করে দিয়েছিলাম এখানে। আই থিঙ্ক ওই জিনিসগুলো আসলে ডিসাইডিং ফ্যাক্টর হয় অ্যাডমিশনের ক্ষেত্রে যে আপনাকে রোলিং, স্পেশালি সেন্ট্রাল অ্যাডমিশনের ক্ষেত্রে, যে এই পার্টগুলো আসলে অনেক ডিসাইডিং হয়। ওকে, টিপস। ফার্স্ট থিং যেটা বলেছিলাম, জেনারিক অ্যালোয়ার ইজ এ ব্যাড অ্যালোয়ার। সেকেন্ড থিং হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি আপনার প্রফেসর আপনাকে হাতে লিখে কোনো অ্যালোয়ার সাবমিট করে। যদিও এটা খুব বেশি হয় না, তারপর ইউনিভার্সিটির লোগো বা প্যাড ইউজ করলে বেটার। যেটা মোস্ট অফ দ্য কেস স্টার্টার যেটা করে সেটা হচ্ছে প্যাড ইউজ করে বা ইউনিভার্সিটির লোগো ইউজ করে। আমি বলবো কি যারা যারা প্রফেসরদের সাথে একটু ক্লোজ তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবেন যাতে হাতে লিখে অ্যালোয়ারটা সাবমিট করে। সেক্ষেত্রে অনেকটা এটা প্রুফ হিসেবে কাজ করে যে হ্যাঁ প্রফেসরটা হাতে লিখে দিয়েছে এটা। তারপর হচ্ছে হ্যাভ ইউ রিকমেন্ডেড হোয়াটস ফর ইউর স্কিলস কোয়ালিফিকেশনস এন্ড অ্যাওয়ার্ডস একাডেমিক অ্যাচিভমেন্টস, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। তারপর হচ্ছে ফোর্থ পার্টটা হচ্ছে ডু নট কপি পেস্ট আদার্স অ্যালোয়ার। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। যেমন সাপোজ আমি এই সেশনে ট্রাই করলাম, আমার এই সেশনে অ্যাডমিশন হয়ে গেছে, তো আমি আমার অ্যালোয়ারটা আর একটা জুনিয়রকে দিলাম, সে কি করলো সেটা খুব বেশি এডিট না করে এটা সাবমিট করে দিল একই ইউনিভার্সিটিতে। তো প্রফেসর যখন পড়তে যাবে তখন হয়তো মাথায় আসতে পারে যে হ্যাঁ সেম অ্যালোয়ারটা আমি আগেও করেছি, সেম প্রফেসরই আমাকে সেম অ্যালোয়ার দিয়েছে। তখন দেখা যায় কি যা সেকেন্ড টাইম যারা যাচ্ছে তাদের জন্য আসলে এটা অ্যাডমিশনে হ্যাম্পার করে। তো আই থিঙ্ক এটা মাথায় রাখবেন যাতে দুইটা আলোয়া সেম না হয়, নিজ থেকে লেখার চেষ্টা করবেন। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের তো হয়তো অলরেডি প্রোফাইল রেডি হয়ে গিয়েছে অ্যালোয়ার পর্যন্ত। তো যারা ইউনিভার্সিটি সিলেক্ট করতে চাচ্ছেন তাদের কিছু জিনিস মাথায় রাখা উচিত। ফার্স্ট থিং হচ্ছে আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করবো কিভাবে, আমি তো কোনো আইডিয়া নেই ইউএসএ তে কোন ইউনিভার্সিটিটা কেমন বা ওদের রিসার্চ পটেনশিয়াল কেমন বা রিসার্চ কেমন। সেটার ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত মনে হয়েছে সেটা হচ্ছে সিনিয়রদের সাথে কথা বলা। তো ওনারা মোটামুটি যারা 1 বছর বা 2 বছর বা 3 বছর মোটামুটি আমেরিকাতে পড়াশোনা করছে তাদের হয়তো খুব ভালো একটা কনক্রিট আইডিয়া থাকে যে কোন ইউনিভার্সিটিতে তো আপনার ভালো। প্লাস হচ্ছে লিভিং নিয়ে, লিভিংটা অনেক ইম্পর্টেন্ট। আমি এগুলো এক্সপ্লেন করছি এখন। ফার্স্ট থিং হচ্ছে আপনি ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করবেন সেটা হচ্ছে ইউএস নিউজ নামে একটা ওয়েবসাইট আছে, সেটাতে আই থিঙ্ক 4 থেকে 5 জন মিলে একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে ফেললে বেটার। $30 করে সাবস্ক্রিপশন, $30 খুব বেশি আসলে সমস্যা কথা না করার জন্য। তো এটা নিলে সুবিধাটা হচ্ছে কি আপনার নিজের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইল অনুযায়ী আপনি ইউনিভার্সিটি খুঁজতে পারবেন বা ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন রেট কেমন, অ্যাকসেপ্টেন্স রেট কেমন,
ফান্ডিং কেমন সবকিছু আসলে ইউএস নিউজ ওয়েবসাইটটাতে আপলোড করা থাকে। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি খোঁজা খুব সহজ হয়ে যায় বিষয়টা। আর ইউনিভার্সিটিতে আপনি এটা ইউএস নিউজ যাওয়ার পরে আমি ধরে নিলাম যে আপনি 50টা ইউনিভার্সিটি সিলেক্ট করলেন। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি এক্সপ্লেন করি, আমার প্রোফাইলটা দেখে আমার মনে হয়েছে যে আমি 50 থেকে 100তম যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করি। তো আমি সেটাই করেছিলাম, যদিও ওই সেম রেঞ্জে পাইনি। তবে আমার তখন কিছু নলেজ গ্যাপ ছিল, সেটা হচ্ছে আমি শুধুমাত্র ইউএস নিউজ সাবস্ক্রিপশন দিয়ে দেখতে চাইছিলাম যে কোন ডিপার্টমেন্টটা ভালো। আলটিমেটলি দেখা যায় কি ইউনিভার্সিটি র্যাঙ্কিং ভালো, কিন্তু ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের র্যাঙ্কিং কেমন সেটাও মাথায় রাখতে হয়। যেমন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে যাচ্ছি, আমার ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে 174, বাট মেটেরিয়াল সায়েন্সের র্যাঙ্কিং হচ্ছে 50। দ্যাট মিনস হচ্ছে মেটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্ট আসলে অনেক ভালো ইউএস নিউজে। যদিও ইউএস নিউজে জিনিসগুলো পাবেন আপনারা খুঁজে নেবেন আর কি। তো আমার মনে হচ্ছে সেটাই যে ইউনিভার্সিটি সিলেকশন থেকে প্রফেসর, তারপর হচ্ছে আপনার যে প্রফেসর আন্ডারে যাচ্ছেন সে কেমন, তারপর হচ্ছে আপনার ডিপার্টমেন্ট কেমন, রিসার্চ ফ্যাসিলিটি কেমন, সেগুলো আসলে প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ আপনি যখন 5 বছর পরে পড়াশোনা কমপ্লিট করে ফেলবেন তখন কেউ আসলে র্যাঙ্কিংটা দেখে না, আপনি কতটুকু জানেন সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং হচ্ছে আজকে সিনিয়র সেভার সাজেশন, এটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমার ক্ষেত্রে অনেক হেল্প করেছে অনেক ভাইয়া। তো ইউনিভার্সিটি সিলেকশনে খুব বেশি সমস্যা হয়নি সেজন্য আমার। আর থার্ড যে ফ্যাক্টরটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আমরা এখানে অবশ্যই অনেকে বাইরে পড়তে যাচ্ছি, কিন্তু সবাইকে ফেলেই তো যাচ্ছি, তাই তো? তো আলটিমেটলি যেটা হয় কি সবাই হচ্ছে লন্ডি ফিল করাটা খুব বেশি স্বাভাবিক। তো এটা হিউম্যান ফ্যাক্টর, যেটা আসলে এখনো অনেকে হয়তো ফেস করছে না, বাট হিউম্যান ফ্যাক্টরটা অনেক ইম্পর্টেন্ট। যেমন এখন যখন আপনি 5-6 মাস একলা থাকবেন তখন আসলে আসলে জিনিসটা রিয়েলাইজ করবেন যে হ্যাঁ, আই মিস মাই ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। তো এই জন্য হয় কি আমি মনে করি কি আমার ফ্রেন্ড যেখানে আছে সেই ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করবো মাস্ট। এটা যদিও ক্লিশে শোনাচ্ছে বাট এটা রিয়েলিটি যে আমার আমি আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার ফ্রেন্ড ছিল ইউনিভার্সিটি অফ টেনেসিতে, আমি ইউনিভার্সিটি অফ টেনেসিতে অ্যাপ্লাই করেছি কারণ আমার লিভিংটা অনেক বেশি ইজি হয়ে যায় আর সবকিছু ম্যানেজ করাটা অনেক ইজি হয়ে যায়। আর প্লাস ওদের ইউনিভার্সিটি র্যাঙ্কিংও ভালো, সো হোয়াই নট, বুঝতে পারছেন। আহ, তারপর হচ্ছে লাস্ট পার্টটা হচ্ছে ক্লাইমেট। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অনেক ইউএসএ তে অনেক স্টেট আছে সারা বছরই অনেক ঠান্ডা থাকে। তো আপনি যদি সিমিলারলি দুটো ইউনিভার্সিটিতেই ফান্ড পান সেক্ষেত্রে দেখা যাবে কোনটাতে আপনার লিভিংটা ইজি হবে সেটা আসলে প্রায়োরিটি দিবেন। প্লাস অবভিয়াসলি প্রফেসর ফার্স্ট, প্রফেসর কেমন সেটা মাথায় রাখতে হবে আর কি। সেকেন্ড থিং হচ্ছে ক্লাইমেট আর কস্ট টু হায়ার ইউর লিভিং। যেমন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লোরিডাতে কস্ট অফ লিভিং অনেক বেশি। আমি যদি ইউটা, তারপর হচ্ছে টেনেসি, ওই স্টেট গুলো যেমন লিটারালি কিছু স্টেট আছে যেগুলোতে থাকাটা অনেক ইজি বা লিভিং কস্ট অনেক কম। তো সেই স্টেট গুলোতে দেখা যায় সেই সেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়ে মোটামুটি লিভিংটা অনেক অ্যাডজাস্ট করা যায় আর কি। তো ফ্লোরিডাতেও মোটামুটি কস্ট বেশি, তাই ওই জিনিসটাতে আমাদের কনসিডার করা উচিত ছিল। ওকে, লাস্ট পার্টটা হচ্ছে প্রফেসর সিলেকশন এন্ড ইমেইলিং। তো আপনি প্রফেসর কিভাবে সিলেক্ট করবেন? সিম্পলি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি লিখে সার্চ দিবেন, বা যে কোনো ইউনিভার্সিটি ওই যে পার্টিকুলার ফ্যাকাল্টি লিখে সার্চ দিলে গুগল একটা পেজ চলে আসবে, সেখানে ফ্যাকাল্টি দেখতে পাবেন আপনারা। তো ফ্যাকাল্টি দেখার পর আপনারা যেটা করবেন প্রত্যেকটা প্রফেসর ওয়েবসাইটে যাবেন। কিছু কিছু প্রফেসরের পার্সোনাল ওয়েবসাইট থাকে, কিছু কিছু প্রফেসরের পার্সোনাল ওয়েবসাইট থাকে না। তো সেটা আসলে খুঁজে নিতে হয়, গিয়ে তাদের ওইখানেই পেয়ে যাবেন যে ওনার রিসার্চ ইন্টারেস্ট কি। তারপরে যদি দেখেন যে আপনার রিসার্চ ইন্টারেস্ট মিলে গেছে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গুগল স্কলার যাবেন। কারণ মেজরিটি অফ দ্য টাইমে প্রফেসরদের যে ওয়েবসাইট থাকে বা ইউনিভার্সিটি যে পেজ থাকে সেগুলো আপডেট করা থাকে না। দেখা যাবে 2012 সালে তার কোনো পাবলিকেশনই নাই ওই ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওনার যে লেটেস্ট পাবলিকেশন গুলো আছে সেগুলো খোঁজার জন্য আপনাকে যেতে হবে গুগল স্কলারে। গুগল স্কলারে গিয়ে আপনি গিয়ে সার্চ দিবেন, জাস্ট সিম্পলি প্রফেসরের নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি প্রফেসর রিসেন্ট রিসেন্ট পাবলিকেশন গুলো দেখতে পারবেন। প্লাস আরো কিছু ফ্যাক্টর আছে যেমন এইচ ইন্ডেক্স। এইচ ইন্ডেক্সটা অনেক ইম্পর্টেন্ট, কোন প্রফেসরের পাবলিকেশন কেমন সেটা অনেক কিছুর উপর ডিসাইডিং ফ্যাক্টর উপর ডিপেন্ড করে এইচ ইন্ডেক্সটা হয়। যেমন আমার প্রফেসর এইচ ইন্ডেক্স হচ্ছে 40, হুইচ ইজ রিয়েলি গুড। আর কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচ ইন্ডেক্স হচ্ছে 27 বা 20, এভাবে শুরু হয়। তো মোটামুটি দেখা যায় এইচ ইন্ডেক্সটা ইম্পর্টেন্ট এই কারণে যে প্রফেসর পাবলিকেশন বা সাইটেশন কেমন সেটার উপর ডিপেন্ড করে এইচ ইন্ডেক্সটা হয় আর কি। তো এটাও দেখা উচিত। আর প্লাস আরেকটা জিনিস মাথায় রাখতে পারবেন সেটা হচ্ছে যখন প্রফেসর সার্চ দিবেন তখন গুগল স্কলারে ডান দিকে একটা পার্ট থাকে যেটাতে হচ্ছে উনি কার সাথে কোলাবোরেট করেছেন সেটা। তো সেখানে গিয়ে দেখবেন যে উনি কার কার সাথে কোলাবোরেট করেছেন সেটা পেয়ে যাবেন। সেখানে অবশ্য অনেক প্রফেসরকে খুঁজে বের করা যায় যে হ্যাঁ ওনার সাথে যেহেতু কাজ করেছে সেম ফিল্ডে তো কাজ। দ্যাট মিনস হচ্ছে উনি অন্য একটা ইউনিভার্সিটির হলেও ওই সেম ফিল্ডেরই কাজ, সেক্ষেত্রে আমি ওই ইউনিভার্সিটিতে একটু ঘুরে আসি যে ওই ইউনিভার্সিটির প্রফেসর কেমন কাজ করছে সেটা। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা হচ্ছে যখন প্রফেসরকে মেল দিবেন তখন দেখা যায় কি আমি একজনকে দেখেছি এবছর যারা এমএস ফান্ড নিয়ে গিয়েছেন, উনি 1200 প্রফেসরকে মেল দিয়েছেন, লিটারেলি 1200।
তো সেক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো ট্র্যাক করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় যদি না আপনার কোনো গুগল শিট বা এক্সেল শিট রেডি করা থাকে। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি যে প্রফেসরদেরকে মেল দিব সেই প্রফেসর ইউনিভার্সিটিতে ফার্স্টে আমি একটা এক্সেল শিট রেডি করেছিলাম, সেটা হচ্ছে পার্টিকুলার ইউনিভার্সিটি ওয়েবসাইট, ইউনিভার্সিটির নাম, ইউনিভার্সিটি ওয়েবসাইট লিঙ্ক, তারপর হচ্ছে ইউনিভার্সিটি কোন কোন প্রফেসরের সাথে আমার রিসার্চ চাই ওই প্রফেসরদের নাম, ওদের ইমেল, আর কখন মেল দিয়েছি আর কখন ফলো আপ দিচ্ছি, প্লাস হচ্ছে রিপ্লাইটা কেমন ছিল, এগুলো নিয়ে আমি একটা এক্সেল শিট রেডি করেছিলাম যাতে আমি ট্র্যাক করতে পারি যে হ্যাঁ আমি এই প্রফেসরকে মেল দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে ইমেল পার্টটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আর অবশ্যই মাথা রাখবেন, অবশ্যই কখনো একটা ডিপার্টমেন্টের সবগুলো প্রফেসরকে একই দিনে মেল দিবেন না। সেক্ষেত্রে দেখা যায় কি মাঝে মধ্যে ওনারা যখন নিজেদের মধ্যে কনভারসেশন করবে তখন যদি সামহাও বিষয়টা উঠে আসে যে হ্যাঁ সে তো আমাকেও দিয়েছে আপনাকেও দিয়েছে, বাট আমাদের ফিল্ড তো ডিফারেন্ট, তখন দেখা যাবে কি স্টুডেন্টদের ক্রেডিবিলিটিটা অনেক কমে যায়। এটা একটা পার্ট। আর এটা হচ্ছে যখন ইমেল দিবেন অবশ্যই বাংলাদেশ সময় সকাল 7টা থেকে 10টার মধ্যে দিবেন, সরি রাত 7টা থেকে 10টার মধ্যে দিবেন, যখন আমেরিকাতে ওয়ার্কিং আওয়ার শুরু হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কি প্রফেসরদের ওই ইমেলটা পড়ার প্রবাবিলিটিটা অনেক বেড়ে যায়। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি প্রতিদিন যখনই মেল লিখতাম আমি সরাসরি সেন্ড করতাম না, আমি একটা পরদিন সকাল রাত 8টা বাজার একটা টাইম লাইনে সেন্ড করতাম। গুগলে এটা করা যায়, আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে ডো নট সেন্ড জেনারিক ইমেল, এটা মানে হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে আমরা আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যখন অফিস থেকে বাসায় আসতাম তখন দেখা যায় কি প্রফেসর সার্চ করা, এই জিনিসগুলো আসলে আমার যখন করতে গিয়েছে তখন করতে করতে শিখেছে। বাট যদি একটা গাইডলাইন থাকতো আশা করি আমার মনে হচ্ছে কি আমার 3 মাস আগে থেকে আমি প্রফেসর খোঁজা শুরু করতাম। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি জিআরই দেওয়ার পরে প্রফেসরটা খোঁজা শুরু করি। তখন দেখা যেত কি আমাকে প্রত্যেকদিন দেখা যেত একটা পার্টিকুলার ইউনিভার্সিটিতে যেতে হতো, ইউনিভার্সিটি ফ্যাকাল্টি সার্চ করতে হতো, তারপরে তাদের রিসার্চ দেখতে হতো, তারপরে গিয়ে আমি ওদেরকে মেল দিতে পারতাম। এই জিনিসটা আসলে অনেক টাইম কনজিউমিং। তো এই ভুলটা আসলে সবাই করবেন না। আগে থেকে প্রফেসর সিলেক্ট করে একটা এক্সেল শিট রেডি করে রাখবেন, তারপরে গিয়ে মেল দেওয়া শুরু করবেন আস্তে আস্তে। তো জেনারিক ইমেলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে প্রফেসরদেরকে যখন আমরা মেল দিই, যেমন আমার ফার্স্ট প্রফেসর যাকে মেল দিয়েছিলাম সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ আলাবামা টাসকালাসাতে। ওই প্রফেসরকে আমি ফার্স্টে দেখেছি, দেখার পরে আমার রিসার্চ মিলেছে, তারপর হচ্ছে আমি প্রফেসরদের ওনার কাজগুলো আমি গুগল স্কলারে গিয়ে খুঁজলাম, খুঁজে ওনার যে রিসেন্ট যে দুইটা পেপার আছে যেগুলো মেইনলি রিসেন্ট পেপার গুলোই দেখবেন, কারণ আগের পেপার গুলো দেখে লাভ নেই, কারণ হচ্ছে ওগুলো তো ফান্ডিং থাকার কোনো পসিবিলিটি নাই। তো ওই রিসেন্ট পেপার গুলো দেখে আমি যে পেপার গুলো পড়লাম, পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি ওনার সাথে কাজ করতে ইচ্ছুক। তখন আমি ওনাকে যখন মেল দিই তখন আমি ওই পেপার গুলোর কথা মেনশন করে দিই, এবং ফার্স্ট মেইলে আমাকে পজিটিভ দিয়েছিলাম, যদিও পজিটিভ দেওয়ার পরেও আমাকে নেয়নি, কারণ হচ্ছে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম। তো এই বছর গত বছর যেহেতু অনেক স্টুডেন্ট যেতে পারেনি, তো প্রফেসরটা এই বছর একটু ন্যারো মাইন্ডেড ছিলেন যে হ্যাঁ স্টুডেন্টকে আসতে পারবেন কিনা। তো আলটিমেটলি এই প্রবলেমটা অনেক ফেস করেছে এবছর, আশা করি ফর 22 থেকে প্রবলেমটা থাকবে না। তো যখন মেল দিতাম আমি অবভিয়াসলি প্রফেসরদের কাজগুলো দেখে মেল দিতাম। তো এইভাবে মেল দেওয়াটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ প্রত্যেকটা প্রফেসরের কাজ খুঁজে বের করা, তারপর হচ্ছে এদের কাজগুলো দেখা, তারপর হচ্ছে ওগুলো মেনশন করা একটু ডিফিকাল্ট। বাট আমার মনে হয় কি এটা যদিও ডিফিকাল্ট তারপরে এটা করা উচিত। লাস্টের দিকে আমি যেটা করেছিলাম যে যাদের ক্ষেত্রে একটু দেখা যায় কি একটু দূরে হয়ে যায় তাদেরকে আমি জেনারিক মেল দিয়েছিলাম, এটা সত্যি, বাট এটা দেওয়া উচিত না, কারণ প্রফেসররা ডেইলি অনেক মেল পেয়ে থাকেন, কোনটা ডিফারেন্ট সেটা তারা বুঝতে পারছেন। আর ইমেলের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে অবভিয়াসলি আপনাদের সিভি এন্ড ট্রান্সক্রিপ্ট এই দুটো অবশ্যই মেনশন করবেন, জিআরই স্কোর মেনশন করার প্রয়োজন নাই, শুধুমাত্র মেলের মধ্যে লিখে দিলে চলবে। ওকে, আরেকটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে, যারা অলরেডি আমাদের ডিপার্টমেন্টের কথাই বলি অনেকে মোটামুটি এখন ভালো কোডিং জানে, তো তারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে একটা পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন sites.google.com এ। তো এই পার্সোনাল ওয়েবসাইটটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি যতটুকু দেখেছি বা পার্সোনাল রিসার্চের ক্ষেত্রে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রফেসরদেরকে যখন মেল দেই তখন একটা ওয়েবসাইটে দেখেছিলাম সেটা হচ্ছে 40% প্রবাবিলিটি বেড়ে যায় রিপ্লাই এর, যাদের পার্সোনাল ওয়েবসাইট আছে তাদের জন্য। তো অবশ্যই অবভিয়াসলি পার্সোনাল ওয়েবসাইটে মেনশন করে দিবেন যদি থাকে। আরেকটা জিনিস হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা অবশ্যই দিয়ে দিবেন। লিঙ্কডইন প্রোফাইল দেওয়ার সুবিধা হচ্ছে প্রফেসররা গিয়ে সরাসরি আপনার সবকিছু দেখতে পারছে এখানে। ওকে, এটা হচ্ছে একটা আমার ইমেল, আমি ইউজুয়ালি যে ইমেলটা পাঠাতাম সেটা একটা পার্টিকুলার হ্যাঁ এটা হচ্ছে আমার ফার্স্ট ইমেলটা যেটা আমি ইউনিভার্সিটি অফ আলাবামাতে পাঠিয়েছিলাম। তো ফার্স্ট থিং যেটা দেখবেন সেটা হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে যেটা মেনশন করবেন সেটা হচ্ছে প্রসপেক্টিভ গ্র্যাজুয়েট স্টুডেন্ট ফর 21 এনকোয়ারি ফর রিসার্চ পজিশন, এটা আমি দিতাম। বাট ইমেল যখন সাবজেক্ট লিখবেন সেক্ষেত্রে ক্রিয়েটিভিটির চান্স নেওয়াটা ভালো না, কারণ হচ্ছে ইমেল দেখে সরাসরি প্রফেসরটা বোঝা উচিত যে হ্যাঁ স্টুডেন্টটা ফান্ড খুঁজছে বা স্টুডেন্টটা অ্যাডমিশনের জন্য ইন্টারেস্টেড। সেক্ষেত্রে একদম জেনারিক ইমেলের একদম জেনারিক সাবজেক্ট দিবেন যেটা হচ্ছে প্রসপেক্টিভ গ্র্যাজুয়েট স্টুডেন্ট ফর 21, এর বাইরে দেওয়ার প্রয়োজন নাই। আমি তারপর একটা পার্ট দিয়েছিলাম সেটা হচ্ছে এনকোয়ারি ফর রিসার্চ পজিশন। এরপরে যেটা শুরু করতে পারেন সেটা হচ্ছে ডিয়ার ডক্টর এক্স। এখানে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যখন প্রফেসর সার্চ দেবেন আপনি খুব টায়ার্ড থাকবেন যে এত প্রফেসর সার্চ দিলাম এখন কোনটা ছেলে কোনটা মেয়ে এটা তো মাথায় নেই।
তো এখানে যেটা সবাই করে যে ডিয়ার মিস্টার দেয়, মিস্টার প্রফেসর নাম, লাস্ট নেম, প্রফেসর লাস্ট নেম। অনেক ক্ষেত্রে দেখা যায় কি মেল করার সময় আমি খেয়ালই করলাম যে এটা হচ্ছে নট মেল, শি ইজ এ ফিমেল। তখন দেখা যায় ডিয়ার মিস্টার দিয়ে যখন আপনি মেল দিয়ে দেবেন বিষয়টা অকওয়ার্ড হয়ে যায়। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে শুধুমাত্র ডক্টর দিতাম, কারণ মোস্ট অফ দ্য প্রফেসরই হচ্ছে ডক্টরেট। তো বুঝতে পারছেন বিষয়টা। তো আমি এভাবে দেওয়াটা আমার মনে হচ্ছে ওয়াইজ, কারণ এটাতে ভুলের চান্স কম। তো শুরু করবেন ডিয়ার ডক্টর এক্স, তারপর হচ্ছে জেনারিক কথাবার্তা। ফার্স্ট থিং হচ্ছে আপনি ইন্ট্রোডাকশন দিবেন, আপনি ইন্টারেস্টেড কোন সাবজেক্টে, কোন ডিপার্টমেন্টে এবং কোন ইউনিভার্সিটিতে সেটা মেনশন করে দিবেন, এবং আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন সেটা মেনশন করবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার ক্রেডেনশিয়াল দিবেন, সেটা হচ্ছে আপনার সিজিপিএ কত, তারপর হচ্ছে আপনার টেস্ট স্কোর গুলো কত, যেমন জিআরই কত, তারপর হচ্ছে আপনার টোফেল কত, সেটা মেনশন করে দিবেন। তারপর হচ্ছে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স নিয়ে মেনশন করবেন, যে আমি এখানে কাজ করেছেন, আপনার এখন পার্টিকুলারলি এই সাবজেক্টে ইন্টারেস্টেড, আপনি এটা নিয়ে কাজ করেছেন আপনি, তাই। আর লাস্ট প্যারাটা হচ্ছে আপনার উনি যে কাজগুলো করেছেন সেটাতে আপনি ইন্টারেস্টেড, সেটা মেনশন করার জন্য এভাবে লিখবেন। যেমন আমি যেটা করেছিলাম, ওনার 2-3টা পেপার পড়ার পরে ওনার পাবলিকেশনটা ছিল থিন ফিল্ম সোলার সেল নিয়ে কাজ ছিল ওনার। আমি জাস্ট মেনশন করে দিয়েছিলাম যে হ্যাঁ, আপনার পাবলিকেশন গুলো থিন ফিল্ম সোলার সেলের যে পাবলিকেশন ছিল সেগুলো নিয়ে আমি অনেক ইন্টারেস্টেড, এবং আপনার একটা পার্টিকুলার রিসার্চ যেটা করেছেন সেটা নিয়ে আমি অনেক ইন্টারেস্টেড। দ্যাট মিনস আই ক্যান গ্রেটলি ইমপ্রুভ মাই ট্যালেন্ট আন্ডার ইউর গাইডেন্স বিকজ উই হ্যাভ দ্য সেম রিসার্চ ইন্টারেস্ট। আচ্ছা, ওকে, এটা গেল। দ্যাট মিন লাস্টের পার্টটা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট ফাইনাল কনক্লুশন, সেটা হচ্ছে আপনার কনসিডারেশনের জন্য। দেখে বুঝতে পারছেন আশা করি। এখানে মেনশন করে দিবেন যে আপনি এখানে সিভিতে অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছেন, সিভি এবং আপনার ট্রান্সক্রিপ্ট। এটা হচ্ছে পার্টিকুলারলি আমি যেটা মেনটেন করতাম, সেটা হচ্ছে এটা আমি একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আমি যে প্রফেসরদেরকে মেল দিতাম, সেই প্রফেসরদেরকে কিভাবে মেল দিতাম সেটা দেখিয়েছে এখানে। ফার্স্টে দেখবেন বাম দিকে ইউনিভার্সিটি নেম, তারপর হচ্ছে ডান দিকে, তারপরে হচ্ছে ফ্যাকাল্টি ইউআরএল, যেটাতে আপনার খুঁজে বের করা খুব ইজি হবে, কারণ আপনি তো প্রত্যেকটা ফ্যাকাল্টিকে একদিনে মেল দিবেন না। যেটা দেখা যাবে কি আপনি এক একদিন এক একটা ফ্যাকাল্টিকে মেল দিবেন। দ্যাট মিনস হচ্ছে আপনাকে একটা ট্র্যাক রাখার জন্য আমি এই শিটটা রেডি করেছিলাম। তো ফার্স্টে হচ্ছে আপনার ইমেল আইডিটা দিতাম প্রফেসরদেরকে, প্রফেসরদের যে পার্টিকুলার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা মেনশন করতাম, তারপরে কখন মেল দিয়েছি, কখন ফলো আপ দিয়েছি, প্লাস হচ্ছে রিপ্লাই আসছে কিনা সেটা। এই জিনিসটা যদি ট্র্যাক করতে পারেন তাহলে মোটামুটি কাজ করাটা ইজি হয়ে যায়। ওকে, মিসেলেনাস। এখন আসি আমরা প্রফেসর মিটিং এ। প্রফেসর মিটিং জিনিসটা কিভাবে হয় আমি সেটা বলি। সেটা হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে আপনার প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করবেন। তো এটাতে দেখা যায় কি 100টা ইমেল পাঠালেন, 2টা বা 3টা পজিটিভ রিপ্লাই আসলো। রিপ্লাই না আসাটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট, খুব বেশি ডিসহার্টেন হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে প্রফেসররা আসলে অনেক ব্যস্ত থাকেন। ডেইলি 200-300 ইমেল করার সময়টা আসলে তাদের থাকে না। তো সেক্ষেত্রে আপনি যখন ইমেল করবেন, সেক্ষেত্রে ইমেলের রিপ্লাই না আসাটা খুব বেশি অস্বাভাবিক কিছু না। তো প্রফেসরদেরকে যখন ইমেল করবেন, আশা করে নেবেন যে প্রফেসরটা ইমেলটা রিপ্লাই দিবেন না। তো এটা করে রাখলে আশা করি আপনাদের ইন্টারেস্ট খুব কম থাকবে, তো আপনারা ডিসহার্টেন্ড হবেন না আর কি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি 50 জন প্রফেসরকে মেল দিয়েছি, আমার কাছে অনলি 2টা প্রফেসর পজিটিভ ছিলেন, আর বাকি 4 জন মেনশন করেছিলেন যে হ্যাঁ আমার কোনো ফান্ড নাই, বাট ইউ হ্যাভ এ গুড প্রোফাইল, বাট আনফরচুনেটলি আই ডোন্ট হ্যাভ এনি ফান্ড, এই ধরনের মেল দিয়েছিলেন। আর 2-3 জন জেনারিক মেল দিয়েছিলেন যে হ্যাঁ তুমি অ্যাপ্লাই করো, তোমার জন্য অ্যাপ্লাই করো, তারপর দেখা যাবে বিষয়টা। এই 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 জিনিসগুলো আসলে খুব বেশি কষ্ট পাওয়ার কিছু নাই যে আমার কোনো মেল রিপ্লাই আসে না কেন। যদিও মেলের রিপ্লাই না আসে সেক্ষেত্রে কি করবেন, সেটা হচ্ছে সাপোজ আপনি 100 জনকে মেল দিয়েছেন, আপনার কোনো পজিটিভ রিপ্লাই নাই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে 10টা থেকে 11টা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। যদিও খুব বেশি হয়ে যায়, তারপর আমার মনে হয় কি 10টা থেকে 11টা করা উচিত। 10টা থেকে 11টা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, তারপর ওগুলোতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর যেটা হয় কি আমি বলি, সাপোজ আপনি একজন প্রফেসরকে মেল দিতে ভুলে গিয়েছেন, বাট ওনার স্টুডেন্ট নিতে হচ্ছে ওই ডিপার্টমেন্টেরই। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আর কি, আমি ওই প্রফেসরকে মেইলই দেইনি, কারণ ওনার ইউনিভার্সিটির যে প্রোফাইলটা ছিল সেটা খুব বেশি অ্যাডভান্স ছিল না। আমার বুঝতে সমস্যা হচ্ছিল যে ওনার ফিল্ডটা আমার ফিল্ড। তো আমি আলটিমেটলি ওনাকে কোনো মেইল দিই নাই, উনি জাপানিজ প্রফেসর। তো উনি যেটা করেছেন সেটা হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করি তখন উনি আমার প্রোফাইলটা দেখেন অ্যাডমিশন কমিটি থেকে। প্রোফাইল দেখার পর আমাকে উনি মেইল দেন যে হ্যাঁ আমি একজন স্টুডেন্ট নিচ্ছি, তুমি কি ইন্টারেস্টেড কিনা। তো আমি যখন দেখলাম যে হ্যাঁ প্রফেসর একজন স্টুডেন্ট নিচ্ছে, আমি ইন্টারেস্টেড কিনা, তো আমি অবভিয়াসলি বলেছিলাম যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড। তারপর উনি আমাকে একটা মিটিং এ ডাকে যে 2 দিন পরে তোমাকে আমি দেখতে চাচ্ছি বা কথা বলতে চাচ্ছি একসাথে, দেখি তোমার ইন্টারেস্টেড কেমন। তো আলটিমেটলি দেখা যাবে কি আপনি যখন প্রফেসরদেরকে মেল দিবেন, সেক্ষেত্রে হয়তো অ্যাডমিশনের আগেই প্রফেসরদেরকে মেল দিবেন, তখন যদি পজিটিভ রিপ্লাই পেয়ে যান তাহলে তো অনেক ভালো। আর যদি নাও পেয়ে থাকেন, সরাসরি ওই ইউনিভার্সিটিতে যেগুলো আপনার ইন্টারেস্টেড ইউনিভার্সিটি বা যেখানে আপনি ইন্টারেস্টেড সেই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করে ফেলা উচিত আমার মনে হয়। তো সেক্ষেত্রে আপনার অ্যাডমিশনের চান্সটা অনেক বেড়ে যায়। আর স্পেশালি যেটা হয় কি, অনেক প্রফেসর ইমেলটা পড়েই না। ওনারা করে কি, ওনারা চেষ্টা করে যে হ্যাঁ আমি যে এত টাইম স্পেন্ড না করি, যারা অ্যাপ্লাই করছে তাদের থেকে স্টুডেন্টটা নিয়ে নিই। তো
তো ওনারা সরাসরি সেটাই করে, সেটা হচ্ছে যারা অ্যাপ্লাই করে তাদের থেকে স্টুডেন্টটা নিয়ে নেয়। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট 8টা থেকে বা 10টা থেকে 11টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। করার পরে যখন আপনি অ্যাডমিশন পাবেন, সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে যে প্রফেসর গুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। এটা হচ্ছে লাস্ট রিসোর্ট। যদি আপনার ইনিশিয়ালি ফান্ডিং পেয়ে যান তাহলে তো অনেক ভালো। আচ্ছা, অ্যাডমিশন টাইপটা কি আমি বলি, সেটা হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে কিছু ইউনিভার্সিটি হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিশন, কিছু ইউনিভার্সিটি হচ্ছে রোলিং অ্যাডমিশন। যেমন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ আলাবামা, এগুলো হচ্ছে রোলিং অ্যাডমিশন। দ্যাট মিনস হচ্ছে আপনি বছরে যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে বাট ফান্ডিং প্রায়োরিটির জন্য, বাট আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই যে কোনো সময় আপনাকে প্রফেসর নিতে পারে। আর সেন্ট্রাল অ্যাডমিশনের ক্ষেত্রে একটা পার্টিকুলার ডেডলাইন থাকে, আর রোলিং অ্যাডমিশনের ডেডলাইন থাকে যে আপনি যেমন ফলের জন্য রোলিং অ্যাডমিশনের ডেডলাইন থাকে হচ্ছে জানুয়ারির 15 তারিখ বা ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে। কিছু ইউনিভার্সিটি আছে যেমন মিশিগানে, কিছু ইউনিভার্সিটি আছে যারা ডিসেম্বর 31 তারিখ। তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ টলেডো যেটা ড্রোভাই আছেন, সেটাতে হচ্ছে একটু আর্লি, জানুয়ারির 1 তারিখে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, কারণ এগুলো ট্র্যাক রাখা অনেক কঠিন হয়ে যায়। তো ইউনিভার্সিটি যখন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আপনি যে একটা শিট রেডি করবেন, যেটাতে আপনাকে লিখে রাখতে হবে যে ইউনিভার্সিটি ডেডলাইন কবে। কারণ আমরা সবাই প্রোক্রাস্টিনেট করি, তো লাস্ট মোমেন্টে কাজ করাটা হচ্ছে আমাদের অভ্যাস, তো এটা ট্রু। তো আলটিমেটলি যেটা করবেন সেটা হচ্ছে ফান্ডিং কখন ডেডলাইন সেটা একটু মাথায় রাখবেন আর কি। তো অ্যাডমিশন যখন যখন হয় সেটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিশন আর একটা হচ্ছে রোলিং অ্যাডমিশন। তো সেন্ট্রাল অ্যাডমিশনের ক্ষেত্রে ফান্ডিংটা সেন্ট্রালি হয় অনেক সময়, যেমন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, এগুলো ফান্ডিংটা সেন্ট্রালি হয়। দেন আমি এবছর চিনি, এই বছর হচ্ছে আপনার ঢাকা ভার্সিটির অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে 26 জন স্টুডেন্ট যাচ্ছে একই ব্যাচ থেকে। সবাই সেন্ট্রাল অ্যাডমিশন, ম্যাক্সিমামই সেন্ট্রাল অ্যাডমিশন, কারণ অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে মোটামুটি ফান্ড পাওয়াটা রিলেটিভলি ইজি হয় যায় আমেরিকাতে, আমি যতটুকু দেখেছি এবছর। তো যেটা করবেন সেটা হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লাই করবেন, তারপরে প্রফেসর থেকে রিচ করার চেষ্টা করবেন যে ফান্ডিং এর বিষয়ে, অথবা আপনার গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরের সাথে কন্ট্যাক্ট করলে ওনারা হেল্প করবে। কারণ অবভিয়াসলি গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরদের হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা যে কোনো স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য ওনারা আসলে টাকা স্যালারি পায়। তো ওনারা আমার মনে হয় না কখনো কোনো মেলে রিপ্লাই না দিয়ে থাকে। অবভিয়াসলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সেন্ট্রাল গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এসব বিষয়, যে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা কখন অ্যাপ্লাই করবো, প্লাস হচ্ছে আপনার কখন ফান্ডিং বিষয়টা জানতে চাচ্ছেন আপনি, অবশ্যই অবভিয়াসলি সবসময় রিপ্লাই দিবে। আর রোলিং অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রফেসর খুঁজে নিতে হয়। আমার কাছে যেটা হয়েছিল প্রফেসর নিজে আমাকে খুঁজে নিয়েছে। তো এটা একটু মাথায় রাখবেন আর কি। ফান্ডিং এর যে টাইপটা আছে সেটা নিয়ে একটু এক্সপ্লেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে ফান্ডিং। হ্যাঁ, ফান্ডিং এর মধ্যে কয়েকটা টাইপ আছে, যেমন আমারটা হচ্ছে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, আরেকটা হচ্ছে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, আরেকটা হচ্ছে ফেলোশিপ। এই জিনিসগুলো হচ্ছে আমার ব্যক্তিগত জ্ঞান, আমি যতটুকু দেখেছি আর কি, আরো ডিফারেন্ট থাকতে পারে আই থিঙ্ক। তো গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউ আর অন পেরোল। দ্যাট মিনস ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা ফান্ডিং দিচ্ছে প্রফেসরের থ্রুতে। সেটাতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রফেসরের যে লেকচার আছে, তারপর হচ্ছে প্রফেসরের অ্যাসাইনমেন্ট আছে, তারপর হচ্ছে উনি যে ক্লাসগুলো নেন সেগুলোতে আপনাকে হেল্প করতে হবে। মাঝে মধ্যে লেকচার ক্লাস নিতে হবে স্টুডেন্টদের, আন্ডারগ্রেড স্টুডেন্টদের। প্লাস হচ্ছে খাতা কাটা, এই কাজগুলোর জন্য ওনারা স্টুডেন্ট নিয়ে থাকে মাঝে মধ্যে যখন খুব ব্যস্ত থাকেন ওরা। এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র প্রথম বছরের জন্য। সেকেন্ড ইয়ার থেকে আপনাকে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দিবেন তারা। তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে ফার্স্ট 9 মাসের জন্য আমাকে একটা গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিয়েছিলেন স্যার। আর এখানে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ যেটা আছে সেটা তো বুঝতেই পারছেন। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা উচিত, সেটা হচ্ছে যারা ফিউচারে একাডেমিয়াতে ইন্টারেস্টেড তাদের জন্য গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি অলরেডি একটা, যদি একাডেমিয়াতে যেতে চান সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার অলরেডি একটা টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে আপনি এটাকে দেখাতে পারবেন। আর থার্ড পার্টটা হচ্ছে ফেলোশিপ। সেটা হচ্ছে ম্যাক্সিমাম যখন দেখা যায় অনেক ইউনিভার্সিটিতে প্রফেসররা অনেক প্রজেক্ট নিয়ে কাজ করেন, কিন্তু ওনাদের কাছে ফান্ডের শর্ট থাকে বা অনেক সময় ফান্ড কম থাকে। অনেক সময় দেখা যায় কি ইউনিভার্সিটি কিছু ফান্ড আছে, সেগুলো প্রফেসররা চাইলে স্টুডেন্টদেরকে রেকমেন্ড করতে পারেন যে আপনার এই স্টুডেন্টটা অনেক মেরিটোরিয়াস, ওকে একটা ফেলোশিপ দেওয়া হোক, যেটা হচ্ছে যেটা স্কলারশিপের মতোই। বাট বাকি যে দুটো আছে সেটা হচ্ছে প্রফেসর ফান্ড থেকে যায় সরাসরি। আচ্ছা, ওকে, এখন যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর শিওর। স্যার, ইমেলিং এর হ্যালো। পর যে ইনস্টিটিউশনে আমি ইমেলটা করলাম মনে করেন, তো অনেকে কোয়ালিটি সেখানে একটা ফোন দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে হ্যাঁ, কনসার্টকে ফরওয়ার্ড করার জন্য বলা হয়, সেটা করাটা কি ঠিক হবে? সরি আমি বুঝিনি, একটু কোশ্চেনটা যদি কাছ থেকে করো। হ্যাঁ, যে ইনস্টিটিউশনে আমি অ্যাপ্লাই করলাম ইমেলিং এর পর, তো হ্যাঁ, হ্যাঁ, যাকে ইমেল করলাম কনসার্টকে ফরওয়ার্ড করার জন্য হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন একটা কল দেয়, এটা করাটা কি ঠিক হবে? আই থিঙ্ক এটাতে কোনো সমস্যা নেই। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ইউনিভার্সিটি অফ মেমফিসে একটা প্রফেসরকে মেল দিয়েছিলাম। তো উনি সরাসরি বলেছিলেন যে হ্যাঁ তুমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, তবে আগে গ্রেড কোঅর্ডিনেটরের সাথে কথা বলে নাও, কারণ ওনাদের ফান্ডিংটা ছিল সেন্ট্রাল।
সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। তবে সেক্ষেত্রে ফান্ডের চান্সটা আসলে বলা যায় না, কারণ এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটিতে ফান্ড, এটা আসলে পুরোটা লাখের উপর। আসলে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর। আপনি যেটা বললেন যে আমাদের আসলে ফোর্থ ইয়ার থেকেই চেষ্টা করা উচিত জিআরই দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমি এটা বলতে চাই যে যদি আমরা জিআরই প্রিপারেশন আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি করি, তাহলে কি আমার একাডেমিক পড়াশোনাটা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে না? এটা খুবই কম। এটা প্যারালাইজ করা যায় কিনা এটা আমি বলছি। হ্যাঁ সেটাই আমি বলি কিভাবে করবেন। সেটা হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে আপনারা সবাই টিউশনই করেন, রাইট? শুনতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট টিউশনই করে, আমার যতটুকু মনে হয়েছে। তো আপনার যদি টিউশনই করে পড়াশোনা হ্যাম্পার না হয়, তাহলে জিআরই প্রিপারেশন নিয়ে পড়াশোনা হ্যাম্পার হওয়ার চান্স খুবই কম। কারণ হচ্ছে জিআরইতে আপনার খুব বেশি সময় দিতে হচ্ছে না কিন্তু। তো আলটিমেটলি যেটা আমি করতাম সেটা হচ্ছে আমি যখন টিউশনিতে যেতাম তখন তো অবশ্যই বাসে যেতাম বা সামহাও যেতাম, তখন বসে বসে মোবাইলে ভোকাবুলারি পড়তাম। এভাবে শুরু করা যায়, এমনটা না যে আপনাকে পুরোপুরি প্রিপারেশন নিতে হচ্ছে। কারণ আপনি বেসিক্যালি জিআরই ফোর্থ ইয়ার কমপ্লিট করার পরে 5-6 মাস পরে তো জিআরইটা দিবেন। কারণ মোস্ট অফ দ্য টাইম আপনাকে একটা টাইমলাইন বলে দিই, সেটা হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে আপনার সাপোজ ফোর্থ ইয়ার কমপ্লিট করলেন জানুয়ারিতে, আপনাদের কিন্তু অ্যাডমিশন প্রসেসটা শুরু করতে হবে সেপ্টেম্বর অক্টোবর থেকে। দ্যাট মিনস আপনাদের হাতে 6 থেকে 7 মাসের সময় আছে, তখনই আপনারা অ্যাকচুয়ালি জিআরই প্রিপারেশনটা নেবেন। বাট এর আগে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফোর্থ ইয়ার থেকে আপনারা ভোকাবুলারিটা পড়েন, দ্যাটস ইট, আর কিছু না। এমনটা না যে আপনাকে ভার্বাল পড়তে হচ্ছে, কোয়ান্ট পড়তে হচ্ছে, জাস্ট ভোকাবুলারিটা এনরিচ করেন। সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি যখন জিআরই প্রিপারেশনটা শুরু করবেন তখন আপনার থেকে কমফোর্ট ফিল হবে যে হ্যাঁ আমি ওয়ার্ডগুলো বুঝতে পারতেছি। ক্লিয়ার? জি ভাই। ভাই এখন কথা হচ্ছে আমার একদম যখন আমরা এইট সেমিস্টার আমাদের লাস্ট পরীক্ষাটা দিয়ে দিব, মানে তারপরে থেকে আমাদের কি অ্যাপ্লিকেশনটা শুরু করা উচিত? না না, অ্যাপ্লিকেশনের একটা টাইমলাইন আছে। যেমন আপনি ফলের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে ফলের ডেডলাইন হচ্ছে আপনার জানুয়ারির 15 তারিখে। আপনি জিআরই পরীক্ষাটা দেবেন হচ্ছেন হাইয়েস্ট আগস্ট বা সেপ্টেম্বরের দিকে। আমি সেপ্টেম্বরের 24 তারিখ জিআরই পরীক্ষা দিয়েছিলাম, একটু লেটে দিয়েছিলাম, বাট আমাদের তো কোভিড রিলেটেড ইস্যু ছিল, আমি সেপ্টেম্বরে দিয়েছিলাম। তো আমার মনে হয় কি জিআরই পরীক্ষাটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের দিকে দেওয়া উচিত। তখন থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জিআরই পরীক্ষা দেওয়ার পরে তো রেজাল্ট আসতে 15 থেকে 16 দিন সময় লাগে সম্ভবত। আমার তো সম্ভবত 10 দিনে আসছিল আর কি। তো তখন দেখা যায় কি আপনি যে সেপ্টেম্বর আগ পর্যন্ত যে সময়টা পেয়েছেন সেটা তো ইউজ করতে পারতেছেন জিআরই প্রিপারেশনের জন্য। তো আইএলটিএস আর জিআর এর মধ্যে আপনি কোনটাকে প্রেফার করবেন ভাই? আইএলটিএস তো আলাদা, আইএলটিএস আর টোফেল। হ্যাঁ আইএলটিএস আর টোফেলের মধ্যে যদি জিআরই প্রিপারেশন থাকে টোফেল, আর যদি জিআরই প্রিপারেশন না থাকে সেক্ষেত্রে আইএলটিএস দেওয়া উচিত। এটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স, কারণ হচ্ছে টোফেলের পার্টটা হচ্ছে পুরোপুরি জিআরই সেন্ট্রিক, মানে দ্যাট মিনস হচ্ছে জিআরই যেমন পড়তে হচ্ছে আর টোফেলের জন্য সেম পড়তে হচ্ছে। দ্যাট মিনস আপনি যখন জিআরই দিয়ে ফেলবেন তখন কিন্তু আপনাকে টোফেলের জন্য খুব বেশি পড়তে হচ্ছে না, স্পিকিং পার্টটা ছাড়া। বুঝতে পেরেছেন? তো দেখা যাবে কি আলটিমেটলি আপনাকে ওই আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে হচ্ছে না, বাট টোফেলের জন্য। আর একদম ইউএসএ তে যাওয়া পর্যন্ত ভাই একটা কস্টিং এর একটা আইডিয়া দেওয়া যাবে যে একদম এই পার্টটা আমি মিস করছি, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। ফার্স্ট থিং আপনাকে জিআরই দিতে হচ্ছে 17,500 টাকা। তারপর হচ্ছে টোফেলের জন্য সেম 17,500 টাকা। তারপর হচ্ছে আপনার যদি মাগুস প্রিমিয়াম নেন, সেটা আমি অলওয়েজ সাজেস্ট করি যে মাগুস প্রিমিয়ামটা নিয়ে নেন, কারণ আপনার প্রিপারেশন একটা গাইডলাইন থাকবে। সেটা হচ্ছে আপনার যদি ওদেরকে মেইল দেন যে আমি অনেক একজন গ্র্যাড স্টুডেন্ট বা আমি একজন স্টুডেন্ট, জাস্ট আমার কোনো ইনকাম কম, সামহাও আপনার যদি সলভেন্সি রিলেটেড ইস্যু থাকে মেনশন করে ওদেরকে একটা মেইল দিলে ওরা আসলে ওই একটা কুপন পাঠায়, সেটা নেওয়ার পর $120 হয়। সেটাতে হচ্ছে কিছু টাকা যাবে। তো টোটালি আমার মনে হচ্ছে আপনার জিআরই দেওয়া পর্যন্ত আপনাকে 45,000 এর মতো খরচ করতে হবে। এটা গেল। তারপর হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে এটা ডিপেন্ড করছে স্টেটের উপর। যেমন টেনেসিতে হচ্ছে অ্যাডমিশন ফি মাত্র $60। তারপর হচ্ছে আলাবামাতে $80 যেটা দেখলাম। তারপর হচ্ছে আপনার ফ্লোরিডাতে সবচেয়ে কম, ফ্লোরিডাতে যে কোনো ইউনিভার্সিটিতে আমি $30 উপরে দেখিনি। তো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। তো আমার মনে হয় যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম তো 70-80 হাজার টাকা রাখতে হবে। 70-80 হাজার লাগবে না, 50,000 রাখতে হবে, 50,000 অ্যাটমিস্ট। তো আলটিমেটলি যেটা দেখা যাবে কি আপনি 1 লাখ টাকা একটা বাজেট রেখে আগাতে হবে আর কি ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত। এটা গেল। তারপর হচ্ছে আপনি যখন অ্যাডমিশন পাবেন, ফান্ড পাবেন, সবকিছু ওকে, এরপরে তো আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ভিসাতে যেটা হয় সেটা হচ্ছে আপনার 13,400 সম্ভবত, অ্যারাউন্ড দ্যাট 13,000 সামথিং হয় আর কি, $120। তো ওটা পে করতে হয় ভিসার জন্য। তারপর হচ্ছে সার্ভিস ফি নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে 30,000 টাকা, এখানে হচ্ছে 42,000 টাকা। তো আপনি মোটামুটি 1.5 লাখ টাকার মধ্যে আপনি সবকিছু ভিসা পর্যন্ত 1.5 লাখ টাকা। এরপরে ফ্লাইটের কষ্ট আলাদা।
প্লাস হচ্ছে ওইখানকার লিভিং এর জন্য কিছু টাকা নিয়ে যেতে হয়। যেমন ফার্স্ট মান্থের টাকাটা আপনাকে নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে স্যালারি আসতে একটু সময় লাগে। অ্যাসেসেন্ট নামে একটা জিনিস আছে, ওটা আসতে একটু সময় লাগে সেটার জন্য। তারপর হচ্ছে ফার্স্ট মান্থের বাসা যে বাসাটা ঠিক করবেন সেটার জন্য একটা ডিপোজিট দিতে হয়। বাসা ভাড়া সাপোজ আমার বাসা ভাড়া হচ্ছে $500, তো আমি অলরেডি $500 পেমেন্ট করতে হবে ওইখানে যারা টেনেন্ট আছে বা যে কোম্পানিতে আমি বাসা নিলাম সেই বাসাতে। তারপর হচ্ছে আমি যখন উঠবো তখন আরো $500 দিয়ে উঠতে হবে। তো মোটামুটি $1000 আমার এখানে খরচ হচ্ছে। তারপর হচ্ছে ফার্স্ট মান্থের খরচ সাপোজ $1000, মোটামুটি $2000 চলে গেল। আলটিমেটলি আপনাকে 3 থেকে 4 লাখ টাকার মধ্যে একটা বাজেট রাখতে হবে, যে আপনি যাওয়া পর্যন্ত মোটামুটি স্যালারি পাওয়া পর্যন্ত। এখানে আবার শপিং এর ব্যাপার আছে, আপনারা যখন যাবেন তখন তো অবশ্যই শপিং করে যাবেন। মোটামুটি আমি মনে করি কি 3 থেকে 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকা একটা বাজেট নিয়ে যাওয়া উচিত। 4 লাখ টাকাটা কি ভাই একদম ইয়া থেকে অ্যাপ্লাই থেকে শুরু করে, মানে জিআরই থেকে শুরু করে? হ্যাঁ, জিআরই থেকে শুরু করে একদম টোটালি একদম ফাইনাল। থ্যাংক ইউ ভাই। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর। ভাই আপনি বলেছিলেন যে পাবলিকেশন থাকলে ভালো, হ্যাঁ তো পাবলিকেশন কি অনেক বেশি মানে না, ক্রিটিক্যাল কোনো বিষয় পাবলিকেশন থাকতে হবে নাকি মোটামুটি আচ্ছা, লেভেলের হ্যাঁ কোনো পাবলিকেশন যদি আমি করতে পারি? হ্যাঁ, এটা ভালো কোশ্চেন। সেটা হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে আমি কি মনে করি যে বাংলাদেশে পাবলিকেশন করলে আসলে কোনো লাভ নাই, তো এটা আসলে ঠিক না। তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে অন্যান্য কান্ট্রি থেকে, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো থেকে আমেরিকাতে এই অ্যাডমিশন বা ফান্ডিং রিলেটেড জিনিসগুলো অনেক বেশি লিবারেল। তো আপনার যদি কোনো পাবলিকেশন না থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি বলি ম্যাক্সিমাম ব্রিটেন স্টুডেন্ট যারা যাচ্ছে তাদের হয়তো একটা পাবলিকেশন আছে হাইয়েস্ট, কারণ ওরা তো 4th ইয়ার পরে চলে যাচ্ছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টের কিন্তু পাবলিকেশন নাই। তো এটা আসলে আমরা প্রসেসটা না জানার জন্য আসলে মনে করি যে হ্যাঁ পাবলিকেশনটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। বাট আমেরিকাতে যারা পড়তে যায় তাদের জন্য হয়তো ফার্স্ট ইয়ার বা আপনাকে ওইখানে গিয়ে পড়তে হবে, কিন্তু এটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনাকে 60 ক্রেডিটের একটা কোর্স করতে হবে, অনেকগুলো কোর্স করতে হবে 60 ক্রেডিট। এরপরে গিয়ে আপনি পিএইচডি ডিসার্টেশন দিবেন, তারপরে আপনি কোয়ালিফাইড হবেন, ইউ আর গুড টু গো। দ্যাট মিনস এরপরে আপনি পিএইচডির জন্য শুরু করবেন। প্রথম 1.5 বছর বা 2 বছর লাগে এটার জন্য। তো এই জন্য আসলে আমেরিকাতে পাবলিকেশনটা একটা খুব বেশি প্রায়োরিটি দেয় না। তবে পাবলিকেশনটা একটা সুবিধাটা হচ্ছে কি আপনার অ্যাডমিশন প্রসেসে আপনাকে অনেক বেশি হেল্প করবে। প্লাস প্রফেসর আপনাকে প্রেফার করবে যে হ্যাঁ আপনার পাবলিকেশন আছে, দ্যাট মিনস আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। বাট অনেক প্রফেসর আসলে এটাকে দেখে না, এটা হচ্ছে পুরোপুরি আপনার লাকের বিষয় যে আপনি কোন প্রফেসরকে অ্যাপ্রোচ করলেন সেটার উপর। তো পাবলিকেশনে যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা হচ্ছে পাবলিকেশনের লেভেল কেমন। হ্যাঁ, তো আমার মনে হয় কি এখানে হচ্ছে বাংলাদেশে কোনো জানালা না করে বাইরে করাটা বেটার। আর কনফারেন্স পাবলিকেশন তো জানেনি, আইসিপিতে যদি করতে পারেন অনেক ভালো, এতটুকু। স্পেন যারা করতে হবে তারা ভালো। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে 3 থেকে 4 লাখ টাকার একটা বিষয় আছে, 3 থেকে 4 লাখ ম্যানেজ করা স্টুডেন্ট লেভেলে। সেক্ষেত্রে অনেক সময় আমাদের দেশে আসলে যারা মধ্যবিত্ত টাইপের ফ্যামিলি আছে ওদের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এটা ডিসকারেজিং হয়ে যায় আর কি প্রথম থেকে লাইফে। সেক্ষেত্রে আমি তমালের কাছে একটু জানতে চাচ্ছি, ও আসলে যে 3 থেকে 4 লাখ টাকা খরচ যাচ্ছে সেটা ওখানে গিয়ে কয় মাসে রিকভার হবে? ওকে, হ্যাঁ এটা আসলে ভালো একটা কোশ্চেন। ওখানে গিয়ে হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। তো ফার্স্ট থিং হচ্ছে আপনাকে 3 লাখ, আমি যেটা মেনশন করতে চাচ্ছি সেটা হচ্ছে 3 থেকে 4 লাখ টাকা যে বাজেটটা আছে সে কিন্তু আপনাকে একবারে দিতে হচ্ছে না। আপনার দেখা যাবে কি আজকে যে রেজিস্ট্রেশন করলাম আজকে আমার 17,500 টাকা ম্যানেজ করতে হচ্ছে। নেক্সট টাইম যখন 15 দিন পর আমি টোফেল দেবো তখন আবার 17,500 টাকা ম্যানেজ করতে হচ্ছে। তারপর হচ্ছে আলটিমেটলি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জিনিসটা যাচ্ছে। তো আশা করি খুব বেশি স্ট্রেচ করতে হয় না টাকাটার জন্য, কারণ যদি ফ্যামিলি সাপোর্ট থাকে। আর যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে সেক্ষেত্রে আমি যেটা চিনি আমার 2-1 জন পরিচিত আছে যারা মোটামুটি লোন করে যাচ্ছে এখান থেকে, ফ্রেন্ড থেকে বা সামহাও ফ্যামিলি থেকে বা রিলেটিভ থেকে লোন করে যাচ্ছে 3 লাখ টাকার মতো। তো ওইখানে গিয়ে যেটা হচ্ছে ওর ফান্ডিং হচ্ছে $1,600 ইউনিভার্সিটি, ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটিতে। তো ও যেহেতু ব্যাচেলর, ওর দেখা যায় কি বাসা ভাড়া যাচ্ছে হচ্ছে $400, ফুড সবকিছু মিলে যাবে হচ্ছে $700 থেকে $800। এটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যান্সাসের জন্য, ওই স্টেটটা একটু চিপ আর কি। দেখা যাবে কি ওর আলটিমেটলি মাসে $500 বেশি খরচ সেভিংস থাকে। ওই টাকাটা সে কি করবে কি আমেরিকাতে যাওয়ার পর ওদেরকে পে অফ করবে। আপনি যে ফান্ডই পান না কেন একটু যদি সেভ করে চলা যায় তাহলে $500 থেকে $600 সেভ করা যায়। তো মাসে যদি 40,000 টাকা সেভ করা যায় 1 বছরের মধ্যে মোটামুটি ডেটটা ক্লিয়ার হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমরা অনেক সময় দেখি যে দেশের বাইরে গিয়ে দেখা যাচ্ছে আমেরিকায় $1 মানে হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে মেবি 85 থেকে 86 টাকা এরকম। সেক্ষেত্রে আমরা দেশের বাইরে যারা গেছে তাদেরকে আসলে দেখেছি যে
3 থেকে 4 মাস পরে ও গাড়ি নিয়ে ছবি দিচ্ছে ফেসবুকে, তারপর ওর নিজের বাংলো আছে এরকম। তো এগুলো আসলে আমাদের কাছে এনকারেজিং আর কি, অনেক আমাদের স্টুডেন্ট ওকে, ফার্স্ট ইয়ারে গিয়ে আসলে সবাই শো অফ করার চেষ্টা করে, এটা ট্রু। তো কাছে এনকারেজিং, ওরা হয়তো অনেক এগুলো দেখে দেশের বাইরে যাব। হ্যাঁ, এইগুলা আসলে এনকারেজিং। 3 থেকে 4 লাখ খরচ হবে, সেটা হয়তো দেখা যাচ্ছে 3 থেকে 4 মাসের মধ্যে ওখানে গিয়ে রিকভার করে ফেলে যাবে হয়তো। ওখানে গিয়ে যদি এটা সম্ভব না আসলে, 3 থেকে 4 মাসের মধ্যে করাটা খুবই ডিফিকাল্ট হবে, কারণ আপনি যদি মাসে $500 সেভ করেন, বছরে হাইয়েস্ট আপনি 1 লাখ টাকা মাসে $500 সেভ করলে বছরে তো বুঝতে পারছেন। তো আশা করি 5 থেকে 6 মাসের মধ্যে করাটা সম্ভব যদি সেভ করে চলে আর কি। আর আপনি যেটা বলছেন গাড়ির কথাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা 1 বছর হলেও সমস্যা নেই। আর আমাদের দেশে অনেকগুলো ব্যাংক আছে হায়ার স্টাডির জন্য লোন দিচ্ছে, এরকম কিছু। বাংলাদেশে ডিফিকাল্ট স্যার এটা। হ্যাঁ, বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যাংকিং এ, যেমন আমি আপনাকে স্যার একটা রিয়েলিটি শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যখন গ্রাজুয়েট ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করি প্লাস ভিসার জন্য অ্যাপ্লাই করি, তখন দেখা যায় কি ভিসাতে তো ভিও থাকে যারা আপনার ইন্টারভিউ নিবে। তো ওরা দেখা যায় কি আপনার যদি ফান্ডিং না থাকে তাহলে একটু স্ক্রুটনি করে দেখে, বাট আমরা মোস্ট অফ দ্য টাইম ফান্ডিং নিয়ে যাচ্ছি। যাদের ফান্ডিং নেই তারা আসলে একটা সোর্স অফ ফান্ডিং দেখাতে হয়। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশে লোন পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট ইন্ডিয়াতে দেখা যায় কি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এমএস করতে যাচ্ছে তারা ইন্ডিয়াতে কোনো একটা ব্যাংক থেকে লোন নিয়ে যাচ্ছে। তো ওই দেশের গ্রেড কোঅর্ডিনেটররা জানে যে হ্যাঁ এখান থেকে অনেক স্টুডেন্ট লোন নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আসলে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাংলাদেশে লোন পাওয়াটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আমাদের পার্টিসিপেন্ট লিস্টে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার, আপনার প্রশ্নের থ্রুতে আমার একটা প্রশ্ন ছিল স্যার, অল্প ছোট একটা। হ্যাঁ প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তমাল ভাইয়ের কাছে বলতে চাচ্ছিলাম যে আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে, যাদের পরিবার আসলে আমাদেরকে চেয়ে আছে যে আমরা একটা মানে গ্রাজুয়েশন করার পরে হচ্ছে যখন জব করে ফ্যামিলি কে দিব, তো তাদের ক্ষেত্রে আসলে উচ্চশিক্ষার স্বপ্নটা দেখা কতটা যৌক্তিক? এটা যৌক্তিক। আমার ক্ষেত্রে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমি ফার্স্টে যখন মাস্টার্স করতাম, আমি অ্যাটমিক এনার্জি কমিশনে মাস্টার্স করেছি। তো মাস্টার্সের সময় আমি তখন যে প্রিপারেশন নিয়ে শুরু করেছিলাম, টু বি অনেস্ট, তো তখন যেটা হয়েছে আমি যে ব্যাংক বা জব এক্সাম গুলো ছিল সেগুলোতে আমি পার্টিসিপেট করতাম। তো আলটিমেটলি যেটা হয়েছিল কি আমি যখন থিসিস করছিলাম তখনই আমার একটা জব হয়ে যায়, যেটা এখনো করছি আর কি। তো আমি থিসিসের কিছুটা পার্ট হচ্ছে বাসায় করেছিলাম, মানে রিসার্চের কাজটা, ল্যাবের কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তখনই আমি অফিস থেকে ছুটি নিয়ে এসে ডিফেন্স দিয়েছিলাম আর কি। তো যেটা করবেন সেটা হচ্ছে ওই যখন যে মাস্টার্স করবেন তখনই আসলে একটা ছোটখাটো জব ম্যানেজ করার চেষ্টা করা যায়, বাট আমি এটা এনকারেজ করি না, কারণটা আমি বলবো একটু পরেই। তো এইভাবে আসলে টাকা সেভ করে তারপরে যাওয়া যায়, যেমন আমার ক্ষেত্রে সেটাই হয়েছে, আমি মোটামুটি সেভ করে তারপরে যাচ্ছি। আমিও মধ্যবিত্ত ফ্যামিলি বলাই সম্ভব। তো আলটিমেটলি যেটা করা উচিত না আমি সেটা বলি এখন, সেটা হচ্ছে জবে ঢুকতে সমস্যাটা কোথায়, সেটা হচ্ছে আমি যদি তখনই মাস্টার্স করে বাইরের জন্য ট্রাই করতাম, হয়তো আমি ফল 19 চলে যেতে পারতাম বা ফল 20 চলে যেতে পারতাম। এখন আমি যাচ্ছি হচ্ছে ফল 21-এ। দ্যাট মিনস হচ্ছে আমাকে এখানে যে জবটা করেছি সেটা আমাকে আসলে কোনো ক্যারিয়ারে বেনিফিট দেয় নাই, বাট আমাকে কিছু টাকা সেভ করিয়েছে বা আমি ফ্যামিলি সাপোর্ট দিতে পেরেছি। এটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট ছিল আর কি। তো এটা হচ্ছে পার্টিকুলারলি পার্সন টু পার্সন ভ্যারি করে, পুরোটাই সাবজেক্টিভ আমার মনে হয় সেটা আর কি। তো এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে বাসা থেকে কিছু সাপোর্ট আসলে প্রয়োজন, যদি নাও থাকে তাহলে তো টিউশনি করে অনেকটা ইনকাম করতেছে, সেভাবে হয়তো জিআইটা দিয়ে ফেলা উচিত স্টেপ বাই স্টেপ। তো এটা আশা করি খুব বেশি সমস্যা হয় না কারো। এখানে একটা কোয়েশ্চেন আছে আমি দেখতে পাচ্ছি চ্যাটে, সেটা হচ্ছে আই এম কারেন্টলি ডুইং এমএস ইন ট্রিপলি এন্ড ডুইং মাই থিসিস ইন অ্যাটমিক এনার্জি কমিশন। আচ্ছা, সেম কেস আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আর কি। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ সফটওয়্যার আই নিড টু লার্ন। হ্যাঁ, এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে সিমুলেশন সফটওয়্যার যেগুলো আছে সেগুলো শিখতে পারেন। আমার ক্ষেত্রে খুব বেশি লাগেনি, কারণ হচ্ছে আমার তো পুরোপুরি ল্যাব বেস ছিল। তো আমাকে কাজগুলো বেসিক্যালি অরিজিনের কাজ করতে হয়েছিল। অরিজিন নামে একটা সফটওয়্যার আছে, সেটা নিয়ে কাজ করবেন, প্লটিং থেকে শুরু করে ডিজাইন, তারপর হচ্ছে আপনার যখন এক্সআরডি নিয়ে কাজ করবেন সেটা। তবে আপনার কাজের ক্ষেত্রে যেটা প্রায়োরিটি দিবেন সেটা হচ্ছে আপনি অ্যাটমিকে যে কাজগুলো করবেন সেক্ষেত্রে আপনাকে যে ক্যারেক্টারাইজেশনের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। তো আমরা যেটা করতাম সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশনের সময় কিভাবে ডাটাগুলো নিয়ে কিভাবে কাজ করে সেটা নিয়ে কাজ করছি প্রচুর। তো সেটা আমি আসলে এসওপিতে মেনশন করছি, হচ্ছে আমি অ্যাডমিশন নেওয়ার সময় অনেক হেল্প করছে আমাকে। টু বি অনেস্ট, আমি যখন প্রফেসর মিটিং এ ছিলাম তখন প্রফেসর আমাকে সরাসরি জিজ্ঞেস করলো যে আপনি তো অ্যাটমিকে রিসার্চ করছেন, দ্যাট মিনস হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে নলেজ কেমন। তখন আমি বললাম যে হ্যাঁ আমার ইনস্ট্রুমেন্ট নিয়ে নলেজ যথেষ্ট ভালো, বাট এটা ট্রু যে আমরা ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করিনি খুব বেশি, বাট আমরা ডাটা ড্রিভেন কাজগুলো করেছিলাম। এটার কারণ হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের জন্য একজন করে ইনস্ট্রাক্টর থাকে। যখন আমি প্রফেসরকে এই জিনিসটা বুঝিয়ে বললাম, হ্যাঁ সে বললো হ্যাঁ রাইট দ্যাট হ্যাপেন্স ইন সাম কান্ট্রিজ।
তো তখন উনি আসলে খুব বেশি প্রবলেম করে নাই, উনি সরাসরি আমাকে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ তুমি কখন আসতে পারবে আমেরিকা থেকে। তো আমি বললাম যে আমি তখন মাথায় রাখলাম যে আমার সেশনটা শুরু হবে আগস্ট থেকে, আমি বললাম যে হ্যাঁ আমি 1 আগস্টে আসতে পারবো। তখনই প্রফেসর আসলে বলে দিয়েছিলেন যে হ্যাঁ আমি তোমাকে ফান্ডিং দিতে চাচ্ছি। তো যারা অবশ্যই ম্যাটেরিয়াল সায়েন্সে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই মাথায় রাখবেন যাতে ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে বা হচ্ছে ল্যাবের এক্সপিরিয়েন্সটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন যখন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন। সবকিছুতে মেনশন করবেন এটা, এসওপি তে, এলওআর এ, তারপর হচ্ছে আপনার আর কিছু আছে, আর কিছু না, এসওপি আর এলওআর এ মেনশন করবেন যে আপনার ল্যাবের এক্সপিরিয়েন্স আর কেমন। তারপর হচ্ছে এখানে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা, if anyone is interested to go for IELTS instead of TOEFL, I would recommend the following website. আচ্ছা ওকে, কেউ একজন সাজেশন দিয়েছেন IELTS list। হ্যাঁ এই ওয়েবসাইটটা আসলে অনেক ভালো যারা টোফেল আইএলটিএস নিয়ে ইন্টারেস্টেড। আর যারা টোফেল দিতে চান আমার মনে হয় না কারো কোনো প্র্যাকটিস, খুব বেশি প্র্যাকটিসের প্রয়োজন আছে। তারপর এখানে টোফেলের কিছু ওয়েবসাইট আছে, যেমন জাবান এক্সাম নামে একটা ওয়েবসাইট আছে। এগুলো আসলে আপনারা একটু রিসার্চ করলে পেয়ে যাবেন। আমি বলবো কি এগুলোর জন্য নেক্সট অফ ইউএসএ যে গ্রুপটা আছে সেটা খুবই ভালো। আমি অনেক আগে থেকে গ্রুপটা ফলো করি এবং ওখানে অনেক ইনফরমেশন জানা যায় আর কি। এটা আসলে ফলো ফলো করাটা ইম্পর্টেন্ট। আর এখানে একজন লিখেছেন যে আইএলটিএস এর বিষয়টা, হ্যাঁ এখানে অনেকে করে কি ফার্স্টের দিকে যাদের পাবলিকেশন বা রেজাল্ট ভালো সবাই করে কি আমি একটু আগে অ্যাপ্লাই করে ফেলি ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে দেখা যায় কি অনেকের জিআরই স্কোরটা থাকে না। তো অনেকে করে কি জাস্ট 1 মাসের প্রিপারেশন দিয়ে আমি আইএলটিএস দিয়ে ফেলি। তো আইএলটিএস দিয়ে তারা আসলে অনেকে অ্যাপ্লাই করে। যেমন এই বছর ফলে আমি অনেক জনকে দেখেছি, যা প্রায় 10 থেকে 15 জনকে দেখেছি যারা জিআরই না দিয়ে গিয়েছেন। কারণ হচ্ছে আপনার এই কোভিড রেস্ট্রিকশনের জন্য অনেক ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে জিআরই ওয়েট করা ছিল। যদিও এটা ইম্পর্টেন্ট ছিল, কারণ হচ্ছে সাপোজ আপনি একটা স্টুডেন্ট, আপনার একজন দুইজন স্টুডেন্ট অ্যাপ্লাই করলো, একজনের জিআরই স্কোর ভালো, একজনের টোটালি জিআরই নাই, দুজনের প্রোফাইলই সেম, তখন অ্যাডমিশন কমিশন অবশ্যই যাদের জিআরই আছে তাদেরকে প্রায়োরিটি দিবে। এই জিনিসটা মাথায় রেখে অ্যাপ্লাই করা উচিত। আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রোফাইলটা কিন্তু শুধুমাত্র জিআরই দেওয়া হয় না, অথবা আপনার আইএলটিএস স্কোর দেওয়া হয় না। এখানে একজনের যদি শুধু কোনো জিআরই না থাকে বাট তার 10 থেকে 15টা পাবলিকেশন আছে খুব ভালো লেভেলের, কিন্তু আরেকজনের জিআরই আছে, সেক্ষেত্রে কিন্তু প্রফেসররা ওই যার পাবলিকেশন আছে তাকেই প্রায়োরিটি দিবে। এই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হয় আর কি। আর এখানে আর কিছু আছে কি দেখি। আচ্ছা এখানে একজন কোশ্চেন করছেন যে এমএসসি করে গেলে কি বেটার কিনা। আমি বলবো কি এমএসসি না করাটাই বেটার বাংলাদেশে। খুব বেশি কাজে আসে না আমার জন্য, আমার ক্ষেত্রে কাজে আসে কারণ হচ্ছে আমি অ্যাটমিক এনার্জি কমিশনে রিসার্চ করছিলাম, তো ওটা আমার জন্য কাজে আসছে যেহেতু আমি ত্রিপলি থেকে ম্যাটেরিয়াল সায়েন্সে যাচ্ছি। তো অ্যাটমিক এনার্জি কমিশনে তো আমি ম্যাটেরিয়াল সায়েন্সের ডিপার্টমেন্টে কাজ করছি, সো আমার জন্য এটা একটু পজিটিভ ছিল আর কি। বাট যারা সরাসরি ট্রিপলি থেকে ট্রিপলিতে যেতে চাচ্ছেন, সরাসরি আমি বলবো কি জাস্ট আন্ডারগ্রেড যে কাজটা করবেন, আন্ডারগ্রেডে একটু ভালো লেভেলে কাজ করে ওটা নিয়ে একটা পাবলিকেশন করে, কনফারেন্স পাবলিকেশন করে ওটা নিয়ে অ্যাপ্লাই করে ফেলা উচিত। মাস্টার্সে খুব বেশি প্রয়োজন হয় না কোথাও। ওকে, আরেকজন কোয়েশ্চেন করেছে যে ক্যান লো সিজিপিএ বি এ গ্রেট অবস্টাকল ইন পার্সুইং হায়ার স্টাডিজ ইন অ্যাব্রোড। এটা আসলে ট্রু না। আমেরিকাতে খুব লিবারেল এই বিষয়টা নিয়ে, যে সিজিপিএ আপনার কম এই জিনিসটা নিয়ে খুব বেশি ওরা প্রবলেম করে না, যদি আপনার ওভারঅল প্রোফাইল ভালো থাকে। যেমন আমি যেটা ফার্স্টের দিকে মেনশন করছিলাম, জানি এটা ইম্পর্টেন্ট, সবাই কোয়েশ্চেন করবে। তো ফার্স্টের দিকে আমি একটা কথা মেনশন করছিলাম যে আমার পরিচিত একটা ছেলে আছে চুয়েট ট্রিপলি, ও চুয়েট সিএসসি ডিপার্টমেন্টের, ও সিজিপিএ হচ্ছে 2.87, নট ইভেন 3। ও ক্যান্সার স্টেট ইউনিভার্সিটিতে, তারপর হচ্ছে 2টা ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পাইছে এই বছর। ওর ওভারঅল প্রোফাইলটা ভালো ছিল, কারণ ওর সিজিপিএ খারাপ বাট ওভারঅল প্রোফাইলটা ভালো ছিল। আর ও এক্সপ্লেন করতে পারছিল যে হ্যাঁ কেন আমার সিজিপিএটা কম ছিল, কারণ হচ্ছে ওর ফার্স্টের দিকে অ্যাডজাস্ট করতে পারতেছিল না, কারণ অনেক দূর থেকে চুয়েটে পড়তে আসছে, ও ইন্টারেস্ট ছিল না এই জিনিসগুলো আর কি। তো এটা আসলে ইম্পর্টেন্ট, লো সিজিপিএ নট অ্যান অবস্ট্রাকল, ওভারঅল প্রোফাইলটা নিয়ে কাজ করলে আই থিঙ্ক ভালো হয়। আচ্ছা এখানে একজন কোয়েশ্চেন করছেন যে সাম প্রেফার কানাডা ওভার ইউএসএ। আচ্ছা, some prefer Canada over USA. Can I get a scholarship faster? It is true. আচ্ছা, স্কলারশিপ পাওয়ার জন্য কানাডা ফার্স্টে এটা আসলে সত্যি না। কানাডাতে পাওয়াটা আই থিঙ্ক বেটার, কারণ কানাডাতে আমেরিকা থেকে অনেক লিবারেল, ওরা ইমিগ্রেশনের বিষয়ে কানাডা অনেক লিবারেল টু বি অনেস্ট। যারা মোটামুটি মাস্টার্স লেভেলে কাজ করে কানাডাতে জব পাওয়াটা রিলেটিভলি আমেরিকা থেকে ইজি। আর ওইখানকার ইমিগ্রেশন অনেক লিবারেল, ওরা মোটামুটি পিআরশিপ খুব তাড়াতাড়ি দিয়ে ফেলে আমেরিকা থেকেও। আমেরিকাতে পিআরশিপ পাওয়াটা একটু টাফ, যারা মোটামুটি যারা সেটেল হওয়ার জন্য ইন্টারেস্টেড আর কি তাদের জন্য বলছি। তো কানাডাতে স্কলারশিপ পাওয়াটা ইজি না আসলে সত্যি বলতে। আমেরিকাতে আপনি যে প্রোফাইল নিয়ে স্কলারশিপ পাবেন, কানাডাতে তার থেকে ভালো প্রোফাইল চাই, ম্যাক্সিমাম প্রফেসরই সেম। আর আমি কানাডাতে খুব বেশি অ্যাপ্লাই করি, আমি কোথাও অ্যাপ্লাই করিনি যদিও, তারপরে মোটামুটি কিছু কানাডিয়ান ইউনিভার্সিটি দেখলাম, তো ম্যাক্সিমাম প্রফেসরই হচ্ছে ইন্ডিয়ান প্লাস চাইনিজ। এটা একটা সমস্যা, আমি বলবো কেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান প্রফেসর আর চাইনিজ প্রফেসর, ওরা অনেক প্রফেসর থাকে যারা চাইনিজ আর ইন্ডিয়ান ছাড়া নিতে চায় না। আমি যেটা ফেস করছিলাম, যেমন ইউনিভার্সিটি অফ টলেডোতে এক প্রফেসরকে আমি মেল দিয়েছিলাম, উনি আমাকে একটা জেনুইন রিপ্লাই দিলেন,
পরে আমি যখন সিনিয়র ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে হ্যাঁ ওনার সাথে তো আমি কাজ মেল দিছি, উনি আমাকে বলছে যে গ্র্যাড কোঅর্ডিনেটরের সাথে কন্ট্যাক্ট করে অ্যাপ্লাই করতে। তো উনি বললেন যে তুমি এখানে কেন অ্যাপ্লাই করতেছো, এই প্রফেসর তো তোমার চাইনিজ ছাড়া ফান্ডই দেয় না। এটা একটু মাথায় রাখতে আর কি। এটা আসলে বলা সম্ভব না, তারপর কিছু ক্ষেত্রে বলা সম্ভব। আমি যখন দেখতাম যে তখন প্রফেসর যখন ল্যাবের ওয়েবসাইটে যেতাম তখন দেখতাম যে ওনার যতজন গ্র্যাড স্টুডেন্ট আছে সবাই চাইনিজ অথবা হংকং, তখন বুঝে নিতাম যে হ্যাঁ রাইট, উনি তো চাইনিজে নিচ্ছে শুধু। আচ্ছা এটা গেল। কানাডাতে প্রেফার করাটা উচিত আমি মনে করি যদি প্রোফাইল ভালো থাকে। ইউএসএ থেকে বেটার বলবো না, বাট কানাডাতে ফান্ড পাওয়াটা রিলেটিভলি টাফ, কারণ ওদের ফান্ডিং কম। আমেরিকাতে যে লেভেলে ফান্ডিং থাকে ইউনিভার্সিটিতে কানাডাতে সেটা থাকে না, বাট যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো আসলেই ভালো। এটা আর কি। আর হচ্ছে এরপর কি দেওয়া আছে, স্যার কানাডায় অ্যাপ্লাইয়ের জন্য সিজিপিএ কেমন হতে হবে? সিজিপিএটা আসলে ম্যাটার না, ওভারঅল প্রোফাইলটা আর কি। কানাডাতে যদি পাবলিকেশন খুব ভালো থাকে তাহলে কানাডাতে ফান্ড পাওয়া ইজি। আর পাবলিকেশনে যদি মনে করেন কনফারেন্স অথবা জার্নালে ফার্স্ট অথর অথবা সেকেন্ড অথর, এটা কি ইম্পর্টেন্ট কিনা? হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট, ফার্স্ট অর্ডার হওয়া তো ইম্পর্টেন্টই। এটা সবাই মেনে নেয় যে ফার্স্ট অর্ডার হওয়াটা আসলে ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট অর্ডার মিনস হচ্ছে আপনি আপনি হচ্ছেন ফার্স্ট অর্ডার, এটা তো বলে দেওয়ার কিছু নাই আসলে। আচ্ছা এরপর হচ্ছে একজন কোয়েশ্চেন করেছে এমএসসি ছাড়া ডিরেক্ট পিএইচডি তে যাওয়াটা কতটুকু ইজি। আমি বলবো কি বাংলাদেশে যতজন স্টুডেন্ট যাচ্ছে তাদের ম্যাক্সিমামই এমএসসি নাই, যারা পিএইচডি করতে যাচ্ছে, স্পেশালি ফর দ্য কেস অফ বুয়েটের স্টুডেন্ট। বুয়েটের আমি যতটুকু চিনি, আমার ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে এই বছর যারা যাচ্ছে তাদের মধ্যে 9 জন, আমরা 9 জন যাচ্ছি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে। তার মধ্যে হচ্ছে 6 জন হচ্ছে বুয়েট, স্যাডলি বাট ট্রু, 6 জনই হচ্ছে বুয়েটের। একজন হচ্ছে আইওটি, একজন হচ্ছে ডিইউ, আর হচ্ছে আমি সিইউ। তো বুয়েটিয়ান যারা আছে তাদের কারো মাস্টার্স নাই, এবং ডিউতে যে আপু আছেন যাচ্ছেন তারও কোনো মাস্টার্স নাই, আইটি যে যাচ্ছে, আইটি থেকে যে যাচ্ছে তারও কোনো মাস্টার্স নাই। তো আমি মোটামুটি একটা গ্রুপের সাথে ইনক্লুডেড, যেটাতে আমরা 34 জন ছিলাম, মোটামুটি সবাই বাইরে যাচ্ছে আর কি। 34 জন স্টুডেন্ট একটা গ্রুপ, ওদের মধ্যে শুধুমাত্র আমাদের 2 থেকে 3 জন ছাড়া কারোই মাস্টার্স নাই। তো সবাই মোটামুটি ফান্ড নিতে যাচ্ছে। মাস্টার্সটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না আমেরিকাতে পড়ার জন্য। আচ্ছা এরপর হচ্ছে if anyone take a gap year and didn't do MSc will be a big deal. গ্যাপটা আসলে কোনো সমস্যা না। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি তো আমার মাস্টার্স থিসিস ডিফেন্স ছিল 2019-এর জানুয়ারিতে। দ্যাট মিনস হচ্ছে আমি 2019 থেকে 2021 সাল যাচ্ছি। তো এখন তার মধ্যে হচ্ছে আমার 1 বছরের বা 1.5 বছরের একটা গ্যাপ আছে। তো এটা নিয়ে আসলে কোথাও কোনো কোয়েশ্চেন ফেস করতে হয় নাই। তবে যদি কারো খুব বেশি গ্যাপ থেকে থাকে তাহলে সেটা আসলে মেনশন করে দেওয়া উচিত এসওপিতে। আর এখানে একটা কোয়েশ্চেন আছে, হাউ মাচ টাইম টু ফিনিশ পিএইচডি। হ্যাঁ এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি অবশ্যই আমেরিকাতে যাচ্ছেন, আপনার কত বছর থাকতে হবে, তারপর কি করবেন সেটা নিয়ে অবশ্যই আসলে আনসার্টেনিটি ফেস করে অনেকে, ইনসিকিউরিটি ফেস করাটাই স্বাভাবিক। তো যারা পিএইচডি করতে যাচ্ছে তাদের মধ্যে ডিপেন্ড করে এটা I-20 নামে একটা ডকুমেন্ট আছে। আপনি যখন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন, তারপর হচ্ছে আপনি যখন অ্যাডমিশন অ্যাকসেপ্ট করবেন অফার লেটার সহ, তখন দেখা যাবে কি ইউনিভার্সিটি থেকে আপনাকে কন্ট্যাক্ট করবে আপনার I-20টা নেওয়ার জন্য। I-20 একটা ডকুমেন্ট যেটা হচ্ছে আপনার নন ইমিগ্রেশন ভিসা ক্ষেত্রে কাজে আসে। ইউনিভার্সিটি থেকে আপনাকে মেনশন করে দিবে সেটাতে যে আপনার ফান্ডিং কতটুকু, তারপর হচ্ছে আপনি লিভিং কস্ট কতটুকু, টোটালি আপনার ডেফিসিট আছে কিনা এগুলা। যদি ডেফিসিট থাকে সেটা অবশ্যই আপনাকে ব্যাংকে দেখাতে হবে, ইন্টারভিউর আগে ইন্টারভিউতে দেখাতে হয়। ব্যাংক যখন আপনি এমবাসিতে ইন্টারভিউতে যাবেন তখন অবশ্যই ডেফিসিট অ্যামাউন্টটা আপনাকে ব্যাংকে দেখাতে হবে। যদি স্পন্সর থাকে অবশ্যই স্পন্সরকে দেখাতে হয় যে আপনার এটা, আপনি বা আপনার বাবা হচ্ছে স্পন্সর, আপনি জিজ্ঞেস করবে আপনাকে যে আপনার স্পন্সরকে। সেম অ্যামাউন্টে ফার্স্ট ইয়ারের যে কস্ট আছে সেটা দেখাতে হবে আর কি। এখানে আসি এবার, সেটা হচ্ছে হাউ মাচ টাইম টু ফিনিশ পিএইচডি ইন ইউএসএ। দ্যাট মিনস হচ্ছে আপনাকে কতটুকু সময় লাগবে জানতে চাচ্ছেন। এটা ডিপেন্ড করে আসলে আপনার কতটুকু, আপনার ক্যালিবারের উপর ডিপেন্ড করবে এটা। অনেকে 4 বছরে পিএইচডি কমপ্লিট করে ফেলে, অনেকে 5 বছরে কমপ্লিট করে, এর বেশি অবশ্য কারো লাগে না খুব একটা। তো আমার যেহেতু মাস্টার্স ছিল, আমার I-20 তে মেনশন করা আছে 4 বছর। তো আমি যদি 4 বছরে শেষ করতে না পারি সেক্ষেত্রে প্রফেসরকে বলে 1 বছর এক্সটেনশন করা যায়, এটা কোনো সমস্যা না। তবে ধরে রাখতে পারেন যে 5 বছর লাগবে, অনেকে 4 বছরে কমপ্লিট করে ফেলে। আচ্ছা ভাইয়া, 4th ইয়ার কমপ্লিট করে কি ওইখানে যে ফান্ডিং পাওয়াটা কত ইজি? আপনি তো ফান্ডিং ছাড়া ওইখানে যাওয়াটা খুব ডিফিকাল্ট হবে আর কি। ফান্ডিং ছাড়া আসলে যাওয়াটা ডিফিকাল্ট কেন বলি, আপনি যদি মাস্টার্স করতে চান সেক্ষেত্রে অনেক ডেফিসিট থাকবে। যেমন আমি এই বছর একজনকে দেখেছি তার $53,000 ফান্ড ডেফিসিট ছিল, অলমোস্ট বাংলাদেশে 45 লাখ টাকা। তো ভিওকে যখন জিজ্ঞেস করলেন যে আপনার এত টাকা ডেফিসিট, আপনি পেমেন্টটা করবে কে, মানে স্পন্সর কে, তখন ও বললো যে হ্যাঁ মাই ফাদার ইজ এ ডক্টর। তো তখন ভিও তো অবশ্যই জানে ডক্টরদের ইনকাম কেমন, তাই ওকে কোনো প্রবলেম করে নাই। আর আমরা মোস্ট অফ দ্য কেস দেখা যায় কি আমাদের তো সব বাবাই তো অনেকেরই তো ফান্ডিং রিলেটেড ইস্যু থাকে। তো ফান্ড ছাড়া আসলে আমাদের যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়।
এখানে একজন জিজ্ঞেস করছেন যে মাস্টার্স শুরু করছেন, তো এটা আসলে আনসার দিয়ে ফেলছি অলরেডি। স্কিল যেটা ডেভেলপ করতে হবে সেটা আর কি। তো অবভিয়াসলি ম্যাটেরিয়াল সায়েন্সে যেহেতু কাজ করবেন, আপনাকে ল্যাবের কাজটা আসলে ইম্পর্টেন্ট, আমি যেটা করেছিলাম। দেন হচ্ছে আপনি ল্যাবের কাজটাকে কিভাবে রিসার্চ পেপারে কনভার্ট করবেন সেটাও ইম্পর্টেন্ট। একটা দুইটা পাবলিকেশন থাকা উচিত, যেটা থাকা আসলেই উচিত, কারণ আপনার মাস্টার্সের থিসিস তো এটাতে অবশ্যই পাবলিকেশন থাকা উচিত। তারপর হচ্ছে হাউ টু রাইট রিসার্চ পেপার ইন দিস ফিল্ড। এটা আসলে খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন, কারণ অনেক সময় লাগবে এই জিনিসটা নিয়ে লেখার জন্য। তবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যে ফিল্ডে কাজ করতেছেন সেই ফিল্ডের রিসার্চ গেট অথবা হচ্ছে গুগল স্কলারে গিয়ে আপনি ওই পেপারগুলো সার্চ দিবেন, পেপারগুলো ডাউনলোড করবেন। সরাসরি তো ডাউনলোড করা যায় না, সায়েন্স হাব নামে একটা ওয়েবসাইট আছে, ওটা দিয়ে ডাউনলোড করবেন। সায়েন্স হাব থেকে ডাউনলোড করার পর আপনি পেপারগুলো পড়বেন, তারা কিভাবে পেপারটা নিয়ে অ্যাপ্রোচ করছে বা কিভাবে পড়াশোনা করছে পেপারগুলো নিয়ে, বা কি কি ইনফরমেশন এখানে আছে। তারপর হচ্ছে যে গ্রাফগুলো আছে বা যে ডাটাগুলো আছে, ডাটাগুলো কিভাবে ওনারা জেনারেট করছেন, তারপর ডাটাগুলো নিয়ে কি কাজ করা যায় সেগুলো নিয়ে কাজ করতে হবে আর কি। আলটিমেটলি 3 থেকে 4 মাসের একটা সময় দিলে মোটামুটি রিসার্চ পেপার কিভাবে কাজ করতে হয় এটা জানা যায় আর কি। When to start applying in university, এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা অবশ্যই অনেকে টাইমলাইন সম্পর্কে আইডিয়া নাই। তো ইউনিভার্সিটি গুলো ডেডলাইন যদি ফলে অ্যাপ্লাই করতে চান, মোস্ট অফ দ্য টাইম ফলে ফান্ড থাকে, স্প্রিং এ ফান্ড পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ প্রফেসরদেরকে ফলে ওপেনিং বেশি থাকে। তো তখন দেখা যায় কি আপনাকে প্রসেসিংটা শুরু করতে হবে, সেটা হচ্ছে আপনার অগাস্ট থেকে শুরু করতে হবে, জিআরই থেকে শুরু করে সবকিছু। আর ইউনিভার্সিটির ডেডলাইন হচ্ছে 15 তারিখ, মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বলা যায় না, কিছু ইউনিভার্সিটি হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ, তারপর হচ্ছে কিছু ইউনিভার্সিটি হচ্ছে জানুয়ারির 15 তারিখ, কিছু ইউনিভার্সিটি আবার ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয়। আবার অনেক ইউনিভার্সিটি বলে কি, যেমন মিশিগান স্টেট ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি আছে, ওটাতে আমি অ্যাপ্লাই করার সময় গিয়ে দেখলাম যে ওরা এসওপি চাচ্ছে না, ওরা চাচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট অ্যান্ড একাডেমিক স্টেটমেন্ট, দুটো আলাদা জিনিস ওদের জন্য। তো সেক্ষেত্রে আপনাকে ওইভাবে পার্সোনাল স্টেটমেন্ট আর একাডেমিক স্টেটমেন্ট রেডি করতে হবে। আর হচ্ছে যেহেতু স্টার্ট কখন টাইমলাইনটা বলে, তো এটা তো বললামই, সেটা হচ্ছে আপনাকে জানুয়ারি 15 তারিখ অথবা ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে সময় দিবে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন কমপ্লিট করার জন্য। বাট এটা মাথায় রাখবেন, অবশ্যই অবশ্যই ডেডলাইনের জন্য ওয়েট করবেন না। এটার কারণটা হচ্ছে, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম যখন প্রফেসররা স্টুডেন্ট নিয়ে ফেলে, অনেকে দেখা যায় কি একটু আগে স্টুডেন্ট নিতে হচ্ছে, তখন ফান্ডিংটা কিন্তু তারা আগে পেয়ে যাচ্ছে যারা আগে অ্যাপ্লাই করছে। তো অবশ্যই ডেডলাইনের জন্য ওয়েট করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে ফেলবেন। আমি মনে করি যে ডিসেম্বরের শুরুর দিকে বা ডিসেম্বরের শেষের দিকে অ্যাপ্লাই করে ফেলা উচিত আর কি। আচ্ছা, which subjects can I choose for research that do not include coding? এই কথাটা আসলে আমি নিজেও ফেস করছি, কারণ কোডিং এ আসলে সবাই কমফোর্টেবল না। তো আপনি যদি একটা রিসার্চ সিলেক্ট করেন বাট যেটাতে কোডিং নাই, সেটা আসলে খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন, কারণ হচ্ছে আপনার পার্টিকুলার একটা সাবজেক্টে ইন্টারেস্ট থাকতেই পারে। এখন যে কোনো সাবজেক্টে আপনি কাজ করেন না কেন, আপনি কিন্তু কোডিং পার্টটা লাগবেই। যেমন ম্যাটেরিয়াল সায়েন্সের কথা বলি, আমারটা হচ্ছে পুরোপুরি ল্যাব বেসড, বাট আমাকে স্টিল পাইথনে কাজ করতে হবে, প্লাস হচ্ছে আপনার স্ক্রিপ্টের কাজ করতে হবে, প্লাস হচ্ছে কমান্ড শেল নিয়ে কাজ করতে হবে। কারণ এই কাজগুলো হচ্ছে শুধুমাত্র ল্যাবে কাজ করার জন্য না, আপনি যে মেশিনটা অপারেট করবেন সেটার জন্য লাগবে, প্লাস হচ্ছে আপনি মেশিন থেকে যে ডাটাগুলো পাবেন। যেমন আমি আপনাকে বলি এক্সআরডির কাজগুলো, এক্সআরডি সম্পর্কে অবশ্য অনেকে আইডিয়া নাই। সেটা হচ্ছে আমি যে একটা ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতেছি, ওই স্যাম্পলটা তৈরি করার পরে যে ওই স্যাম্পলটাই যে ওই ম্যাটেরিয়াল, সেটা জানার জন্য হয়তো আমাকে একটা পরীক্ষা করতে হবে, ক্যারেক্টারাইজেশন একটা কিছু মেথড থাকে, ওই মেথডটা কি এক্সআরডি রিফ্লেকশন বলে যেটাকে। তো ওইটা করার সময় আমরা যে ডাটাগুলো পেতাম সেগুলো তো র ডাটা। এখন র ডাটাকে আমি কিভাবে ইনফরমেশনে কনভার্ট করবো, সেটার জন্য আমাদের কিছু সফটওয়্যার ইউজ করতে হতো। তো ওই সফটওয়্যার গুলো হচ্ছে আপনি ডিপেন্ড করবেন আপনি কোডিং কতটুকু ভালো সেটার জন্য আর কি। তো আমেরিকাতে গিয়ে দেখা যাবে কি আপনাকে আরো সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে কমান্ড শেলের কাজ জানতে হবে, অবশ্যই পাইথনটা শিখে নিবেন যদি পাইথন না জানেন। আচ্ছা, ইতিহাসে আমেরিকাতে মাস্টার্স করা যায় কিনা, এই কোশ্চেনটা আসলে আমরা বেসিক্যালি মেজরিটি অফ দ্য টাইম আমরা স্টেম ফিল্ড নিয়ে কাজ করি। স্টেম মানে হচ্ছে যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আর কি। ইতিহাসে মাস্টার্স করা যায়, বাট এটাতে ফান্ড রিলেটেড ইস্যু থাকবেই অবভিয়াসলি, কারণ আপনার ওই ফিল্ড গুলোতে মাস্টার্সে আপনার ইভেন আমরা যখন স্টেম ফিল্ড নিয়ে যাই তখন মাস্টার্সের ফান্ড পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। মাস্টার্সের প্রফেসরদের ফান্ড খুবই কম থাকে। যেমন আমার পিএইচডি তে যদি ফান্ড $2000 থাকে, মাস্টার্সে আমাকে $1200 দিবে। মাস্টার্সের ফান্ড একটু রিলেটিভলি কম। আর ইতিহাসের ক্ষেত্রে তো এটা আরো কম বলা যায় সত্যি বলতে, সেটা হচ্ছে ওই সাবজেক্ট গুলোতে আসলে ফান্ডিং এর স্কারসিটি থাকেই। তো আমেরিকাতে যেটা হবে সেটা হচ্ছে আপনি যদি ইতিহাস নিয়ে পড়তে চান তাহলে আপনাকে নিজের ফান্ডেই পড়াটার এক্সপেকটেশন রাখা উচিত, কারণ আমেরিকার হিস্ট্রি তো আপনার বাংলাদেশের হিস্ট্রির মতো মিলবে না আই থিঙ্ক। আমি যদিও এই সাবজেক্টটা খুব বেশি জানি না, তারপর আমার মনে হয়েছে কি আমেরিকাতে যদি আপনি সাবজেক্টটা সুইচ করে যেমন সোশ্যাল সায়েন্সে চলে যাওয়া যায়, আমেরিকাতে সাবজেক্ট সুইচ করা মোটামুটি ইজি, সেক্ষেত্রে হয়তো ফান্ডিং এর চান্স একটু বাড়বে আর কি।
আচ্ছা ওকে, একজন কোশ্চেন করছেন যে ওনার কনফারেন্স বা জার্নাল অথর পজিশন যদি থার্ড হয় সেক্ষেত্রে আমার জন্য কি প্রফেসর ইন্টারেস্ট হবে কিনা। আসলে এটা ডিপেন্ড করে প্রফেসরের উপরে, এটা পুরোপুরি সাবজেক্টিভ। সাপোজ আপনি 100 জন প্রফেসরকে মেল দিলেন, একজন দেখলো যে আপনার পাবলিকেশনে নাই, সেক্ষেত্রে হয়তো আপনাকে চুজ করে নিতে পারে। আর যদি একজন দেখে যে আপনার থার্ড থার্ড সেক্ষেত্রে হয়তো আপনাকে চুজ করে নিতে পারে। এটা হচ্ছে টোটালি প্রফেসরের উপর ডিপেন্ড করে, আর কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যেমন আমি আপনাকে একটা এক্সপ্লেন করি, সেটা হচ্ছে সাপোজ আমি এখন ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্টে অথবা ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে একজন প্রফেসর আন্ডারে যাচ্ছি, ওকে। তো আমার তো ভিসা টিসা সবকিছু কমপ্লিট। এখন আমার সামহাও আরেকজন প্রফেসর আমাকে নক করলো যে হ্যাঁ আমার আগে একজন স্টুডেন্ট ছিল, সে আমার সাথে আসবে বলে আসে নাই, মানে সে আরেকটা ইউনিভার্সিটি চয়েস করে নিয়েছে, সো আমার একটা পজিশন খালি আছে, তুমি আসবা কিনা। তখন আমি যদি বলি যে হ্যাঁ আমি আপনার আগের প্রফেসরের কাছে না গিয়ে আমি আপনার কাছে যাব, সেক্ষেত্রে দেখা যাবে কি হঠাৎ করে আমার যে প্রফেসর ইন্টারেস্টেড প্রফেসর আছে সেই প্রফেসরের ফান্ডটা খালি হয়ে গেল। তখন প্রফেসর করবে কি আরেকজন স্টুডেন্ট নেওয়ার জন্য খোঁজা শুরু করবে যে হ্যাঁ আমার তো নেক্সট ফলের আগে একজন স্টুডেন্ট নিতে হবে। সেক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় প্রফেসররা স্টুডেন্ট পেলেই নিয়ে ফেলে, টু বি অনেস্ট। এটা পুরোপুরি সাবজেক্টিভ, মানে এটা হচ্ছে ইউ হ্যাভ টু বি অন দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম। তো আসলে এটা বলা যায় না আসলে যে প্রফেসর আপনার ক্ষেত্রে ইন্টারেস্টেড হবে কিনা। ওভারঅল প্রোফাইলটা যদি ক্লিয়ার থাকে তাহলে আশা করি প্রফেসর নাও নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা এরপর আরেকটা আসছে, হাউ শুড এ স্টুডেন্ট স্টাডি ইফ গো অ্যাব্রোড। আমি মনে করি কি পড়াশোনাটা যদি আপনার মনে থাকে যে হ্যাঁ আমি বাইরে যাবো এই জন্য পড়াশোনা করবো, এটা আসলে ঠিক না। আপনি পড়াশোনা করবেন হচ্ছে আপনার নলেজের জন্য, দ্যাট ইজ দ্য সোল পারপাস, রাইট? আপনার নলেজের জন্য আপনি পড়াশোনা করবেন। যদি আপনার নলেজ গেইন করতে পারেন সেক্ষেত্রে ওটা আপনাকে ফিউচার কোনো কিছুতে হেল্প করবে। দ্যাট মিনস আমরা যদি একটা সাবজেক্ট পড়ি, সেই সাবজেক্টটা যদি আমাদের গোল থাকে যে হ্যাঁ ফিউচারে আমি এটা নিয়ে পড়াশোনা করবো, সেক্ষেত্রে হয়তো আপনাকে এটা হেল্প করবে পরে। বাট শুধুমাত্র সোললি বাইরে যাওয়ার জন্য পড়াশোনা করাটা আসলে ঠিক না। তবে হ্যাঁ আপনি যদি কিছু জিনিস ফোকাস রাখতে পারেন, সেটা হচ্ছে ল্যাবের মার্কটা খুব ভালো রাখার চেষ্টা করবেন, ল্যাবরেটরি মার্কস, অ্যাসাইনমেন্ট গুলো। তারপর হচ্ছে আপনার যদি কোনো প্রফেসরের সাথে কোলাবরেট করতে চান সেক্ষেত্রে ওই প্রফেসরকে, আমি মনে করি কি ইউনিভার্সিটিতে আমরা যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে প্রফেসরদের বা যারা টিচার আছেন তাদের সাথে আসলে একটা গ্যাপ ছিল আমাদের, টু বি অনেস্ট। ওই গ্যাপটা যদি আপনারা মেনটেন না করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনি প্রফেসরের যে কাজগুলো আছে সেটা হচ্ছে আপনি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে স্যারদেরকে নক দেওয়া শুরু করবেন, স্যার আপনি তো কাজ করতেছেন, আমি যদি হেল্প করতে চাই সেক্ষেত্রে আপনি কিভাবে হেল্প করতে চাই পারি, বা আমি যদি কোলাবরেট করতে চাই আপনি কি আমাকে নিতে চাচ্ছেন কিনা। সেক্ষেত্রে যদি প্রফেসর ওকে থাকে, আপনি যদি উইদাউট পে অবভিয়াসলি, তখন যদি আপনার কোনো কাজ থাকে সেক্ষেত্রে আপনাকে হয়তো আস্তে আস্তে প্রফেসর আপনাকে হেল্প করবে যে তুমি এই কাজটা করে দাও আমাকে, তখন আপনি কাজগুলো শিখে নিতে পারবেন। তো এই কাজগুলো আসলে আপনাকে বাইরে যাওয়ার জন্য হেল্প করতে পারে। তারপর হচ্ছে একজন কোয়েশ্চেন করেছেন যে আই ওয়ান্ট টু পার্টিসিপেট অন আইএলটিএস, ইজ ইট রিকমেন্ডেড ফর মাই লেভেল অফ হায়ার স্টাডি ইন ইউরোপ। হ্যাঁ অবভিয়াসলি ইউরোপে এখন যেটা দেখলাম সেটা হচ্ছে আগে শুধুমাত্র আইএলটিএস কে প্রেফার করতো, বাট এখন যেটা দেখলাম সেটা হচ্ছে ওরা নিজেরাই একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে নিয়েছে, সেটা হচ্ছে আপনি চাইলে প্রোফাইল দিয়েও যেতে পারবেন। তবে ইউরোপে মোস্ট অফ দ্য কান্ট্রিতে আইএলটিএস প্রেফার করে। আচ্ছা একজন কোয়েশ্চেন করেছে ভাইয়া ফোর্থ ইয়ার থেকে ট্রাই করলে কি প্রফেসরদের রিসার্চ নিয়ে এক্সপেকটেশন বেশি থাকে নাকি এমএসসি? এটা আসলে বলা যায় না। আমার যে ক্ষেত্রে যেটা হয়েছে আর কি, তো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে হচ্ছে ডিপেন্ড করে, এটা খুবই সাবজেক্টিভ। কিছু ইউনিভার্সিটি হচ্ছে সরাসরি সেন্ট্রাল ফান্ডিং দিয়ে থাকে, তো সেক্ষেত্রে তো আপনাকে প্রফেসর খোঁজার চান্স কষ্ট করতে হচ্ছে না। যেমন এই বছর ক্যান্সার স্টেটে অনেক আমার পরিচিত আরেকটা ছেলে আছে ঢাকা ভার্সিটির কেমিস্ট্রির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঢাকা ভার্সিটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা স্টুডেন্ট যাচ্ছে, ওদের ব্যাচেরই 5 জন যাচ্ছে একই ইউনিভার্সিটিতে, ওরা 5 জন একই ইউনিভার্সিটিতে যাচ্ছে, ক্যান্সার স্টেট ইউনিভার্সিটিতে। তো ওদের কারোই কিন্তু প্রফেসর খুঁজতে হয়নি। ওদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরা ইউনিভার্সিটিতে সেন্ট্রালি অ্যাপ্লাই করছে, সেন্ট্রালি যে ফান্ড গুলো ছিল সেগুলোই ওদেরকে অ্যালোকেট করে দেওয়া হয়েছে, দেন ওরা এখানে যাবে, গিয়ে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের কাজ করবে, করে তারপরে প্রফেসর রোটেশন হয় এখানে, যে আমি এই প্রফেসর আন্ডারে কাজ করলাম কিছুদিন, ওই প্রফেসর আন্ডারে কিছুদিন কাজ করলাম, ফাইনালি একজন প্রফেসরদেরকে ওদেরকে অ্যাসাইন করে দেয় যে হ্যাঁ আপনি ওর আন্ডারে কাজ করবেন। তো সেক্ষেত্রে দেখা যায় কি আপনার আন্ডারগ্রেড করে গেছেন নাকি মাস্টার্স করে গেছেন এটা ইম্পর্টেন্ট না। আমি মনে করি যে আপনারা আন্ডারগ্রেড করার পরে মাস্টার্স করে সময়টা নষ্ট না করে বাংলাদেশ থেকে সরাসরি আন্ডারগ্রেড করার পরে 1 বছর সময় নিয়ে বাইরে চলে যাওয়ার জন্য ট্রাই করবেন যারা ইন্টারেস্টেড আর কি। আর যারা বাংলাদেশে জব করার জন্য ইন্টারেস্টেড তারা চাইলে বাংলাদেশে জব করতে পারতেছেন। আচ্ছা, ডাজ সিজিপিএ ম্যাটার ফর ফুল স্কলারশিপ? না, অবভিয়াসলি ম্যাটার করে না। আপনার ফুল প্রোফাইল যেটা আছে সেটা ম্যাটার করে, নট সিজিপিএ। আমি আগেই বলি আপনার ওভারঅল যে প্রোফাইলটা আছে, যেমন আপনার সিজিপিএ অবভিয়াসলি, টোফেল, জিআরই, আইএলস, সরি টোফেল, জিআরই, তারপর হচ্ছে আপনার এসওপি, এলওআর। এসওপি পার্টটা আসলে ইম্পর্টেন্ট, যেটা আমরা আসলে অনেকে স্ট্রেচ করি না, বাট আমার মনে হয় কি এসওপি পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এলওআর পার্টটাও ইম্পর্টেন্ট।
এইগুলো হচ্ছে আপনার ওভারঅল প্রোফাইলটা কন্টেইন করে। এই ওভারঅল প্রোফাইলের উপর ডিপেন্ড করে আপনি কোনো স্কলারশিপ পাবেন কিনা। বা আমরা আসলে ইউজুয়ালি স্কলারশিপ ওয়ার্ডটা ইউজ করি না, আমরা ফান্ডিং ওয়ার্ডটা ইউজ করি। ফান্ডিংটা আসে প্রফেসরের ফান্ড থেকে। প্রফেসর যে ফান্ড গুলো পায় সেটাই আমাদেরকে অ্যালোকেট করে দেয় আর কি স্টুডেন্টদেরকে। তো এটা আসলে আমরা অনেকে স্কলারশিপ ওয়ার্ডটা ইউজ করি না আর কি আমেরিকার ক্ষেত্রে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার সিজিপিএ টা ওভারঅল একটা ফ্যাক্টর, বাট নট দ্য ডিসাইডিং ফ্যাক্টর। ফুল স্কলারশিপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, আমি অবশ্যই আগে বলে দিয়েছি, সেটা হচ্ছে আমেরিকাতে অ্যাপ্লাই করবেন। তো আপনি যে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটিতে সরাসরি আগে অ্যাপ্লাই করে ফেলবেন যদি প্রফেসর না পান। আর যদি প্রফেসর পান তাহলে তো ভালোই। সেই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপে একটা লেটার পাওয়ার পরে। আর ফুল স্কলারশিপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি হয়তো ফুল ফান্ডিং এর কথা বলতেছেন। এটা তো অবশ্যই পাওয়া সম্ভব, অসম্ভব কিছু না আসলে। আমাদের বাংলাদেশ থেকে যারা অবশ্য প্রসেস জানি না তারাই মনে হয় যে আসলে বিষয়টা ডিফিকাল্ট, বাট আসলে বিষয়টা এতটা ডিফিকাল্ট না। যদি আপনাদের ওভারঅল একটা প্রোফাইল থাকে সেটা দিয়ে আপনার অ্যাপ্লাই করে নিলে আশা করি মনে হয় না আমার কারো স্কলারশিপ পেতে খুব বেশি সমস্যা হবে, যদি ওভারঅল একটা ডিসেন্ট প্রোফাইল থাকে। আচ্ছা সাইম, জি ভাইয়া। আচ্ছা আর কারো কোশ্চেন আছে? আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নেই। আর কেউ যদি কোয়েশ্চেন করতে চান তাহলে এখন কোয়েশ্চেনটা করে ফেলতে পারেন, আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন, উইল দ্য স্কিল লেভেল টু বি too good for research student, would basic knowledge or medium level skill would be considered as well? হ্যাঁ obviously basic level knowledge আসলে তারা চায়। এক্সপার্ট লেভেলের রিসার্চ থাকলে ভালো, না থাকলে আসলে কোনো ডিসাইডিং ফ্যাক্টর না এটা। স্পেশালি কিছু কান্ট্রিতে অবশ্য দেখতে চায়, যেমন জার্মানি, তারপর হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোতে যদি আপনি ফুল স্কলারশিপ বা ফুল ফান্ডেড জিআরই ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যেতে চান বা হায়ার স্টাডিজ করতে চান, সেক্ষেত্রে হয়তো ওরা ওই সময় খুব বেশি ভালো স্কিল দেখে নিতে চায়। কারণ ইউরোপের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। কারণ আমেরিকাতে একটা ফান্ডিং এর স্টুডেন্টকে ওরা স্টুডেন্ট হিসেবে কনসিডার করে, বাট ইউরোপ যে কান্ট্রি গুলো আছে সেটার ক্ষেত্রে ওরা স্টুডেন্টদেরকে, যারা পিএইচডি করে তাদেরকে স্টুডেন্ট হিসেবে কাউন্ট করে না। তাদেরকে হচ্ছে কো অথর বা বললে সেটা হচ্ছে বেসিক্যালি আপনি জব করতেছেন। টু বি অনেস্ট সেটা হচ্ছে আপনি আমেরিকাতে গেলে স্টুডেন্ট, বাট যদি ইউরোপ কান্ট্রি গুলোতে যান সেক্ষেত্রে আপনি ওখানে জব হোল্ডার হবেন। বাট আমেরিকাতে সেটা স্টুডেন্ট হিসেবে কাউন্ট করে। তো আমেরিকাতে অবভিয়াসলি এই বিষয়গুলো আসলে অনেকটা লিবারেল এইসব বিষয়ে, যে আপনাকে খুব বেশি টপ লেভেল প্রোফাইল লাগবে না আমার যতটুকু মনে হয়। আমি যতটুকু দেখেছি অনেকেরই খুব মডারেট লেভেলের প্রোফাইল নিয়ে যাচ্ছে এবছর। আচ্ছা, আমার মনে হয় ভাইয়া আর কারো কোনো প্রশ্ন নেই। আমরা আমাদের প্রোগ্রামের শেষ আসসালামু পর্যায়ে। আলাইকুম। হ্যাঁ ভাইয়া, প্লিজ প্লিজ প্রশ্নটা করেন প্লিজ। আচ্ছা, কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যদি একটু বলতেন, মানে সরকারি স্কলারশিপ গুলা, বাংলাদেশ সরকারের এটা আওতাভুক্ত নিয়ে আমি স্কলারশিপ গুলা আসলে, যদি বলতেন। হ্যাঁ এটা নিয়ে আসলে আমি কখনো রিসার্চ করি নাই, তবে যতটুকু দেখেছি সেটা হচ্ছে এটা হচ্ছে গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করতে হয়, রাইট? সম্ভবত হোম মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করতে হয়। এটা হচ্ছে একটা জি। ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে মাঝে মধ্যে একটা সার্কুলার আসে যে হ্যাঁ ইউনিভার্সিটি গুলোতে আপনার ফান্ডিং আছে, মানে গভর্নমেন্টের থ্রুতে ওরা নিয়ে থাকে। ওরা কিন্তু সরাসরি নেয় না ইউনিভার্সিটির থ্রুতে, ওরা হচ্ছে গভর্নমেন্টের থ্রুতে নিয়ে থাকে। সেক্ষেত্রে গভর্নমেন্টের হোম মিনিস্ট্রি যেটা আছে ওরাই আসলে ডিসাইড করে যে কাকে কাকে ওরা স্কলারশিপ দিবে। তো সেক্ষেত্রে আপনাকে ওইখানে রিটেন টেস্ট দিতে হবে, তারপর হচ্ছে একটা ইন্টারভিউ নেয়, তারপর ওরা ডিসাইড করে যে কাকে কাকে ওই কমনওয়েলথ স্কলারশিপের জন্য কোয়ালিফাইড করবে। এই পার্টটা আর কি। কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে আসলে অনেকের ইন্টারেস্ট আছে, আমি দেখলাম, আমি ছিলাম, বাট আমার যেহেতু ফান্ড হয়ে গেছে এখানে, আমার মনে হয় কি আপনারা এই জিনিসগুলো না দেখে ইরাসমাস যেটা আছে ওটাতে ট্রাই করা ভালো, যদি ভালো প্রোফাইল থাকে আর কি। যাদের সিজিপিএ ভালো তারা ইরাসমাসে ট্রাই করাটা আসলে বেটার। আর আরেকটা স্কলারশিপ নিয়ে আমি ইন্টারেস্টেড ছিলাম, সেটা হচ্ছে এসআই স্কলারশিপ। কেউ কি শুনেছেন এটা? এসআইটা হচ্ছে সুইডেন স্কলারশিপ, সুইডেন। তবে সেটার জন্য আপনার 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে আর কি। ওটা পাওয়াটা মোটামুটি রিলেটিভলি ইজি, বছরে 350 দেয়। আর মনে হয় কেউ প্রশ্ন করবে না। ভাইয়া আপনাকে একটু রিকোয়েস্ট করতেছি, আপনার স্লাইডটা যদি একটু মানে স্ক্রিনশটটা যদি একটু বন্ধ করতেন। আর আপনি খুব সম্ভবত আপনার সিভিটা দেখাতে চাইছিলেন, ওটা কি শেয়ার করে দেখাবেন? আচ্ছা ঠিক আছে। সত্যি যাচ্ছে না। হ্যাঁ মোহাম্মদ, আমি স্ক্রিনশটটা খুঁজে পাচ্ছি না। জি ভাইয়া। আচ্ছা আমি স্ক্রিনশটটা খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে দেখি। পেয়েছি পেয়েছি।
হ্যাঁ, এটা হচ্ছে আমার সিভি। সিভিতে আসলে খুব বেশি ডিফিকাল্ট কিছু লেখার প্রয়োজন নাই। ফার্স্টে দেখবেন যেটা হচ্ছে আমার নাম আছে, আমার অ্যাড্রেস আছে, তারপরে ইমেল এবং লিঙ্কডইন প্রোফাইল। এরপর যেটা দিবেন সেটা হচ্ছে আপনার গ্রাজুয়েশন বা এডুকেশন লেভেলটা, এই দুটো জিনিস এখানে মেনশন করে দিবেন আর পাশে ইয়ারটা মেনশন করে দিবেন। তারপর হচ্ছে এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি কোন কোন সাবজেক্টে রিসার্চ করতে ইন্টারেস্টেড। এই পার্টটা প্রফেসররাই দেখে যখন আপনি প্রফেসরকে ইমেল করবেন। এরপর হচ্ছে আপনার ওয়ার্ক স্টোরি, যদি হিস্ট্রি যদি থাকে তাহলে মেনশন করবেন, তাহলে প্রয়োজন নাই। এরপর হচ্ছে আপনার রিসার্চ পার্টটা, আমার যেটা ছিল আমি সেটা হচ্ছে এখানে এমএস থিসিস করেছিলাম, এটা মেনশন করেছিলাম। তারপর হচ্ছে আমার থিসিস টাইটেল, তারপর হচ্ছে ছোট একটা সিনপসিস দিয়ে দিয়েছিলাম যে আমি কি নিয়ে কাজ করছি, যাতে এটা প্রফেসরদের বুঝতে সুবিধা হয়। এরপর হচ্ছে আন্ডার গ্রাজুয়েট প্রজেক্ট, এটা আসলে আমি খুব বেশি স্ট্রেচ করি নাই, কারণ হচ্ছে আমার আন্ডার গ্রাজুয়েট করতে জানেনি সবাই, কারণ হচ্ছে খুব বেশি সময় থাকে না, তো এটা নিয়ে খুব বেশি আমি লেখার চেষ্টাও করি নাই। এরপরে মেইন পার্টটা হচ্ছে পাবলিকেশন, আপনার কি কি জার্নাল আছে। যেমন আমার একটা জার্নাল তখন পিয়ার রিভিউতে ছিল, ওটা আমি মেনশন করে দিছি। তারপর হচ্ছে কনফারেন্স থাকবে, সেটাও মেনশন করছি নিচে। তারপর হচ্ছে টেকনিক্যাল স্কিল গুলো মেনশন করবেন এখানে, যেমন আপনার সিমুলেশন সফটওয়্যার কাজ করার যদি এক্সপিরিয়েন্স থাকে, যেমন আমাদের ডিপার্টমেন্টে অনেকে প্রোটিয়াস ম্যাটল্যাব এগুলো নিয়ে অবভিয়াসলি কাজ করে। তারপর হচ্ছে ডিভাইস ক্যারেক্টারাইজেশন, এই পার্টটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ হচ্ছে আমি মেটেরিয়াল সায়েন্সে কাজ করছি। তো ডিভাইস ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে আমি যে যে ডিভাইস নিয়ে কাজ করছি, যেমন এক্সরে ডিফ্রেক্টোমিটার ছিল আমার কাজের মধ্যে একটা পার্ট। তারপর হচ্ছে ইউভি স্পেকট্রোগ্রাফ, তারপর হচ্ছে এসইএম, তারপর টিএম নিয়েও কাজ করছি, এগুলো আর কি। তারপর হচ্ছে আমরা যখন মেটেরিয়াল সায়েন্সে কাজ করি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে স্যাম্পল তৈরি করা। তো স্যাম্পল তৈরি করার জন্য কিছু মেথড আছে, যেমন কেমিক্যাল সিনথেসিস প্রসেস, স্পুটারিং মেথড, তারপর হচ্ছে থার্মাল ইভাপোরেশন, লেজার অ্যাবলেশন মেথড, এগুলা। তো বাংলাদেশে আসলে টু বি অনেস্ট বাংলাদেশে এগুলো চান্স খুব কম। তো আমরা যেগুলো মোটামুটি ইজিলি অ্যাভেলেবল সেগুলো নিয়ে কাজ করি বাংলাদেশে। যেমন লেজার রিলেটেড আমি কাজ কোথাও পাই নাই, আমি শুধুমাত্র থার্মাল ইভাপোরেশন পর্যন্ত পাইছি। তো আমি যেটা কাজ করতেছি সেটা ছিল কেমিক্যাল সিনথেসিস, আর স্পুটারিং প্রসেসটা মোটামুটি কাজ করার এক্সপিরিয়েন্স ছিল, এই জন্য আমি এখানে মেনশন করে দিছি। আর এটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে অবভিয়াসলি যখন সিভি লিখবেন তখন অবশ্যই আপনার কম্পিউটার স্কিলটা মেনশন করবেন। কারণ এখন যেখানেই কাজ করতে চান না কেন, আপনি যদি সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করেন, আপনার হয়তো ডাটা নিয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে ডাটা প্রসেসিং সফটওয়্যার গুলো নিয়ে কাজ করতে হবে, যেমন পাইথন। তো আমি মনে করি যে সবাই যারা যারা মোটামুটি ইন্টারেস্টেড, যাদের পাইথন নিয়ে ইন্টারেস্টেড, সরি যারা রিসার্চ নিয়ে ইন্টারেস্টেড, তারা অবভিয়াসলি এখন পাইথন শুরু করতে পারেন। পাইথনের মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পাইথনের বেসিকটা শিখবেন, তারপর হচ্ছে ইডিএক্স একটা কোর্স আছে, সেটা হচ্ছে পাইথন ফর রিসার্চ। ওই কোর্সটা কমপ্লিট করলে আই থিঙ্ক মোটামুটি ডাটা ডিপেন্ড যে কাজগুলো আছে সেগুলো করতে সুবিধা হবে। এরপর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনি যখন পেপার লিখতে যাবেন, অনেকে লেটেক্স ইউজ করে, ওই ধরনের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার গুলো আর কি। যেমন আমি নিচে মেনশন করে দিচ্ছি অরিজিন, লেটেক্স। অরিজিনের পার্টটা তো জানেনি, সেটা হচ্ছে আমরা যখন অ্যাটমিক এনার্জি কমিশনে কাজ করতাম তখন আমরা যে ডাটাগুলো করতাম সেগুলো প্লট করতে হতো অনেকগুলো, যে যেমন এখানে যেমন এক্সআরডি, এই এক্সআরডি কাজটা আমাদেরকে প্লট করতে হতো ডাটাগুলো নিয়ে। ইউভি সেম, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ হচ্ছে ইমেজ যে নামে একটা সফটওয়্যার আছে, যেটা হচ্ছে ইমেজ প্রসেসিং সফটওয়্যার, ওটা নিয়ে কাজ করতে হতো। এই জিনিসগুলো আসলে আমরা নিচে লিখে দিচ্ছি। আর টু বি অনেস্ট যারা পাইথন অলরেডি জানেন না, কিন্তু অ্যাপ্লাই করার সময় অবশ্যই মেনশন করে দিবেন যে আপনি পাইথন জানেন। এটা করা ঠিক না, আনএথিক্যাল, বাট অবশ্যই মেনশন করবেন, কারণ আপনি যখন প্রফেসরকে মেইল দিবেন তখন অবশ্যই প্রফেসর এগুলো দেখবে। আর যারা অলরেডি অ্যাপ্লাই করছেন এবং পাইথন মেনশন করছেন কিন্তু পারেন না, তারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আগে জিনিসটা শিখে নেওয়ার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট বেসিক নলেজটা জানার চেষ্টা করবেন আর কি। এরপরে হচ্ছে কমিউনিকেশন স্কিল, এগুলো হচ্ছে জাস্ট পার্সোনাল টু পার্সোনাল ভ্যারি করে, যেটা হচ্ছে আমার ক্ষেত্রে ছিল। তারপর আপনার টেস্ট স্কোর, তারপর হচ্ছে অবভিয়াসলি যদি কোনো অ্যাওয়ার্ড থাকে সেটা মেনশন করবেন। যেমন আমরা থিসিস করার সময় যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম সেটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি ফেলোশিপ। এটা হচ্ছে অনেকে জানে না, তবে এটা মাথায় রাখবেন যারা অলরেডি থিসিস করতেছেন, একজন দেখবেন অ্যাটমিক এনার্জি কমিশনে থিসিস করতেছেন, একটু মাথায় রাখবেন যে ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি ফেলোশিপটা কখন দিচ্ছে। এটা একটা সার্কুলার আসে, ওটাতে অ্যাপ্লাই করবেন অবভিয়াসলি। যদি অ্যাটমিকে কাজ করেন অবভিয়াসলি পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না এটা পাওয়ার জন্য। আর অ্যাটমিকে যারা কাজ করে তারা এটা কেউ মিস করছে বলে আমার মনে হয় না, কারণ এটা ইন্টারভিউটা হয় অ্যাটমিক এনার্জি কমিশনে। এরপর হচ্ছে নিচের জিনিসগুলো হচ্ছে জেনারিক জিনিস, যেগুলো মোটামুটি যারা ভলান্টিয়ার কাজ করছেন বা হচ্ছে কোনো অর্গানাইজেশনে ছিলেন তাদের জন্য ইম্পর্টেন্ট আর কি। এটা হচ্ছে আমার হচ্ছে সিভি। এখানে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে খুব বেশি ডেকোরেট করার কোনো কারণ নাই, কোনো প্রয়োজন নাই, যেটা খুব সিম্পল রাখার চেষ্টা করবেন আর কি। মোটামুটি এটা হচ্ছে ফাইনাল পার্ট। আচ্ছা আমার এসওপিটা একটু দেখাই। হ্যাঁ ভাই শিওর। আচ্ছা এটা দেখতে পাচ্ছো? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, ফার্স্ট থিং হচ্ছে এসওপি, এটা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে এসওপি তে একটা পার্টিকুলার ফরম্যাট ইউজ করা বেটার। যেটা হচ্ছে আমি যেটা করছি দেখেন, ফার্স্ট হচ্ছে আমার নাম ছিল, কোথায় অ্যাপ্লাই করতেছি প্লাস কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতেছি ওটা মেনশন করে দিয়েছি, নিচে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি মেনশন করছি, এবং কোন সেশনের জন্য অ্যাপ্লাই করছি সেটা মেনশন করছি। এরপরে
ফার্স্ট থিং হচ্ছে আমি একটা অ্যানেকডোটাল স্টোরি দিয়ে শুরু করছি। আমি কর্নেল পারফরমেন্সে জন্মগ্রহণ করছি, তারপর হচ্ছে এখানে আমি মোটামুটি পড়াশোনা করার সময় একটা ভালো সাইন্টিফিক থিঙ্কিং একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি। তারপর হচ্ছে যেটা আমাকে ট্রিপলি পড়ার জন্য ইন্টারেস্টেড করছে। এখন আমি যেটা মেনশন করছি সেটা হচ্ছে আমি ট্রিপলি পড়ার সময় আমি সাবজেক্টটা কেন চয়েস করছি সেটা মেনশন করছি। কারণ হচ্ছিল আমি যখন ট্রিপলি পড়তাম তখন হয়তো অনেক, আমি যখন কারিকুলাম দেখলাম যে অনেক ডাইভার্স, সেখানে আমরা অনেক কিছু জানতে পারবো, সেটা আমি মেনশন করছি যে হ্যাঁ সাবজেক্টটা ডাইভার্স, সেই জন্য আমি অ্যাপ্লাই করছি। প্লাস ট্রিপলি পড়ার সময় আমি ম্যাটেরিয়াল সায়েন্স রিলেটেড যে কোর্সগুলো করছিলাম সেগুলো এখানে মেনশন করে দিয়েছি, যাতে আমার বোঝা যায় যে হ্যাঁ আমার ম্যাটেরিয়াল সায়েন্সের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যদিও আমি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের। এরপরে আমি যেটা মেনশন করছি সেটা হচ্ছে আমি ফোর্থ ইয়ারে পড়ার সময় যে আমি একটা পার্টিকুলার কোর্স করার পরে আমি ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড ছিলাম আর কি, সেটা মেনশন করছি। এখন এই ইন্টারেস্ট থেকে আমি ফিউচারে কি কাজ করছি সেটা আমি পরে মেনশন করছি, সেটা হচ্ছে টু ফুলফিল মাই গোল অ্যাজ রিসার্চার ইন দ্য ফিল্ড অফ ম্যাটেরিয়াল সায়েন্স আই কেপ্ট মাই সেলফ। এগুলো হচ্ছে জেনারিক কথাবার্তা, যদিও পড়ে দেখতে পারেন আপনারা। তো আমি যেটা করছি সেটা লিখছি, সেটা হচ্ছে আমি অ্যাটমিক এনার্জি কমিশনে একটা প্রফেসরকে অ্যাপ্রোচ করি। অ্যাপ্রোচ করার পরে ওনার সাথে মিটিং হয়, মিটিং এর পরে আমি এখানে কাজ করি এবং কি নিয়ে কাজ করছি সেটা মেনশন করছি। প্লাস কাজ করার সময় আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা ছিল সেটা আমি এখানে শেয়ার করছি, এবং এই এক্সপিরিয়েন্সটা আমাকে হায়ার স্টাডির জন্য কিভাবে মোটিভেট করছে সেটা আমি এখানে মেনশন করছি। এরপরে মোটিভেশনের পরে আমি কি কি ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে এখন বর্তমানে ইচ্ছুক, কারণ আমরা তো দেখা যায় কি মাস্টার্স করার পরে অনেক সাবজেক্টে আমাদের লিমিটেশন থাকে, কারণ এটা হচ্ছে বাংলাদেশ, আমাদের অবশ্যই লিমিটেশন আছে কারণ ল্যাব রিলেটেড। তো বর্তমানে আমি কি কি নিয়ে কাজ করতে ইচ্ছুক সেটা আমি এখানে মেনশন করছি এই পার্টটাতে, দেখলে বুঝতে পারবেন। আর ফাইনালি আমি যেটা মেনশন করছি সেটা হচ্ছে আমি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতেছি ওই ডিপার্টমেন্টে কোন কোন প্রফেসর আমার কাছে ইন্টারেস্টেড মনে হয়েছে বা ওই প্রফেসরদের আন্ডারে আমি কাজ করতে ইচ্ছুক সেটা আমি এখানে মেনশন করছি। যেমন এখানে দেখবেন, এখানে এক্স ল্যাব ওয়াই ল্যাব যেটা লেখা আছে সেটা মানে হচ্ছে আমি ওই ল্যাব গুলো মেনশন করছি। যেমন আমার প্রফেসরের নাম ছিল কুশিমা, তো আমি লিখে দিয়েছি যে কুশিমা ল্যাবের আন্ডারে আমি কাজ করতে চাচ্ছি। তারপর হচ্ছে লাস্টের পার্টটা হচ্ছে খুব জেনারিক, আই এম মোটিভেটেড হ্যান্ড ব্লা 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 এই টাইপের আর কি। তবে এই জিনিসগুলো লেখার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে কোনো প্লাজিয়ারিজম না হয়, কারণ এই যে ডাটাবেস গুলো আছে মানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের সময় যে অনেক স্টুডেন্টই অ্যাপ্লাই করে, ওদের এসওপি কিন্তু একটা ডাটাবেস থাকে। তো সামহাউ যদি প্লাজিয়ারিজম ওরা ডিটেক্ট করতে পারে সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি ফান্ড পাবেন না, অ্যাডমিশন পাবেন না, 100% শিওর থাকতে পারেন। তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আমার এসওপিটা অনেকবার লিখার পরে অনেক বড় ছিল, এটা আস্তে আস্তে ছোট হয়েছে এটা, কারণ এসওপি তো ফার্স্ট দিনে লেখা সম্ভব না। আমি ফার্স্টে একটা রাফ আইডিয়া নিয়ে 2-3 পেজের একটা এসওপি লেখার পরে ওটা আস্তে আস্তে ছোট করছি। তারপর কোন কিছু জিনিস অ্যাড করা থাকবে সেটা অ্যাড করছি। তারপর হচ্ছে আমার সিনিয়রদেরকে পাঠিয়েছি, তারা দেখছেন, তারা অ্যাপ্রিসিয়েট করলেন যে হ্যাঁ ওকে এই পার্ট গুলো একটু ছোট করে লিখো, এই পার্ট গুলো একটু বড় করে লিখো। তারপর হচ্ছে আমার ফ্রেন্ডরা ছিল, যেমন আমি তামজিদকে অনেককেই ছিলেন, তামজিদ আমি একসাথে দেখা যেত কি আমরা শিল্পকলা আড্ডা দিতাম, সেক্ষেত্রে গিয়ে এটা নিয়ে কথা বলতাম যে হ্যাঁ আমার এসওপিটা একটু দেখ কেমন হয়েছে দেখ। তো আমরা নিজের নিজের কনভারসেশন করে অনেক অনেক কিছু বের হয়ে আসছিল আর কি। তো এইভাবে আসলে এসওপি লিখতে হয়, কারণ আপনি কখনোই 10 থেকে 15 দিন সময় নিয়ে এসওপি লিখতে পারবেন না, হাতে যথেষ্ট সময় নিয়ে এসওপি লিখবেন। এটা হচ্ছে এসওপি। আচ্ছা মহতাব, জি ভাইয়া। হ্যাঁ এটা হচ্ছে মোটামুটি, আশা করি ক্লিয়ার হবে সবার। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। ভাইয়া স্ক্রিন শেয়ারটা একটু যদি বন্ধ করেন। আমি সবাইকে অনুরোধ করব আমাদের প্রোগ্রামের স্মৃতি হিসেবে আমরা কিছু রেকর্ড রাখার জন্য ছবি তুলবো। আমি সবাইকে অনুরোধ করব আমাদের ক্যামেরাটা যদি অন করেন, আমরা একটা ছবি তুলে নিতে চাচ্ছিলাম। সিয়াম হয়েছে? জি ভাই হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে আমাদের আইট্রিপলি কর্তৃক আয়োজিত ওয়েবিনারে সবাইকে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল আলিম স্যার কিছু ব্যক্তিগত কারণে জয়েন করতে পারেননি, তিনি তার অপারগতা জানিয়েছেন আমাকে। স্যার আপনি কি কিছু বলবেন? শুনুন স্যার।
হ্যাঁ মোহতাদ, আমি আসলে আমাদের প্রোগ্রামটা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমরা শেষ করব। আমি জাকারিয়া মোহামেন তমালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর একটি প্রেজেন্টেশন আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এটা শুধু পসিবল হয়েছে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের অ্যাক্টিভ যে স্টুডেন্টস মেম্বাররা আছে তাদের কারণে। আমরা আজকে জাকারিয়া মোহামেন তমালকে পেয়েছি এবং ওর কিছু রিসেন্ট এক্সপেরিয়েন্স আমরা সবাই জানতে পেরেছি। তো এই এক্সপেরিয়েন্স গুলো ও যেগুলো শেয়ার করেছে এগুলো আমরা আশা করছি আমরা যারা সামনে দেশের বাইরে অ্যাপ্লাই করব অথবা USA তে অ্যাপ্লাই করব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যেমন আমি নিজেও অনেকগুলো স্ক্রিনশট নিয়েছি, ওর যে তথ্যগুলো ছিল ওখান থেকে ইনফরমেশনস গুলো ছিল, অনেকগুলো ইনফরমেশন খুবই ভালো ছিল। ওকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি কোয়েশ্চেন আনসার সেকশনটা খুবই চমৎকার হয়েছে। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আসছে, যারা কোয়েশ্চেন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে আছে কোয়েশ্চেন করতে শাই ফিল করে, তো সেই ক্ষেত্রে কোয়েশ্চেন না করলে আমরা হয়তো অনেক কিছু জানতেও পারবো না। এট লাস্ট আমরা গুগল আমাদের সামনে আছে, গুগল থেকে আমাদের যদি কোনো কিছু ক্লিয়ার না হয়ে থাকে সেক্ষেত্রে গুগলে আমরা সার্চ করতে পারি। আমাদের স্টুডেন্টরা যারা নেটে অ্যাক্টিভ থাকে তাদেরকে আমি অনুরোধ করব যে কোনো টপিক যে কোনো জিনিস গুগলে সার্চ করলে ইজিলি এখন আমরা হাতের কাছে সব ম্যাটেরিয়ালস পাই গুগল থেকে অথবা ইউটিউব থেকে। তো ইন ফিউচার আমরা আশা করব জাকারিয়া মোহামেনের মতো অনেক স্টুডেন্ট দেশের বাইরে যাবে, আমাদের স্টুডেন্টরা, এবং আমাদের ডিপার্টমেন্টের নামকে সমুজ্জ্বল করবে এই আশা ব্যক্ত করছি। এবং সবাইকে এই করোনা প্যান্ডেমিকে বাসায় থেকে সেফ থাকার জন্য অনুরোধ করছি। আমি মোহতাজের কাছে ফিরে যাচ্ছি আমাদের অনুষ্ঠানটা শেষ করার জন্য। ধন্যবাদ স্যারকে। সকল পার্টিসিপেন্টকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থেকে ওয়েবিনারটি উপভোগ করার জন্য। আমরা আশা করব আগামীতেও আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন এবং আমরা চেষ্টা করে যাব আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু ওয়েবিনার উপহার দেওয়ার জন্য। এবং সবশেষে জাকারিয়া তামাল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতগুলো সময় এবং এত ইনফরমেশন শেয়ার করার জন্য। আমরা আশা করছি ভাই খুব দ্রুতই বিদেশে গিয়ে সেখানে আপনার PhD ডিগ্রি নেওয়াতে সফল হয়ে আসবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাইকে রেকর্ডটা পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, সেখানে অবশ্যই পাওয়া যাবে এবং আমরা অবশ্যই সেই লিংকটা আমাদের গ্রুপে এবং পেজে শেয়ার করে দিব। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.